গল্প অভাগী। লেখায় অহনা রহমান। আমাদের সমাজে অনেক বাবা মা আছেন যারা এখনও তাদের মেয়েদেরকে অল্প বয়সে ছেলের টাকা পয়সা দেখে জোর করে বিয়ে দেন। মেয়ের খুশি তাদের দেখার বিষয় না, তারা নিজ হাতে মেয়েদের স্বপ্নগুলোকে ভেঙে ফেলেন। বয়স কম হওয়ায় তারা সংসার জীবন ঠিকভাবে সামলাতে পারে না, যার জন্য হয় ডিভোর্স। ঠিক এমনি একটি মেয়ের জীবন কাহিনী তুলে ধরছি আপনাদের কাছে। আমি এমনিতে গুছিয়ে লিখতে পারি না, তবুও চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই রেসপন্স করবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা রাখি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। বয়স মাত্র 14 বছর। বলা বাহুল্য সাবালিকা হয়েছি মাত্র কিছুদিন আগে। আমাদের বাড়ি ছিল বরিশাল জেলার ভেতরে একটা অজপাড়া গায়ে। বাবা মায়ের ইচ্ছে অনেক পড়ালেখা করাবে আমাকে। ছোট থেকে আমিও এই স্বপ্ন দেখেই আসছি। পড়ালেখায় খুব ভালো আমি। আমার বাবা সামান্য কৃষক। কিছু জমি জমা নিয়ে চাচাদের সাথে ঝামেলা হয় আমার বাবার সাথে। সেই রাগে আমার বাবা পাশের গ্রামে জমি কিনে বাড়ি বানায়। তো আমরা সপরিবারে সেখানে চলে যাই। এরপর শুরু হয় আসল ঘটনা। আমাদের নতুন বাড়ি চলে যাওয়ার পরে দুজন বখাটে পিছনে উঠে পড়ে লাগে। একজনের নাম নাহিদ আর একজনের নাম ছিল লিমন। তারা রাস্তাঘাটে আমাকে খুব বিরক্ত করতে শুরু করলো। আমি আমার বাসায় সেটা জানালে ছেলে দুটোকে ওয়ার্নিং করা হয় এসব না করতে। কিন্তু ওরা উল্টো আমাকে হুমকি দিল আমার সর্বনাশ করবে। এর মধ্যেই একটা বিয়ের প্রস্তাব আসে আমার জন্য। তারা আমাকে দেখতে আসবে। কিন্তু বাবা রাজি ছিল না কোনো মতেও, তার একটাই কথা, আমার এত ছোট মেয়েকে আমি বিয়ে দেব না। আমার বড় বোনও রাজি না। কিন্তু আমার মা তাদের বোঝায়, দেখো আমরা গরিব মানুষ, আমাদের সম্মানটাই আসল। ওরা আসতে চাচ্ছে, যদি পছন্দ হয় দিয়ে দাও, আর তাদের সাথে কথা বলে মেট্রিক পর্যন্ত পড়ানো যায় নাকি দেখো। মায়ের কথা শুনে বাবা বোন দুজনই রাজি হয়। কিন্তু আমার কথাটা কেউ ভাবেনি, তারা সবাই পরামর্শ করে তারপর আমাকে জানায়। যখন শুনলাম বিয়ের কথা, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মায়ের পা ধরে কাঁদলাম। মা, আমাকে বিয়ে দিও না, আমি পড়ালেখা করতে চাই। মা, ছেলে দুটো আমার পেছনে লেগেছে, তাতে আমার কি দোষ? তোমরা ওদের হাত থেকে আমাকে আগলে রেখো, দয়া করে বিয়ে দিও না। আমার স্বপ্নগুলো ভেঙে দিও না। অনেক আকুতি মিনতির পরেও মা শুনলেন না আমার কথা। বললেন, দেখতে আসলেই কি বিয়ে হবে নাকি? আমাদের কথা শোন। আর দেখ, আমাদের মান সম্মান তোর হাতে, আমাদের সম্মান নিয়ে খেলিস না। মায়ের কথা শুনে আমি যেন আরো ভেঙে পড়লাম। দৌড়ে গেলাম ঘটক মহিলার কাছে, গিয়ে তার পা জড়িয়ে ধরলাম। চাচি, আমি বিয়ে করব না, পড়ালেখা করব আমি। আপনি ওদেরকে আসতে নিষেধ করে দিন। সেও শুনল না আমার কথা। বলল, দেখ মা, মেয়ে হয়ে জন্মেছিস, বিয়ে আজ হলেও করতে হবে, কাল হলেও করতে হবে। ওদের পরিবারটা ভালো, বিয়ে করে নে মা। সবাইকে বললাম আমি বিয়ে করতে চাই না, কারো কাছে বলেও কোন লাভ হলো না আমার। পাত্রপক্ষ বলল তারা আসবে পরশুদিন শুক্রবার। আমার মন বলছিল বিয়ে হবে। আর কোন উপায় না পেয়ে লুটিয়ে পড়লাম সিজদায়। ওরা যেদিন আসবে সারা রাত কাঁদলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি তো জানো আমি বিয়ে করতে চাই না, তুমি বিয়েটা হতে দিও না। এভাবে সারা রাত কাঁদলাম। সেদিন সৃষ্টিকর্তাও শোনেননি আমার কান্না। সকালে বাড়িতে মেহমান আসতে শুরু করল। কিছুক্ষণ পর পাত্রপক্ষও আসলো। নিয়ে গেল আমাকে তাদের সামনে, পছন্দও হলো সবার। বয়স নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা ছোট মেয়েই চাইছিল যাতে শিখিয়ে পড়িয়ে তাদের মনের মতো করতে পারে। ছেলেরও পছন্দ হয়েছে, সে আলাদা কথা বলতে চাই আমার সাথে। ভেবেছিলাম তাকে বলল বিয়ে না করার কথা। কিন্তু তার আগেই জীবন্ত কবর রচনা করার জন্য আমার বোন মাটিতে প্রথম আঘাত করল। পাত্র যখন বলল সে আমার সাথে আলাদা কথা বলবে, সম্ভবত আমার পরিবারের লোক কিছু একটা আঁচ করেছিল যে আমি হয়তো ছেলেকে কিছু বলবো। তাই আমার বোন আমাকে তার সাথে কথা বলার আগেই ডাকল। বলল, দেখ, আশেপাশে সবাই জানে তোর আজকে বিয়ে। তুই যদি এখন বিয়েতে না বলিস, আমাদের মান সম্মান কিছু থাকবে না। আমাদের মান ইজ্জত তোর হাতে, যা করবি ভেবে করিস। বোনের কথা শুনে আমি এক প্রকার দমে গেলাম। কারণ আমার বোনই আমাকে এতদিন সাপোর্ট করে আসছে সব বিষয়ে। কিন্তু সে আমাকে বিয়ে করার জন্য এভাবে বলল। আমার বড় বোন তনু আরও বলল, দেখ, তুই তো আমাদের গ্রামের মানুষদের ভালোভাবে চিনিস। তারা তিলকে তাল বানাতে সময় নিবে না। আর তাছাড়া আমরা গরিব মানুষ, আমাদের থাকার মধ্যে আছে সম্মানটুকু, তুই সেটা নষ্ট করিস না। আর শোন, এদের অনেক টাকা পয়সা, বড়লোক পরিবার, তুই রাজরানীর মতো থাকবি। আর ওই দুই জানোয়ার যে তোর কোন ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি আছে? তুই রাজি হয়ে যা বোন। আমার মা খালারাও এটাই বোঝালো। বাধ্য হয়ে নিজের স্বপ্নগুলোকে মাটি দিয়ে বললাম, ঠিক আছে আমি বিয়ে করব, কিন্তু আমাকে পড়ালেখা করাতে হবে। আপা বলল, ছেলে কথা বলে যাওয়ার পর তার পরিবারের সাথে কথা বলবো। তুই শুধু বিয়েতে রাজি হ। কিছুক্ষণ পর ছেলে আসলো, তারপর সে সালাম দিয়ে সোজাসুজি প্রশ্ন করল, আমাকে তোমার পছন্দ হয়েছে অনুমেঘা? প্রথমবার যখন পাত্রপক্ষের সামনে নিয়ে গিয়েছিল আমাকে, তখন ছেলেকে দেখিনি। প্রথমেই এমন প্রশ্ন শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে তার দিকে তাকায়। ছেলের বয়স 30 বা তার ঊর্ধ্বে বুঝলাম না। শুধু ভাবলাম, আমাকে এত বেশি বয়সে ছেলের সাথে বিয়ে দিবে আমার পরিবার? যেখানে আমার বয়স 14 আর তার বয়স 30+। একও তো বাল্য বিবাহ দিবে জোর করে। তার উপর চাচার বয়সী এক ছেলের সাথে বিয়ে দিবে। কিন্তু আমার সাথেই এমন হচ্ছে। আমি তো কোন দোষ করিনি। ছেলের কথার কোন প্রতি উত্তর না করেই আনমনে এগুলো ভাবছিলাম আমি। হঠাৎ তুষারের পাত্র একটা ঝাঁকুনি খেয়ে সজ্ঞানে ফিরি।
অপরিচিত একটা লোক হাত ধরেছে দেখেই রাগে গা জ্বলে উঠল। তবু পরিবারের দিকে তাকিয়ে কিছুই বলিনি, তবে মুখে না বললেও হাত ঝাড়ি দিয়ে সরিয়ে এনে তাকে বুঝিয়ে দিলাম আমি বিরক্ত। কিছুক্ষণ পর আবারও তুষার প্রশ্ন করল, আমাকে পছন্দ হয়নি অনুমেঘা? জি হয়েছে। তোমার কি কারো সাথে সম্পর্ক আছে? এটা কেমন প্রশ্ন ভাই? মনে মনে বললাম আমি। তারপর উত্তর দিলাম, জি না। তুমি বিয়েতে রাজি? এক আকাশ সমান অনিচ্ছা থাকা সত্ত্বেও বললাম, আমার বাবা মা যা বলবে তাই। কেন, তোমার কোনো ইচ্ছে নেই? আমার ইচ্ছের কোন দাম আছে নাকি? মনে মনে এই কথা বললেও পরিবারের প্রতি একরাশ অভিমান অভিযোগ নিয়ে বললাম, আমার এই বিয়েতে কোন আপত্তি নেই। আমি বিয়েতে রাজি। আমি বিয়েতে রাজি হয়েছি শুনে পুরে বাড়িতে যেন খুশির জোয়ার বইতে লাগল। সবাই খুশি, শুধুমাত্র আমি ছাড়া। আমার স্বপ্নগুলোকে একটু পর দাফন করা হবে। আমি কিভাবে খুশি হতে পারি? আমার কিশোরী মনটা কিছুতেই মেনে নিতে পারছিল না এসব। আচ্ছা, বিয়ে বন্ধ করার কি কোনো উপায় নেই? আমার বাবা তো জানে বাল্য বিবাহ শাস্তিযোগ্য অপরাধ। তবে কেন তারা জেনে শুনে অপরাধ করছে? কত কি না ভেবেছিলাম সেদিন। এভাবে সবার হইচই করতে করতে কেটে গেল ঘণ্টাখানেক। এরপর তনু, আমার বোন, আসলো আমার কাছে। বলল, রেডি হও, কাজী সাহেব চলে আসছে, বিয়ে পড়াবে এখন। কথাটা শুনে আমার বুকের ভিতর যেন ভাঙচুর শুরু হয়ে গেল। অজানা একটা ভয় ঘিরে ধরল আমাকে। আপাকে বললাম, ছেলে তো অনেক বড় আমার চেয়ে। সে বলল, জানি। ও ম্যাচিউর, তুই অবুঝ। ওর বয়স বেশি, তোর কম। তোকে সামলে নিবে, সমস্যা হবে না তোর। অনু, তুই আমাদের খুব আদরে রে। আমাদেরকে তুই ভুল বুঝিস না। না রে, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। আপা, তোরা আমার ভালোর জন্যই করছি সেইগুলা। কিন্তু আমি ভালো থাকবো তো? আচ্ছা, বিয়েটা কি আর কিছু বছর বছর পরে দেওয়া যায় না? আমি কি তোদের ভাত বেশি খেয়ে ফেলছি যে আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিস? আপা, বিয়েটা ভাঙার কি কোন উপায় নেই? আমার মন বলছে এটা ঠিক হচ্ছে না আপা। কত আকুতি মিনতি করেছিলাম সেদিন। কেউ আমারে বোঝেনি। আপা বলল, আরে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। এখন চলতো। টেনে হিচড়ে নিয়ে গেল আমাকে। অবশেষে বিয়ে হয়ে গেল আমার। মোহরানা বাধা হলো 1,01,000 টাকা। তাদের সাথে কথা হলো এসএসসি পাশের পর ধুমধাম করে তুলে নিবে আমাকে। ততদিন পর্যন্ত জামাই আসা যাওয়া করবে আমাদের বাড়ি। আর আমি তুষারের অর্থাৎ আমার বর বোন তন্নিদের বাড়ি যাওয়া আশা করব। আর তাদের কোন দাবি দাওয়া নাই। তারা শুধু মেয়েটাকেই আমাকে চাই, কিচ্ছু দিতে হবে না তাদের। বেশ, ওই কথাই রইল। আমি হলাম তাদের বাড়ির মেজ বউ। আমার একজন ভাসুর, একজন ননদ আর একজন দেবর হলো। মানে তারা 4 ভাই বোন। বাহ বাহ, কি মিশুক তারা। কত বড়লোক, তবুও অহংকার নেই তাদের মনে। বাড়ির সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ। আমি বেচারির কথা কেউ ভাবলই না। দেখতে দেখতে কেটে গেল 7টা দিন। 7 দিন পরে তন্নি, তার বর শাওন, ওদের 2 ছেলে মেয়ে তাহমিদ, তাসনিয়া আমাকে নিতে আসলো তাদের বাড়িতে। এতদিনে তুষারের সাথে মোবাইল ফোনে অনেকবার কথা হয়েছে আমার। আর তুষারের বাড়ির লোকের সাথেও। তাই প্রথম দিনের মতো অতটাও অস্বস্তি হচ্ছিল না। এতদিনে বুঝে গেছি মেয়ে হলে জন্মালে স্যাক্রিফাইস করতে হয়। সকালে এসেছিল তারা, দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে তাদের বাড়ি নিয়ে গেল আমাকে। আমাদের বাড়ি থেকে যাওয়ার পর যেন রান্না করা না লাগে, তাই আমার মা খাবার প্যাক করে দিল। বলে রাখি, বিয়ের পর যতবার আমার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে আমার মা ততবার খাবার খাওয়ার পর প্যাক করে দিয়েছে। তন্নিদের বাড়ি যাওয়ার পর রাতে তুষার আসে সেখানে। আমাদের এক রুমে থাকতে দেওয়া হয়। একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর যে হক সেগুলোই তাকে দিতে হবে আমার। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন সন্ধ্যা থেকে আমার পিরিয়ড শুরু হয়। প্রচুর পেটে ব্যথা আর ব্লিডিং নিয়ে তাদের সাথে সময় কাটায়। লজ্জায় কাউকে কিছু বলিনি। কিন্তু এখন কি করব আমি? সে কাছে আসতে চাইল। লাজ লজ্জা ভুলে আমি তাকে জানাই আমার সমস্যার কথা। কিন্তু সে আমাকে জানায়, এই সময়ই তো কাছে আসতে হয়, না হলে কখনো বাচ্চা হয় না। আমি বুঝতাম না কিছু, মেনে নিলাম তার কথা। কিন্তু পেটে ব্যথায় মরণ যন্ত্রণা যে আমি সহ্য করতে পারি না। তাকে অনেক বাধা দিলাম আমি। কিন্তু সে শুনল না আমার কথা। তারপর আর কি, যা হওয়ার তাই হলো। শুধু আমার মনটা ভেঙে গেল। সেদিন সারারাত ঘুমাতে পারিনি পেটে ব্যথায়। কিন্তু তুষার তার পাওনাটুকু নিয়ে নিশ্চিন্তে ঘুমালো। পরের দিন আমার ননদ একটা কথার মাঝে আমাকে জিজ্ঞেস করল, আমার আগে কোনো সম্পর্ক ছিল কিনা। আমি নির্দ্বিধায় উত্তর দিলাম, না, ছিল না। পরে আমার ননদের বর শাওন জিজ্ঞেস করল একই কথা। আমি অবাক হয়ে বললাম, ভাইয়া এই কথা জিজ্ঞেস করছেন কেন? সে আমাকে বলল, তুমি নাকি কাল রাতে তুষারকে বাধা দিয়েছ অনেক, তাই ও ভাবছে তোমার বুঝি সম্পর্ক ছিল কোথাও। শাওনের কথাটা শুনে যেন আমার পায়ের তলার মাটি সরে গেল। এটা কেমন কথা? আমি তাকে কেন বাধা দিয়েছি এটা তো সে জানত। আর আমাদের গোপন কথা সে কেন বাইরে বলে আমাকে ছোট করল? এসব ভাবতে লাগলাম আমি। বিয়ের পর এটা ছিল আমাদের প্রথম দেখা। আর প্রথমবারেই যে এমন একটি পরিস্থিতির সম্মুখীন হব কখনো ভাবিনি আমি। এমনিতেই আমি ছোটবেলা থেকে লাজুক প্রকৃতির। তার উপর শাওন একজন পুরুষ। তাই কাল রাতের বিষয়ে আমি কিছু বলতে পারিনি তাকে। 7 দিন ছিলাম ননদ বাড়ি, 7 দিন পিরিয়ড ছিল। আর 7 দিনই তুষার পাওনাটুকু আদায় করল।
যেখানে তাদের প্রতি ভালোবাসা নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, সেখানে একরাশ ঘৃণা আর অভিযোগ নিয়ে ফিরলাম আমি ননদ বাড়ি থেকে আসার 1 সপ্তাহ পরে আবার আমার শ্বশুরবাড়ির সবাই আসে আমাকে দেখতে। পুরো পরিবার আশেপাশে 2-1 জন দিয়ে মোট 15-20 জনের মতো। আমি আগেই বলেছিলাম আমার বাবা সামান্য কৃষক, লোকের জমিতে চাষবাস করে খায় আর কি। আমাদের এই নতুন বাড়ির জমিটুকু কিনেছে ধার দেনা করে অনেক কষ্টে। নতুন বেয়াই বাড়ি থেকে লোক এসেছে, তাদের তো ভালোমন্দ খাওয়াতে তো হবে নাকি। এটা করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে সে। তবুও তাদের 3 বেলা ভরপুর আপ্যায়ন করেছেন। শুধু কমতি রেখেছিলেন একটা জায়গা, তা হলো তাদের ব্যবহার দিতে পারেনি। গ্রামাঞ্চলে একটা নিয়ম আছে, বাড়িতে কোন মেহমান আসলে তারা যাওয়ার আগে নতুন কাপড় কিনে দিতে হয়, সেটাকেই ব্যবহার বলে। 15-20 জনের জামা কাপড় কেনা আমার বাবার সামর্থ্যে কুলায়নি। এর জন্য অবশ্য আমাকে অনেক খোঁটাও শুনতে হয়েছে। সে কথা যাকগে। তারা চলে যাওয়ার পর থেকে তুষার আসা শুরু করলো আমাদের বাড়ি। আমাদের বাড়ির সবাই, আশেপাশের সবাই তাকে পীরের মতো মানত। সবার সাথে বেশ ফ্রি মাইন্ডেই চলেছে সে। এভাবেই চলছিল সব। এই কয়দিনে তার আর আমার সম্পর্কটাও একটু নর্মাল হয়। তার আর আমার সম্পর্ক নর্মাল হওয়ায় আমিও তার সাথে অনেকটা ফ্রি হয়ে যায়। একদিন সে আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা বিয়ের আগে তোমাকে কেউ পছন্দ করতো না? আমিও হেসে উত্তর দিলাম, করতো তো। ওই পাড়ার মফিস, জয়নাল, ফখরুল, খাইরুল, ছদরুদ্দি আর কে কে যেন করত। কিন্তু আমি কারোর সাথে প্রেম করিনি। কারণ আমার বাবা একটা বাঘের থেকে কম না। যদি জানতে পারে তবে আমাকে জানে মেরে ফেলত। আমার কথা শুনে সে আমাকে জানায় তার নাকি বৃষ্টি নামের একটা মেয়ের সম্পর্ক ছিল। বৃষ্টির বিয়ে হয়ে যাওয়ায় সে অনেক ভেঙে পড়ে ঘুমের বড়ি খেয়ে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াত। বাধ্য হয়ে তার পরিবার আমার মতো গরিব কৃষকের মেয়ের সাথে বিয়ে দিয়েছে। কথাটি যখন বলেছিল আমার যেন বুক ফেটে যাচ্ছিল। তবু কিছু বলার সাহস পাইনি। তখন আমাদের বিয়ের বয়স 1-1.5 মাস। কিন্তু তার মুখ থেকে আমি এই কথা কখনো আশা করিনি। পরে আমাকে আবার বলল, আচ্ছা তুমি কখনো ছাদ দেওয়া ঘরে থেকেছ? আমি বুঝলাম না তার কথার মানে। তবু হেসে উত্তর দিলাম, না, আমার আব্বু তো গরিব মানুষ, ছাদ দেওয়ার টাকা কোথায় পাবে? আমি কখনো থাকিনি ছাদের ঘরে। সে হেসে দিয়ে বলল, তোমার তো রাজপাল, তোমার শ্বশুরবাড়ি দোতলা। কিন্তু আমাকে দেখ, আমি আমার বয়সে কখনো টিনের চালে থাকিনি, তোমার জন্য আমার এখানে থাকতে হবে এই টিনের চালওয়ালা বাড়িতে। দেখেছ আমার কি খারাপ কপাল? আমি বুঝলাম সে আমাকে অপমান করছে, কিন্তু কিছু বললাম না। কী বা বলতাম আমি? তারা তো বড় লোক, যা বলছে সত্যিই তো বলছে। তারপরও ভাবলাম মাকে জানাবো। তার কাছে বলতে গিয়ে শুনি তুষারের গুণগান। আমার মা পাশের এক কাকিকে বলছে, ভাবি জামাই একটা পাইছি। জানেন, ওরা যে এত বড় লোক, মনে কোনো অহংকার নেই। আমার মেয়েটা সুখেই থাকবে বলেন? আমার মায়ের কথা শুনে কাকি বলল, ভাবি আমার মেয়েটাকে যদি এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে পারতাম বউ। তুষার আমাদের বাড়ি যেয়ে গল্প টল্প করে, বেশ ভালোই ছেলেটা। আসলেই আপনার মেয়ের কপালটা খুব ভালো ভাবি। তাদের প্রশংসা শুনে আমি আর আমার কথাগুলো বলতে পারিনি। এভাবেই চলছিল সব। সে আসতো যাইতো, আমাকে গোপনে অপমান করত, আর সবার সামনে ভালো সাজত। তার সাথে আমি তেমন ফ্রিও হতে পারিনি, কারণ আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথাগুলো সে তার ফ্যামিলির লোকের কাছে বলে দিত। একদিন আমার ননদের বর শাওন আমাকে জিজ্ঞেস করেছিল, কি রে অনু, তোর পিরিয়ড এখনো শেষ হয়নি? কথাটা শুনে আমি কি জবাব দেব খুঁজে পাচ্ছিলাম না। আমার পিরিয়ড হচ্ছে সে জানল কিভাবে? তুষার ছাড়া তো কেউ জানে না। তাহলে নিশ্চিত তুষার বলেছে। তারপর থেকে আমি আমার কোনো ব্যক্তিগত কথা আমার স্বামীকে বলতাম না। বিয়ের প্রায় 3-4 মাস হয়ে গেছে। আমি ননদ বাড়ি যাই, তারা আসে, তুষার আসে, আর ফোনে কথা হতো আমাদের। এভাবেই যাচ্ছিল দিনকাল। একদিন লিমনের সাথে আমার রাস্তায় দেখা হয়। সে আমাকে ঠিক এভাবে টিট করতে থাকে, কি সুন্দরী, তোমাকেই তো খুঁজছি, কোথায় থাকো তুমি? তার এমন গায়ে জ্বলানো কথা শুনে কোনো পাত্তা না দিয়ে আমি হাঁটা ধরলাম উল্টো পথে। সে দৌড়ে এসে আমার পথ আটকে বলল, তোমার নাম্বার দাও তো, তোমার কিছু ছবি আছে আমার কাছে, তোমার নাম্বার পেলে সেগুলো ডিলিট করে দেব। আর না দিলে জানোই তো এখন ছবি দিয়ে ঠিক কি করা যায়। তার কথা শুনে ভয় আমার মাথা কাজ করছিল না। কি করব বুঝতে না পেরে তাকে আমার ফোন নম্বর দিয়ে দিই। আমি আমার বাড়িতে এই ব্যাপারে কিছুই বলতে পারিনি, আর না আমার স্বামীকে কিছু বলতে পেরেছি, কারণ আমার ফ্যামিলির কেউ আমারে বোঝেনি কখনো। এই কথা বললে দেখা গেল উল্টো আমাকেই ভুল বুঝল। আর আমার স্বামী সে তো আমার সাথে কখন রাতযাপন করে সেটাও তার পরিবারকে বলে। কি হবে এসব নিয়ে ভাবতে ভাবতে এক প্রকার ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আমি। খুব কাঁদতাম তখন। যদি লিমন আমার ছবি নিয়ে কিছু করে, আর ঠিক কিসের ছবি আছে ওর কাছে তাও জানি না আমি। আমার কান্না দেখে সবাই ভাবত আমার কোনো ছেলের সাথে সম্পর্ক আছে। আনার এইরকম পরিস্থিতি আর মানুষের এমন পরিবারের এমন নিচু চিন্তাভাবনায় তুষার যেন একরকম সুযোগ পেয়ে গেল। সে আমাদের বাড়ির আশেপাশে সবাইকে বলতে শুরু করল, আমি তাকে ভালোবাসি না, আমার অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক আছে। আমি জানতাম না তুষারের এমন ব্যবহারের কি কারণ। এর মধ্যে তুষারের পরিবারের সবার ব্যবহারও কেমন যেন পরিবর্তন হতে থাকে। তুষার ফোন করলেই আমাকে বলে, তোমার আব্বু আম্মু আমাকে কিছু দেবে না?
আমার শ্বশুর শাশুড়ি ননদ সবার কথার ধরনও কিছু দেবে না? কিছু আনবি না? এমন হয়ে গেল। তারা ভেবেছিল আমার বাবার টাকা পয়সা আছে, নতুন জমি কিনেছে, আরও বাড়ির ছোট মেয়ে টাকা পয়সা দিবে হয়তো। আমার ননদ বাড়ি গেলে সে আমাকে শুনিয়ে শুনিয়ে প্রায় বলতো, এখনকার যুগে স্টেশনে যারা ভিক্ষা করে তাদের মেয়ে বিয়ে দিলেও ঘর সাজিয়ে দেয়, জামাইকে বাইক দেয়। তাদের এসব কথা শুনেও না শোনার ভান করে থাকতাম আমি। তুষার একদিন আমাকে বলল, তোমার আব্বুকে বলো আমাকে একটা মোটরসাইকেল কিনে দিতে। আমি বললাম, বিয়ের আগে আপনারা তো বলেছেন কিছু দিতে হবে না, তাহলে এখন চাচ্ছেন কেন এগুলো? তখন সে আমাকে বলল, চাইনি কারণ এখন চাওয়া লাগে না। মেয়ে বিয়ে দিলে মানুষ এমনিতেই দেয়। ছোটলোকি স্বভাবের মানুষ যারা তারাই মেয়ে বিয়ে দিলে খালি হাতে পাঠায় দেয়। আমি বললাম, আমার বাবা মা তো বলে নাই যে দেবে না কিছু, অন্তত কিছু সময় দেন, তাদের দিবে তো। সে রেগে আমার মুখে চড় বসিয়ে দিল। বলল, বিয়ের 6 মাস হয়ে গেছে, আর কত সময় দেব তোদের? তুষারদের পরিবারের সবাই আমাকে নানা বিষয়ে কথা শোনাতো, শুধু তন্নির বর শাওন ছাড়া। সে আমাকে বিয়ের এই 5-6 মাসে কখনো কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু সে একটু বেশি ফ্রি মাইন্ডেড, সারাক্ষণ ব্যক্তিগত বিষয় জিজ্ঞেস করতে থাকে। বিরক্ত লাগে আমার এসব, তবুও কখনো কিছু বলিনি, কারণ আমার শ্বশুরবাড়ির পুরো পরিবার তন্নি আর শাওনের কথাই উঠে বসে। একদিন আমি আমার ননদ বাড়ি বেড়াতে গেছি, হঠাৎ তুষার আসে কাউকে কিছু না জানিয়ে। আমি তখন আমার ননদ বাড়ির ছাদে, এসেই তার প্যান্টের বেল্টটা খুলে আমাকে আঘাত করতে থাকে, ধাক্কাতে ধাক্কাতে নিচে নিয়ে আসে। আমি বা আমার ননদ কিছুই বুঝতে পারছিলাম না সে কেন করছে এমন। সে আমাকে কথা বলার কোন সুযোগ না দিয়ে ব্যাগ গুছাতে বলে, কারণ জিজ্ঞেস করলে সে আমাকে আবারও বেল্ট দিয়ে আঘাত করে। উপায় না পেয়ে ব্যাগ গুছিয়ে রেডি হই। তখনও জানতাম না আমি আমাকে কোথায় নিয়ে যাবে বা কেন করছে এসব। আমার রেডি হওয়া শেষ হলে আমাকে ঘাড় ধরে তন্নিদের বাড়ি থেকে বের করে দেয়। অবশ্য কিছুক্ষণ পর তন্নি আর তুষারও বের হয়ে আসে। তারা একটা গাড়িতে ওঠে আর আমাকে ওঠায়। গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ পরে বুঝলাম আমাদের বাড়ির দিকে যাচ্ছে। বাড়ি পৌঁছালাম, আমাদের এমন হঠাৎ আগমন দেখে বাড়ির সবাই অবাক গেছে। আমার মা জিজ্ঞেস করল, কি হয়েছে? তুষার বলল, ওর বাপকে খবর দিন, তারপর বলবো। কিছুক্ষণ পর আমার বাবাও আসল। সে আসা মাত্রই তুষার ফোন বের করে কয়েকটি মেসেজ দেখালো আব্বু আম্মুকে, যেখানে লেখা আছে আমি কাকে যেন জিজ্ঞেস করছি, কে আপনি? এবং তাকে বারবার জিজ্ঞেস করছি, কে আপনি? সে আমাকে বলছে, তুমি বাইরে এসো। আমি দাঁড়ায় আছি। মেসেজে এটুকুই লেখা। এটা দেখে কোনো কথা না বার্তা না আমার আম্মু আমাকে এলোপাতাড়ি মারতে লাগলো। আমি স্পষ্ট দেখলাম তুষারের মুখে শয়তানি হাসি। তন্নি এসে আম্মুকে ছাড়াতে লাগলো আমার কাছ থেকে। এদিকে তুষার আমার বাবাকে এক সাইডে ডেকে নিয়ে কি যেন বলল। সাথে সাথে আব্বু রেগে গালাগালি দিতে লাগলো। বাবার মুখে বেশা উপাধিটা সেদিনই পেয়েছিলাম। যাক গে সে কথা। বাবার এমন গালি দেওয়ার কারণ জানলাম, লিমন নামে একটি ছেলে কাল তুষারকে ফোন করেছিল। আমি নাকি তার সাথে সম্পর্কে আছি, আমি তুষারের সাথে থাকবো না, এসব নাকি বলেছে ছেলেটা। বুঝলাম সেই বখাটে ছেলে লিমনের কায়দাটা। কিন্তু আমার কথা আর কে শুনবে? বাবা মা আপা সবাই গালি দেওয়াতে ব্যস্ত। কেউ মারছে, কেউ চুল ধরছে, এসব করতেই ব্যস্ত তারা। কিছুক্ষণ পর বাবা রাগ করে বেরিয়ে গেল বাড়ি থেকে। মা এক প্রকার হাতে পায়ে ধরল তুষার আর তন্নির। আমাকে যেন তাদের সাথে করে নিয়ে যায় তারা। তুষার আর তন্নি ওরা অনেক শিক্ষিত, তাই হয়তো ভদ্রতার খাতিরে আমার মায়ের কথা ফেলতে পারল না। দয়া মায়া করে আমাকে নিয়ে গেল তাদের সাথে। তন্নিদের বাসায় যাওয়ার পরে আমার শ্বশুরবাড়ি থেকে দেবর, ভাসুর, শ্বশুর শাশুড়ি, ভাসুসের বউ, এমনকি ভাসুরের শ্বশুরবাড়ি থেকেও লোক আসে আমাকে দেখতে। বিয়ের সময়ও এত মানুষ আসেনি। বলা বাহুল্য তুষারই এত মানুষকে খবর দিয়েছে। তারা সবাই যার যার মতো করে বোঝাচ্ছে আমাকে। কেউ বলছে, তোমার পরিবারের অবস্থা দেখেছ? আর তুমি কোন রাজপ্রাসাদে আছো এটাও দেখো। এমনিতেই তোমার বাবা মা কিছু দেয়নি আমাদের ছেলেকে, তোমার তো কপাল ভালো। কেউ বলছে, বিয়ের পরে পরকীয়া করা মেয়ে আনলি কেন তুষার? এই মেয়ের তো চরিত্রের সমস্যা আছে। এইভাবেই আর কি বোঝাচ্ছিল তারা। হাহা, আমি জোকারের মতো সবার হাসির পাত্র হয়ে গেলাম এক নিমিষেও। শুধুমাত্র শাওন বাদে সবাই কথা শুনিয়েছে আমাকে। আমার বড় ভাসুরের বউ আর শাশুড়ি তো আমাকে দেখলেই ইশারাতে হাসাহাসি করে। এসব নিয়ে আমার তেমন কষ্ট হতো না, কিন্তু বুক ফেটে যেত একটা কথা ভাবলে, আমার স্বামী, যার পাঁজরের বাঁকা হাড় দিয়ে আমি তৈরি, সে তো এসব এত ঝামেলা, তারপর আমাকে সবার সামনে ছোট করা, এগুলো না করলেও পারত। সে তো আমাকে প্রশ্ন করতে পারত কি হয়েছে না হয়েছে। এই ঘটনার পরের দিন জানতে পারি আমার এই বিষয় নিয়ে নাকি স্থানীয় ক্লাবে মিটিং হয়েছে। লিমনকে নাকি মেরে হসপিটালে পাঠানো হয়েছে, অবস্থা বেগতিক। মনে মনে খুশি হয়েছি এই খবর শুনে, কিন্তু সেটা প্রকাশ করিনি আর এক কষ্টে, যেই বাবা মায়ের সম্মান বাঁচানোর জন্য অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়ে করলাম। আর সেই আমার জন্যই তাদের সম্মান গেল। আমাকে নিয়ে কিনা ক্লাবে সালিশ হলো। গ্রামের মানুষ তো আমার বাবা মাকে ধুয়ে দিবে। এইসব ভেবে খুব কেঁদেছি আমি। আর সবাই আবারও ভেবেছে আমি লিমনের জন্য কাঁদছি। তুষার আমাকে বোঝাতে লাগলো, দেখো ওই ছেলেটা তোমার জীবন নষ্ট করে দিয়েছে। তোমাদের আশেপাশে সবাই খুব খারাপ ভাবছে তোমাকে। এখন যদিও তোমাকে বিয়ে করে, তবে তোমাকে কিন্তু কেউ আর খারাপ ভাববে না। সব সময় আমাকে এসব বোঝাতো সে, মানে ব্রেন ওয়াশ করতো আর কি। দেখতে দেখতে এভাবেই কেটে গেছে একটা সপ্তাহ। আমি তখনও তন্নিদের বাড়ি। একদিন সন্ধ্যাবেলা তুষার আমাকে ছাদে ডাকল।
আমি গিয়ে দেখি সে কার সাথে যেন কথা বলছে। আমি গেলে ফোনটা আমাকে ধরিয়ে দিয়ে বলল, কথা বলো। হ্যালো বললেই শুনতে পেলাম। হ্যাঁ আমি লিমন বলছি। ওর নাম শুনেই রেগে মেগে গালি দিতে লাগলাম। কথার এক পর্যায়ে বললাম, আপনার জন্য আমার জীবন শেষ হয়ে গেছে। আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে। আপনি বিয়ে করবেন আমাকে? সে বলল, তোমার বাবা মা মানবে না। আমি কি উত্তর দিব বুঝতে না পেরে তুষারকে ইশারায় বললাম, কি বলবো? সে আমাকে শিখিয়ে দিল, বলো যে আমার বাবা মাকে ছেড়ে দেব তোমার জন্য। আমি কিছু না বুঝে এটাই বলে ফেলি। লিমন আমাকে জানায় সে ভেবে দেখবে। এতটুকু কথা বলে আমি চলে যাই ঘরে। রাতে আমার মা কল দিয়ে বলে, জানোয়ারের বাচ্চা লিমন ফোন করেছে আমাকে, তুই জানাসনি কেন? আমি অবাক হয়ে গেলাম মায়ের কথাই। লিমনের সাথে কথা বলেছি, এটা তো মায়ের জানার কথা নয়। এটা তো আমি আর তুষার ছাড়া কেউ জানে না। তবে কি করে জানলো সে? আমি মাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার মা আমাকে বলল, বেশ্যা মাগিলাং ধরেছিস না? সে যে তোর কাছে কল দিয়েছে আমাকে তুই বলিসনি কেন? তুষার তোর বাপের কাছে ফোন দিয়ে জানিয়েছে তোর বাপ লিমনের বাড়ি গেছে। তুই জন্মানোর আগে মরে গেলি না কেন? হারামজাদি। মায়ের কথা শুনে থমেরে বসে রইলাম কতক্ষণ। তবুও হিসেব মেলাতে পারলাম না কি হলো ব্যাপারটা। ঘণ্টা খানিক পরে আবারও কল আসলো বাড়ি থেকে। আপা ফোন করেছে। সেও যা তা বলে গালি দিতে লাগলো। বললাম, কি হয়েছে? সবাই আমার সাথে এমন করছিস কেন? সে আমাকে বলল, তোর বাবা মা ছেড়ে ভাত আর এরও ভাত না খেয়ে যাইতে চাইছিস না? তোর বাপ চাচাকে জুতোর বাড়ি মেরে দিছে ওরা। আমি বুঝলাম না ওর কথা। বললাম যে, ভালোভাবে বল। সে আমাকে জানালো, এখান থেকে তুষার বাবার কাছে ফোন দিয়ে বলেছে লিমন এখানে কল দিয়েছে। আর আমি লিমনের সাথে যা যা বলেছি সব রেকর্ড করেছে তারা। আমার বাবা লিমনের কাছে শুনতে গিয়েছিল, তখন তারা রেকর্ডিং ভয়েসগুলো শুনিয়ে বাবাকে যাচ্ছে তাই বলে অপমান করে। এগুলো শুনে আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমি আপাকে বোঝালাম কি হয়েছে, কিন্তু সে আমাকে ভুল বুঝে ফোন কেটে দেয়। এদিকে আমার শ্বশুরবাড়িতে যেন আবার ঝড় ওঠে। সবাই কথা শোনাতে থাকে আমাকে। রাতে সবাই ঘুমিয়ে গেছে, ঘুম নেই শুধু আমার দু চোখে। হিসেব মিলাতে লাগলাম কি থেকে কি হলো। বুঝলাম এটা তুষারের একটা চাল ছিল। সে আমাকে ফোন ধরিয়ে দিয়ে কথা বলিয়ে আবার আমার বাবার কাছে ফোন করে বলে লিমন কল দিয়েছে। আর আমি কথা বলেছি। তুষার জানতো লিমন এত মার খেয়েছে, সহজে ভুলবে না এসব। ওর কাছে ফোন দিলেও কিছু না কিছু করবে। যা ভেবেছিল ঠিক তাই হলো। সবই বুঝলাম আমি। অন্ধকার রাতের মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে বললাম, হায় যদি আমার বাবা বড়লোক হতো, যদি তুষারকে বাইক কিনে দিতে পারত, যদি ঘর সাজিয়ে দিতে পারত, তবে হয়তো আমার সাথে এমন ষড়যন্ত্র হতো না। আমাকে তাড়ানোর জন্য এমন ছল চাতুরি করা লাগতো না। কেন গরিব ঘরে মেয়ে হয়ে জন্ম নিলাম? লিমনকে নিয়ে ঝামেলার 2টা মাস কেটে গেছে। আমি তন্নিদের বাসায় থাকি। এর মধ্যে আমি আর বাড়ি যাইনি। না আমাকে কেউ দেখতে এসেছে আমার বাড়ি থেকে। তবে মাঝে মাঝে আপা আর আম্মুর সাথে কথা হয় মোবাইলে। তুষার মাঝে মাঝে আসতো। এমন না যে সব ঠিক হয়ে গেছে। কথায় কথায় খোটা দেয় সবাই। একদিন আপার সাথে ফোনে কথা বলছি আমি। হঠাৎ করে তন্নি ফোনটা তার কাছে দিতে বলল। আমি ভালো মনে ফোনটা দিলাম তার কাছে। তন্নি হুট করে আপাকে অপমান করতে শুরু করলো। এতদিন তো শুধু আমাকে খোটা দিয়েছে, এইবার আমার আপাকে শোনাচ্ছে। আমরা তো ভালো পরিবার দেখে আপনার বোনকে আবার ঘরে তুলেছি। অন্য কেউ হলে কবেই ঘাড় ধরে বের করে দিত। যে বিয়ের পর পরকীয়া করে সে আর কত ভালো হবে। তারপর আপনারা আমার ভাইকে এমনই কিছু দেননি। কেউ সহ্য করবে না এমন। আমার আপা খুবই সেন্সিটিভ আমার বিষয়। তার উপর খুব আত্মসম্মান তার, যার জন্য আমার এই অপমান সে মানতে পারল না। তাই বলল, আচ্ছা আমার বোন যদি এতই খারাপ হয় তবে কালকেই আমি আমার বোনকে নিয়ে আসব। আমার বোনের কথা শুনে তন্নি হয়তো কিছুটা অপমান বোধ করেছে। তাই তো আপার কল কেটে ফোন লাগালো নিজের বাবার বাড়ি। কত মিথ্যায় না বলল সেদিন, কত ছোটই না করলো আমাকে। ঘণ্টা তিনেকের মধ্যেই আমার শ্বশুরবাড়ির লোকজন সব চলে এসেছে। আদরের বোনকে অপমান, কার এত সাধ্যি? তুষারও এসেছে, কিন্তু আমার সাথে কেউ কথা বলছে না। বলবেই বা কেন? এত অপমানের পরেও পড়ে রয়েছি এ বাড়িতে, বেহায়া নির্লজ্জ না আমি? তুষার আর আমার শাশুড়ি যা নয় তাই বলে গালি দিল আমার মাকে, আপাকে, সাথে আমাকেও। তারা তো আবার ভদ্র সমাজের, তাই আর গায়ে হাত তুলল না সেদিন। শুধু শাওন বাদে সেদিন সবাই কথা শুনিয়েছে আমায়। সে আরও আমার পক্ষ নিয়ে কথা বলেছে। আমার মা আর আপাকেও খবর দেওয়া হয়েছে তারা আসছে। তারপর একটা হেস্তনেস্ত হবে। দীর্ঘ সময়ের আলোচনা শেষ হলো পশ্চিম আকাশে হেলে যাওয়া সূর্যের লালচে আভায়। এখন যে গন্তব্যের দিকে ফেরার পালা। মা আর আপা চলে গেছে কিছুক্ষণ আগেই। একটু পর আমাকে নিয়ে যাওয়া হবে শ্বশুর বাড়িতে। আজ এই সিদ্ধান্তেই পৌঁছেছে সবাই। আমাকে নিয়ে যাবে তুষারদের বাড়িতে। তুষারদের বাড়িটা দোতলা, বেশ সুন্দর গোছানো সব। কিন্তু এই অভাগীর কি রাজপ্রাসাদের বড় কক্ষে ঠাঁই হবে? কখনোই না। আমার ঠাঁই হলো কাঠের তক্তা দিয়ে বানানো ছাদের উপরে চিলেকোঠার ঘরটাতে। যখন ওই ঘরটাতে থাকার কথা বলল, আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। শুনতে পেলাম তুষারের বড় ভাই বলছে আমাকে, আরে অনুর তো তক্তার ঘরে থাকার অভ্যাস আছে, কোনো সমস্যা হবার কথা নয়। আরও এমন সুন্দর পাকা ঘরে থাকতে অসুবিধা হতে পারে, তাই না অনু? আমি হাসি দিয়ে অপমানের দাগটা মুছে দিয়ে বললাম, না না ভাইয়া, কোনো অসুবিধা হবে না আমার। আরও এমন ইটের দেয়ালের ঘরে থাকলে দম বন্ধ হয়ে যাবে।
তন্নি আপুর বাড়িতে, তাই কত কষ্ট করে থাকতাম। আমার কথা শুনে তুষারের ছোট ভাই চলে গেল। আমি স্পষ্ট শুনলাম। সে বলল, কুকুরের পেটে কি আর ঘিস হয়? কথাটা শুনে বেরিয়ে এল আমার বুক ছিঁড়ে ছোট্ট এক দীর্ঘশ্বাস। মনে মনে বললাম, টাকায় কি সব অশান্তির মূল? কেউ দিল না আমার প্রশ্নের উত্তর। তুষারদের বাড়ি এসেছি 3 দিন হলো। সবাই কেমন আর চোখে দেখে আমাকে, গম্ভীরভাবে কথা বলে আমার সাথে। অথচ আমার জায়ের সাথে কি সুন্দর করে কথা বলে সবাই। বলবে না কেন? সে তো বড়লোক বাড়ির মেয়ে। বিয়ের সময় তাকে কত জিনিস দিয়েছে ঘর সাজানোর জন্য। তাছাড়া ভাসুরকে 8 লাখ টাকা দিয়েছে। উপহার হিসেবে আরও দিয়েছে সোনার আংটি, ঘড়ি, চেইন। তাকে ভালোবাসবে না তো আমার মতো হতভাগীকে বাসবে? ঘর মোছা, থালাবাটি ধোয়া, সব কাজই আমি করি, তবুও তারা সবাই আমাকে খোঁচা মেরে কথা বলে। বলা যায় তাদের আলিশান এই রাজপ্রাসাদের দাসী আমি, যে কিনা দিনে চাকরের মতো কাজ করবে আর রাতে রাজকুমারের লালসা মেটাবে। এত কিছু করার পরও পান থেকে চুন খসলেই মা তুলে গালি দেয় আমাকে। আমার মা একটু খাটো, গোলগাল চেহারা, খুব সুন্দরী, কিন্তু অভাবের তাড়নায় বয়সের তুলনায় অনেক রোগাসোগা হয়ে গেছে সে। আর আমার শাশুড়ির তাকে নিয়ে গালি দেওয়ার ধরন এমন। ওই খাটোনাটা মা মেয়ে জন্ম দিয়েছে কিছু শেখায়নি? এক খা আরেক খা জন্ম দিয়েছে। কই আর কাউকে তো বলে না। তবে আমাকে কেন? আচ্ছা, কোনো সন্তান কি পারবে তার মায়ের নামে এমন কথা শুনতে? আমি শুনেছি। হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু কাউকে বলতে পারিনি। বলবো কিভাবে? কেউ যে আমায় বিশ্বাস করে না। তুষারও সুযোগ পেলেই আমার সাথে খারাপ ব্যবহার করে আড়াল, যেগুলো কাউকে দেখাতে পারি না আমি। আমার বিয়ে হয়েছে এই 8 মাস। এই 8 মাসে তুষার কতবার যে হিজড়া বলেছে আমাকে, তার হিসাব নাই আমার কাছে। আমার অপরাধ হলো কনসিভ করি না কেন? বাচ্চা আসলো না কেন? এত এত কথার আঘাত আমাকে প্রতিনিয়ত দুমড়ে মুচড়ে শেষ করে দেয়। কে দেখবে আমার কষ্ট? তুষারদের বাড়ি এসেছি প্রায় 1 মাস হতে চলল। আজ তন্নিরা এসেছে, ওরা আসলে বাড়িতে উৎসব নেমে আসে। আর আমারও একটু সুবিধে হয়, কারণ আমাকে কেউ বেশি কিছু বললে শাওন ভাই তাকে কথা শুনিয়ে দেয়। লোকটা খুব ভালো। কাল আমাকে নিয়ে যাবে ওদের বাড়ি। বাপের বাড়ি তো আর যেতে পারি না, ওখান থেকেই ঘুরে আসি। আজকাল শাওন আমার সাথে একটু বেশি ফ্রিভাবে কথা বলে, যেটা আমার সবচাইতে অপছন্দ। আমার ননদও কেমন যেন শাওনের কাছাকাছি পাঠিয়ে দেয় আমাকে, সে দূরে দূরে থাকে। আজ কতদিন হয়ে গেল এসেছ? তুষারের কি আমার জন্য মন পড়ে না? আমার তো পড়ে। আমার তো খুব মনে পড়ে তাকে। কই, সে একবারও তো নিয়ে যাওয়ার কথা বলল না। আজ প্রায় 20 দিন হয়ে গেছে এখানে এসেছি আমি। সন্ধ্যাবেলায় শাওন বলল ঘুরতে নিয়ে যাবে, কিন্তু আমার ননদ যাবে না, শুধু আমাকে যেতে বলল। অনেক জোরাজুরির পর রাজি হলাম যেতে। সন্ধ্যা রাতে নিস্তব্ধ এক গলি দিয়ে হাঁটছি আমি আর শাওন। আমি কত শত হাবিজাবি কথা বলছি, কিন্তু সে একদম চুপ। আমি তাকে আমার বড় ভাইয়ের মতনই সম্মান করি, কিন্তু সমস্যা হলো সে একটু বেশি ফ্রি মাইন্ড। হঠাৎ নীরবতা ভেঙে সে আমাকে বলল, অনু, তোকে একটা কথা বলবো। জি বলুন। কাউকে বলবি না তো? না না, বলুন আপনি। আমি তোকে ভালোবাসি অনু। শেষের কথাটা শুনে আমি তাজ্জব বনে গেলাম। হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, এসব কি বলছেন ভাইয়া? আপনি তো আমার বড় ভাইয়ের মতো, যে কিনা সবসময় আমাকে আগলে রাখার চেষ্টা করেছে। সে আমার 2 হাত চেপে ধরে বলল, ওসব ভুলে যাও অনু, আমার ভালোবাসা গ্রহণ করেনি। বলেই তিনি আমার স্পর্শকাতর জায়গায় হাত দিলেন, এক প্রকার চেপে ধরলেন। যন্ত্রণায় উ শব্দ বেরোলো আমার মুখ দিয়ে। তাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে নিলাম নিজেকে। ঝাঁঝিয়ে বললাম, কি করছেন আপনি? আমি আপনার বোনের মতো। কেন করছেন এমন ভাইয়া? সে আমার কথার কোন উত্তর দিল না, চলে গেলে বাড়ির দিকে। হতভম্বের মতো তাকিয়ে রইলাম তার যাওয়ার বানে। আমার নিঃশ্বাস আটকে আসছে। কাঁদতেও যে ভুলে গেছি আমি। এখন কি করব আমি? কাকে বলবো এই কথা? সবাই তো শাওনকে পীরের মতো মানে। কেউ তো বিশ্বাস করবে না আমার কথা। আমিও তার যাওয়া অনুসরণ করে বাড়ির দিকে যেতে লাগলাম। সম্ভবত রাত তখন 2টা। একটা রুমে আমি তাহমিদ আর তাসনিয়া ঘুমিয়েছি খাটের উপরে, আর মেঝেতে শাওন আর তন্নি। আমার একা ঘুমোতে ভয় লাগে, তাই একঘরে থাকি। সন্ধ্যার ঘটনা কাউকে বলিনি এখনো। ঘুমের মধ্যে টের পাই আমার সেলোয়ারটাকেও টানছে। সাথে সাথে ধরফড়িয়ে উঠি আমি। চোখ মুখ খিচে লাথি মারি একটা। খুব সম্ভবত লাথিটা শাওনের মুখে লাগছে। হয়তো ব্যথা পেয়েছে, তাই সেদিন সারা রাত আর বিরক্ত করেনি আমাকে। পরদিন সকালে উঠে লুকিয়ে ফোন করেছি আমার মাকে। সমস্ত কথা খুলে বললাম তাকে। সে বলল তুষারকে বলতে, আর সেও জানাবে। সেদিনই তুষার আসলো তন্নিদের বাড়িতে। শাওনের কথা আমি তুষারকে ভয় কিছু বলিনি। শুধু বললাম, আমাকে নিয়ে চলুন না আপনার সাথে, আমার ভালো লাগছে না এখানে। আমার আম্মু ফোন করে বলল, বাবা, তোমার বউ তুমি বোনের বাড়িতে রাখবা কেন? তোমার বউ তোমার কাছে থাকবে, তাই না? আর রেখো না তন্নি মাদের বাড়ি। কি জানি তুষার কি বুঝলো আমার মায়ের কথায়। রেগে তেড়ে আসলো আমার কাছে। চুলের মুঠি ধরে বলল, জড়া কোথাকার, নিজের বোনের বাড়ি থাকতে পারিস, আর আমার বোনের বাড়ি থাকলেই তোর যত সমস্যা না? তুই এখানেই থাকবি, আমার বোনের সেবা করবি। আমাকে রেখে পরদিন সকালে চলে গেল তুষার। 1000 বার পা ধরেও কোন কাজ হলো না, রেখেই গেল আমাকে। 2 দিন পর অবশেষে এসেই গেল সেই কাল রাতেই। আগের মতোই ঘুমিয়েছি সবাই। কত করে থাকতে চাইলাম অন্য রুমে, দিলই না। রাত তখন মধ্যাহ্নে। ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি। হঠাৎ করেই শাওন হামলে পড়ল আমার উপর। হঠাৎ আক্রমণে আমি ভড়কে গেলাম।
গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করলাম নিজেকে বাঁচানোর জন্য। চেঁচাতে লাগলাম ভীষণ। আমার হাত দুটো শাওন এক হাত দিয়ে চেপে ধরল, অন্য হাত দিয়ে মুখ চেপে ধরল। আমার ননদ ঘুমের ভান ধরে মরার মতো ঘুমালো। এত চেষ্টা করেও শাওন সফল হতে পারেনি, কারণ আমার গঙ্গানিতে তাহমিদ তাসনিয়া উঠে পড়ে ঘুম থেকে। সাথে সাথে শাওন আমাকে ছেড়ে দিয়ে সরে যায়। সে সরে যেতেই চিৎকার করে কাঁদলাম আমি। তন্নি একবার ফিরেও দেখল না। কয়েক ঘন্টা কান্নার পরে অবশেষে নতুন সূর্যের দেখা মিলল। রাত পোহাবার সাথে সাথে আমি সে বাড়ি ছাড়লাম। আজ 1 মাস হতে চলল আমি তন্নিদের বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। তবে কি আমার দুঃখ শেষ? যার জীবন গড়া দুঃখ দিয়ে তার সুখের আশা করাটাই যে বোকামি। আমি আসার পর এ বিষয়ে সবকিছু জানাজানি হয়ে গেছে। শাওন ওর ছেলের মাথায় কোরআন নিয়ে শপথ করে বলছে সে এই কাজ করেনি। আর আমি যে রাতে কেঁদেছি এটা নাকি কোনো ছেলের জন্য কেঁদেছি। সেই যে তুষাররা আমার খবর নিয়েছে, এখনো কোনো যোগাযোগ নেই তাদের সাথে। আমি বাড়ি আসার পর আশেপাশে যেসব বান্ধবীরা ছিল তাদের মায়েরা নিষেধ করে দিয়েছে আমার কাছে আসতে। আশেপাশের লোকজনের কাছে তুষার বলতে লাগলো আমি মিথ্যাবাদী। সবাই কটু কথা শোনাতে লাগলো আমাকে। কষ্ট পেতাম, কাঁদতাম, আবার ভুলে যেতাম। কিন্তু একদিন আমার আম্মু আমাকে বলে ফেলল, আমার তো বিশ্বাস হয় না শাওন এই কাজ করেছে। তুই সত্যি করে বলতো। মায়ের কথা শুনে আমি কথা বলার শক্তিও হারিয়ে ফেললাম। যেখানে আমার মা বিশ্বাস করেনি আমার কথা, সেখানে বাইরের দুনিয়ায় বিশ্বাসী হতে পারবো এটা ভাবা বেমানান। বাবা তো কথাই বলে না, আমার সাথে যেটুকু বলে গালি দিয়ে ছাড়া বলে না। দুপুরে বারান্দায় বসে ভাত খাচ্ছি আমি, কেবল মাখিয়ে গালে তুলব এমন সময় কাজের থেকে আব্বু বাড়ি আসলো। আমার দিকে অগ্নিচক্ষু নিয়ে বলল, এ বে তোর ঘরে জায়গা নাই? বেগিরি করবি বাড়ির বাইরে গিয়ে কর। একজন বাবার মুখে বে ডাক শোনার মতো লজ্জার, ঘৃণার, কষ্টের ডাক মনে হয় পৃথিবীতে দুটো নেই। এমন কথা শোনার চেয়ে মরে যাওয়ায় শ্রেয়। আমার আর ভাত খাওয়া হলো না সে বেলায়। কতদিন যে এমন অনাহারে কেটেছে তার হিসেব নেই। বাবার মুখে অমন কথা শোনার পরেই ভাতের প্লেট রেখেই চলে আসলাম নিজের ঘরে। দরজা আটকে দিলাম, গায়ের ওড়না খুলে সিলিং সাথে বাঁধলাম। এটাই হয়তো আমার শেষ গন্তব্য ছিল। জানালা খুলে দিলাম, আকাশের দিকে তাকিয়ে বললাম, ও আকাশের মালিক, তুমি তো জানো আমি কেন এমন করছি। তোমার এই নিষ্ঠুর দুনিয়া যে আমাকে শুধুই পুড়িয়েছে, যে দহন সহ্য করার ক্ষমতা তুমি আমার দাওনি, তাই এই পাপ করছি আমি। মরার পর তুমি আর পুড়িও না আমাকে। জানালা আটকে দিলাম, একটা চিরকুটও লিখলাম এক ফাঁকে। সিলিংয়ের সাথে ঝোলা ওড়নাটা পেঁচিয়ে নিলাম গলার সাথে। আব্বু, এত অল্প বয়সে হতে চাইনি তো দাফন। কেন পড়ালে তোমরা এই অভাগীকে? বিয়ে নামক নির্মম এক কাফন। আমি সেদিন মরতে পারিনি, এই নিষ্ঠুর দুনিয়ার আরও নিষ্ঠুরতা দেখার বাকি আছে কিনা। এত তাড়াতাড়ি মরলে সমাজ কাকে কলঙ্কিনী আখ্যান দিবে? সৃষ্টিকর্তা যে আরও পোড়াতে চেয়েছেন আমাকে, এত তাড়াতাড়ি মরলে তা কিভাবে সম্ভব হবে? কেটে গেছে 8টা মাস। তুষারের পরিবারের কেউই খবর নেইনি আমার। তারা আমাকে ছাড়তেও চায় না। তারা যদি একবার ডিভোর্সের কথা বলে তবে মোহরানার টাকা দিতে হবে না। তাই তো তারা আমার বিরুদ্ধে এত বড় মাস্টার প্ল্যান করল। চেয়েছিল লিমনকে নিয়ে ঝামেলা করে পরকীয়ার নামে চালিয়ে দিয়ে ছেড়ে দিবে আমাকে। তা আর হলো কই? বাবা মা তাদের পা ধরে পাঠিয়ে দিল কিনা। এই জন্যেই তো শাওনকে ব্যবহার করলো আমার ইজ্জত নেওয়ার জন্য। শাওন যদি একবার সফল হতো তবে হয়তো চরিত্রহীনা প্রমাণ করে তারা তো আমাকে। সেটাও তো হলো না। তার আগেই যে পালিয়ে আসলাম সেখান থেকে। এখন একবার যখন চলে এসেছি ওদের আর কোনো ঝামেলাই থাকলো না। কিন্তু এই 8 মাস পরে তুষার আজ ফোন করেছে। সে আমাকে ছাড়া নাকি থাকতেই পারছে না। কত কষ্ট হচ্ছে তার আমার জন্য। সে কালই নিতে আসবে আমাকে। আমাকে ছাড়া নাকি তার আর চলছেই না। মাকে যখন বলল কথাগুলো, আমার মা তো খুশিতে একাকার। জামাই ফোন করেছে মেয়েকে নিতে আসবে। মা ভাবল তাহলে হয়তো ওরা ভালো হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করলো আমি যাব কি না। আমি এক কথায় উত্তর দিলাম, যাব না আমি। কত বোঝালো আমাকে মা। আরেকবার যা মা, ওরা ভালো হয়ে গেছে, না হলে কি ফোন দিত বল। কেঁদে কেঁদে বললাম, মা গো আমাকে আর পাঠিয়ে না মা। ওরা আমার ইজ্জতের উপর হাত দিয়েছে, পাঠিয়ে না মা। আগেরবার তো সম্মান নিতে চাইছে, এবার হয়তো জীবন নিয়ে নিবে। আমার কথা শুনে আমার মায়ের কি একটুও কষ্ট হলো না? হয়তো হলো না, হবেই বা কেন? আমি যে তাদের বোঝা হয়ে গেছি। আর তাছাড়া একটা বিবাহিত মেয়ের দিকে সবাই কেমন অন্য চোখে তাকায়। এই যেমন আমি যখন বাড়ি গিয়ে মাসের পর মাস থাকতে লাগলাম, আমার এক বাড়ির পাশে চাচা আমার সাথে সম্পর্ক করতে চাই। আমাকে দেখলেই জিজ্ঞেস করে, অনু তোমার স্বামীর কথা মনে পড়ে না? আরেকজন আমার নানা হয়, সেও দুসম্পর্কের। সে একদিন জিজ্ঞেস করলো, অনু তোর স্বামী তো আসে না, তাতে তোর কোনো অসুবিধা হয় না? আরও অনেকে আছে যারা সহানুভূতির নামে সুযোগ নিতে চেয়েছে। এইরকম মানুষগুলো এক একজন মানুষ রূপী জানোয়ার, যে কিনা আমার বা আমার মতো মেয়েদের অসহায়ত্বের সুযোগ নিতে চাই। যেটা আমার গরিব অসহায় বাবা মা কখনোই চায় না। কারণ সমাজে মাথা উঁচু করে বাঁচতে হলে টাকার পাশাপাশি সম্মানও দরকার। গরিবের সম্মানটাই আসল। এসব ভেবেই আমার বাবা মা রাজি হলো পাঠাতে। আমি আর কী বা করতাম? বাবা মায়ের কোনো সিদ্ধান্তের উপর কখনো কথা বলিনি, তো এবারও তাই হলো। আমি রাজি হয়ে গেলাম তুষারের সাথে যাওয়ার জন্য। এবারও মনের বিরুদ্ধে গিয়ে সেখানে যেতে হবে। কিন্তু আমি সত্যিই ভেবেছিলাম আমার মা আমাকে যেতে দেবে না। কারণ তার সন্তানকে ধর্ষণেরও চেষ্টা করেছে ওরা, কিভাবে আমার মা পাঠাবে। কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার মা তো বিশ্বাসই করেনি আমার কথা। তার কাছে তুষারের কথা সত্যি মনে হয়েছে, আমার কথা নয়।
হয়তো এর জন্য বড় কোনো খেসারত দিতে হবে তাদের। আমার শ্বশুর, বড় ভাসুর আর তুষার গিয়ে নিয়ে এসেছে আমাকে। সকালে আসার পর থেকেই দেখছি কেউ কথা বলছে না আমার সাথে। সবাই কেমন আর চোখে তাকাচ্ছে। কিন্তু কেন? শাওনের ওই ঘটনা নিয়ে? কিন্তু আমার তো কোন দোষ নাই, যা এরা সবাই ভালোভাবে জানে। তবুও কেন এমন করছে তারা? আর তুষার, সে তো কত ভালো ভালো কথা বলে আনলো আমাকে। এখন সেও কেমন সেই গিরগিটির মতো রূপ বদলে ফেলেছে। এই যে দুপুরে মাটির চুলায় রান্না করতে গিয়ে হাত পুড়ে গেল, সেই আমার শাশুড়ি বলতে শুরু করল, আচ্ছা তুমি যে আসছো তোমার আব্বা আম্মা জোর করে পাঠায়নি তো? আমি পুড়ে যাওয়া হাতটা চেপে ধরে বললাম, আম্মু আমি নিজের ইচ্ছায় এসেছি। কিন্তু কেন? আমার কথা শুনে তিনি চেঁচিয়ে বলে উঠলে, নবাবজাদি, এসেছিস যখন কাজকাম শিখে আসতে পারিসনি? হাত পুড়িয়েছিস, ঔষধ কি তোর বাপ কিনে দেবে? আমি আর কিছু বলতে পারলাম না, তার আগেই তুষার এসে বলল, আরে ওর মা ওকে কিছু শিখিয়েছে নাকি? শুধু প্লেট ভরে নুন ভাত গিলাইছে। মা ছেলে দুজন তাদের বক্তব্য পেশ করে চলে গেল। হাতটা একবার দেখলো না। আমরা সংসারে মানুষ 7 জন, অথচ মাছ 6 পিস। আমারটা নাই। আমি কি অত বড় মাছ খেয়েছি নাকি কোনোদিন? আমি খেতে পারতাম না বলেই তো আমার মাছ দেওয়া হয়নি তরকারিতে। না না, আমি কোনো আফসোস করছি না। সত্যিই তো অত বড় ইলিশ মাছ তো আমি কোনোদিনও খাইনি। আজও না হয় নাইবা খেলাম। আমি আসার পরে এই শাশুড়ির ব্লিন্ডারটা নষ্ট হয়ে গেছে। সব মশলা আমি পাটায় করে বাটি। তাদের কাপড়গুলো এখন আর ধুতে পারে না, আমি ধুয়ে দেই। পারিবারিক চাকরানি বলে কথা। সবার কাপড় ধুয়ে ছাদে গেছি রোদে মেলতে। অনেক কাপড় ধুয়ে কষ্ট হয়ে গেছে প্রচুর। আর ছাদেও ভীষণ রোদ। ছাদে উঠতে গিয়ে একটা পাথরের সাথে হোঁচট খায়। পায়ের একটা আঙুলের নখ উঠে গেছে। ব্যথায় যন্ত্রণায় মাথা ঘুরে সেখানেই পড়ে যাই আমি। একটু পর উঠে দেখি আমার ছোট দেবর একটা চেয়ার পেতে আমার সামনেই বসে আছে। সে আমার চেয়ে মিনিমাম 7-8 বছরের বড়। আমাকে উঠতে দেখে বলল, উঠছ কেন? নাটক তো এখনো জমেনি। আমাকে দেখে শুয়ে পড়লে। ও আচ্ছা, এখানে রোদ তাই না? একটু এই পাশে এসে শো, আমি চেয়ার নিয়ে আসি। তার কথা শুনে লজ্জায় ঘৃণায় আমার ওখানেই মরে যেতে ইচ্ছে করছে। আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয়? আর আল্লাহ, তুমি কেন আমাকে এমন একটি জীবন দিলে? কি অপরাধ ছিল আমার? আমিও তো আর 5টা মানুষের মতন নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছি। তবে কোন অপরাধে এমন জীবন দিলে? তখনও ভৈরবের তীর থেকে ভেসে আসছিল। না জানি কোন অপরাধে দিলে এমন জীবন। আমারে পুড়াইতে তোমার এত আয়োজন। বিধি, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। মরা মানুষ কয় না কথা, লড়ে না রে দেহ। মরার মতো বেঁচে আছি, বোঝে না রে কেহ। মরা মানুষ কয় না কথা, লড়ে না রে দেহ। মরার মতো বেঁচে আছি, বোঝে না রে কেহ। দিনরাত উঠতে বসতে লাথি, ঝাঁটা খেতে খেতে খোটা শুনতে শুনতে কেটে গেছে 4টা মাস। রমজান মাসও চলে এসেছে। আজ 15 রোজা ইফতারি করে বসে আছে সবাই। আমি থালা বাসন গোছাচ্ছি। আমার ননদরাও এসেছে, তাদের সাথে মিলিয়ে দিয়েছে সবাই। ভুল ত্রুটি মানুষেরই হয়। সবাই বুঝিয়েছে আমাকে, তাই মন থেকে মাফ না করলেও মুখে মুখে মাফ করে দিয়েছি আমি। বিচার দিয়েছি আকাশের মালিকের কাছে। হঠাৎ তুষার আমাকে ডাকলো ওদের কাছে। আমি যেতেই তুষার আমাকে বলল, আজ সবকিছু গুছিয়ে নাও, কাল বাড়ি দিয়ে আসবো তোমাকে। এখন রোজা চলছে, আমি এখন বাড়ি যাব না। একবারে ঈদের পরে যাব। কেন, এখন গেলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, ঈদের পরে সবাই একসাথে যাব। আমার কথা শুনে আমার ভাসুর বলে উঠল, না না অনু, আমরা যাব না। তোমার আব্বু 1 কেজি গরুর মাংস কিনে 20 জনকে ভাগ করে খাওয়ায়। এজন্য আমাদের খুব খারাপ লাগে, তাই আমরা যাব না, তুমি এখন চলে যাও। তার কথা শুনে আমার বেশ খারাপ লাগলো। কিন্তু কিছু না বলে আবারও বললাম, ভাইয়া আমি ঈদের পরেই যাব আপনার ভাইকে নিয়ে। সাথে সাথে আমার ননদ বলে উঠল, এখানে যেমন ভালো মন্দ খেতে পারছে, বাপের জন্মে তো মনে হয় চোখেও দেখেনি। ওরে এখন কুত্তার মতো মারলেও যাবে না। শব্দ করে হেসে উঠল সে। আমার দিকে তাকিয়ে বলল, আরে আমি মজা করছি, কিছু মনে করিস না আবার। তন্নির কথা শুনে সবাই হাসল। তুষার তন্নিকে বলল, আরে আপা, শুধু কি খাওয়ার লোভ? এখানে থাকলে যে ভালো কাপড় কিনতে পারবে ঈদে। বাড়ি গেলে তো আর সেটা জুটবে না, তাই না অনু? আর হ্যাঁ, তোমার আম্মুকে বলে দিও ঈদের সময় কাপড় কিনে দিলে যেন একটু দামি দেখে দেয়। তারা যেগুলো দেয় তা কিন্তু আমরা ফকির কেউ ভিক্ষা দেয় না। আমি আর কিছু বলতে পারলাম না। অশ্রু ভেজা চোখ দুটো মুছতে মুছতে বেরিয়ে আসলাম ঘর থেকে। আমি বেরোতেই শুনতে পেলাম উচ্চস্বরে হাসছে সবাই। আমার দেবর বলছে, ছোট লোকটা নিজ থেকে বিদেয় হলেই বাঁচি। এমন অপমান অসম্মানের আমি এখানে থাকতে চাইনি। নেহাতি মা বলেছে ওখানে থেকে যুদ্ধ কর, বাঁচলে ওখানে বাঁচবি, মরলে ওখানেই মরবি। আমি যে সত্যি সত্যি শেষ হয়ে যাচ্ছি, এটা কি কেউ বুঝছে? 21 রোজা রাত 7টা কি 8টা বাজে। আমার শাশুড়ি কোথায় যেন গেছে। ননদরা সবাই চলে গেছে। বড় যা ভাসুরকে নিয়ে বাপের বাড়ি গেছে মার্কেট করতে। মোটামুটি বাড়িতে আমি একা আছি। আমার মা কল করেছে, ফোনটা রিসিভ করতেই মা বলল, কেমন আছিস মা? সন্তান সবার কাছে দুঃখ কষ্ট অভিমান লুকাতে পারলেও মায়ের কাছে পারে না। আমার বেলায়ও তার ব্যতিক্রম হলো না। মায়ের কাছে কাঁদতে লাগলাম। কাঁদতে বললাম, মাগো দালান দেখে বিয়ে দিলে? এই দালানে শুলে তো আমার ঘুম আসে না। মাগো আমি ভালো নেই মা। আমাকে এমনভাবে রেখে তোমরা খুব ভালো আছো তাই না? মা বলল, মারে আমরা যে কত ভালো আছি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কি হয়েছে মা? তুই বললি না খুব ভালো আছি আমরা?
ঘরের চাল শেষ হয়ে গেছে, আমি ইফতারের সময় কয়টা চিড়া ভিজিয়ে খাইছি। তোর বাপ সারাদিন কাজ করে আইসে, সেও কয়টা চিড়া খেয়ে মাঠে গেছে। তোর ভাইটা ভাত খাওয়ার জন্য কাঁদছে। আমরা ভালো আছি রে মা, অনেক ভালো আছো। মায়ের এমন কথা শুনে অভিমান করে বললাম, মা খেয়ে থাকো বা না খেয়ে থাকো, কারো কথা তো শুনতে হয় না। অনু বাইরে আয় তো। হঠাৎ শাশুড়ির এমন ডাক শুনে হকচকিয়ে উঠে ফোন কেটে দিলাম। গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালাম শাশুড়ির সামনে। বললাম, কি হয়েছে আম্মু? তোকে কি আমরা অযত্নে রাখি? কোনো কথা শোনায় না? মা, আমাকে তো খুব ভালো রেখেছেন আপনারা। তাহলে তোর মায়ের কাছে কাঁদছিলি কেন? এমনি একটু কষ্ট হচ্ছিল তাই। এর মধ্যেই আমার শ্বশুর আসে। যেই নাসে আসে অমনি আমার শাশুড়ি যেন সুযোগ পেয়ে যায় আমাকে কথা শোনানোর জন্য। শ্বশুরের কাছে ইনিয়ে বিনিয়ে বলতে থাকে, এই ছোটলোকের মেয়েটা আমাদের নামে বদনাম করছে গো তন্নির আব্বু। আমরা কি ওকে কখনো কোন কিছু নিয়ে কথা শোনায়? আর যেটুকু বলি তা যদি শুনতে না পারে তবে ভাতারের ভাত আর খাওয়া লাগবে না। মায়ের কাছে নালিশ করছে বুঝলে। আর ওর মা ওই খাটো খা নকি মাগি মেয়েকে প্রশ্রয় দিচ্ছে। মাগি ছেলে মেয়ে জন্ম দিয়েছে মনে হয় বাতাসে। সামনে ঈদ আসছে না? নিশ্চয় ধান্দা করছে যাতে আমাদের কিছু দেওয়া না লাগে। বুঝি না আমরা? এই ছোটলোকের বাচ্চাদের কি বলি বলতো তন্নির আব্বু? এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো সে। তার কথা শুনে আমার খুব রাগ হলো। অনেক কথা শুনেছি, অনেক মার খেয়েছি, একটা টু শব্দও করিনি। কিন্তু এখন আমার মাকে গালি দিচ্ছে, যেটা আমার কোনো মতে সহ্য হচ্ছে না। তাই চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে উঠলাম, আপনি না একজন মেয়ে? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের কষ্ট বোঝেন না? কেমন মানুষ আপনি? আমাকে তো আপনারা দেখে শুনে পছন্দ করে এনেছেন, তবে কেন এমন করেন আমার সাথে? আমি কি মানুষ না? পশু আমি? গরিব বলে কি আমার কোন কষ্ট হয় না? আল্লাহ আমাদের এমন বানাইছে, তাতে আমাদের কি দোষ? বোঝেন আপনি, একটা সন্তান যখন শোনে তার বাবা মা না খেয়ে আছে তার কেমন লাগে? আমার বাবা মা না খেয়ে আছে, আমি কিভাবে অমানুষের মতো মার্কেট করে দিতে বলবো? আর হ্যাঁ, এবার যদি আমার বাবা মা দিতেও চাই আমি নেব না। কিচ্ছু নেব না আমি, কিচ্ছু না। আমার কথাগুলো বলা শেষ হতে না হতেই আমার শাশুড়ি ঠাসাস করে চড় বসিয়ে দিল আমার মুখে। খোপায় বাঁধা চুলগুলো মুঠিবদ্ধ করে টানতে টানতে নিয়ে গেল ঘরে। শ্বশুর মশাই তা দেখে চুপচাপ চলে গেল মসজিদে। শাশুড়ি ঘরে নিয়ে লাগাতার ঠাস ঠাস করতে মারতে লাগলো। বলল, ছোটলোকের বাচ্চা, তোর অনেক সাহস বেড়েছে তাই না? তুই আমার মুখে মুখে কথা বলিস? দেখিসনি কয়েক মাস আগে মরে যাচ্ছিলি? এমন বান মেরেছিলাম না কুকুর দিয়ে, তোর তো ভাগ্য ভালো বেঁচে আছিস। কোনো মতে নিজেকে ছাড়িয়ে প্রশ্ন করলাম, তার মানে আপনারা আমার উপর কালো জাদু করেছিলেন? সে আবারও আমার চুলগুলো মুঠিবদ্ধ করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি নিজে তোর খাওয়া খাবার আর এই যে চুলটা দিয়েই বান মেরেছি। তোর কত সাহস, তুই আবার আমার মুখের উপর কথা বলিস? হাসল সে, শব্দ করে হেসে ওঠল। তার এমন শয়তানি হাসিতে আমার যেন রুহু কেঁপে উঠল। সাথে সাথে তার পায়ে পড়ে গেলাম, বললাম, আমার ভুল হয়ে গেছে আম্মু, আমাকে মাফ করে দেন। আমি আর কোনোদিন এমন করব না। আমার এমন মিনতি হয়তো তার কানে পৌঁছালো না। আমাকে একটা লাথি মেরে চলে গেল বাইরের দিকে। আর আমি সেখানে বসে কাঁদতে লাগলাম আর ভাবলাম কিছুদিন আগের কথা। কি বিধ্বস্ত অবস্থা হয়েছিল আমার এই কালো জাদুর জন্য। আল্লাহ, আর কত কষ্ট দিবা তুমি আমাকে? আল্লাহ, তুমি আমাকে কষ্ট দাও, তবে এতটা দিও না যা সহ্য করার শক্তি তুমি আমাকে দাওনি। আমি যে আর সহ্য করতে পারি না আল্লাহ। স্বামীর অবহেলা, শাশুড়ির উদ্ধত্ত, ননদের ঈর্ষা নারীর জীবনে নিয়ে আসে বিষের ঝুড়ি। প্রতিদিন একই কষ্ট যন্ত্রণা, একই অশান্তি, যেন জীবন এক জ্বলন্ত অগ্নিগর্ভে পরিণত হয়। যৌতুক, শাশুড়ির অত্যাচার, সমাজের নিন্দা, এই সবকিছুই জীবনে বপন করে বিষাক্ত বীজ। সহনশীলতা নারীর অলংকার, কিন্তু সহ্যের তো একটা সীমা আছে। অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে কবে উঠবে নারীর প্রতিবাদ? 26 রোজা আজ, কালই চলে যাব বাপের বাড়ি ঈদের কেনাকাটা করতে। মা বাবার উপর এক প্রকার জুলুম করে শ্বশুরবাড়ির সবার জন্য কেনাকাটা করব। কিন্তু আমার কিছু করার নাই। তাদের কথা শুনতে যে আমি বাধ্য। আগের দিন শাশুড়ির মুখের উপর কথা বলেছি দেখে 3 দিন ইফতারের সময় পানি আর শুকনো মুড়ি দিয়েছে, রাতে আর খাবার দেয়নি। সেহরিতে চিড়া আর পানি খেয়েছি। শারীরিক ও মানসিক শোষণ, মেয়েদের নিত্যদিনের বাস্তবতা। প্রতিবাদ করলে তারা আরও অসহায় হয়ে পড়ে। আমারও হয়েছে তাই। পেটের দায় হলেও তাদের কথা আমার শুনতে হবে। না না, আমি খাওয়ার পাগল না, গরিবের তো না খেয়ে থাকার অভ্যাস আছে। আমারও আছে। তবু চিন্তা হয় যদি আবারও কালো জাদু করে। এই তো কয়েক মাস আগের কথা। আমার কোনো কিছুই ভালো লাগতো না। শুধুই কান্না পেত। শরীরের প্রতিটা লোমকূপে কাটা বিঁধত। গলা দিয়ে কিছু নামতো না, তার আগেই বমি হতো। একটু পানিও মুখে দিতে পারতাম না, তাও গলায় বেঁধে যেত। মাথার চুলগুলো সব পড়ে যাচ্ছিল আস্তে আস্তে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাচ্ছিল রক্তশূন্যতায়। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে আমার এমন করুণ অবস্থা হয়ে গেছে। বাবা মা বসে থাকলো না আমাকে নিয়ে, ডাক্তার কবিরাজ দেখাতে বাদ রাখেননি কোনো। ধার দেনা করে আমার চিকিৎসা করালেন, তবুও কোনো লাভ হলো না। শেষে একজন হুজুর দেখে বললেন আমাকে তাবিজ করা হয়েছে। একটা কুকুরকে দিয়ে কুকুরটা আস্তে আস্তে না খেতে পেয়ে মরে যাবে। আর আমার সময়ও শেষ হয়ে যাবে। তিনি ঝাড়ফুঁক দিলেন, মাদুলি দিলেন শরীর বন্ধ করার জন্য। বেশি কিছু হওয়ার আগেই আমাকে হুজুরের কাছে নেওয়া হয়েছে। তাই বেশি দিন লাগলো না আমার সুস্থ হতে। কিন্তু হুজুর আমাদের বলেননি কে বা কারা এমন করেছে। সেদিন যখন আমার শাশুড়ি নিজের মুখে স্বীকার করল, অবাক হয়ে ভাবলাম, শুধু জীবনে টাকাই কি সব?
যদি পারতাম 10 লাখ টাকা দিতে তবে আমিও এ বাড়ির যোগ্য বউ হতে পারতাম। তাহলে হয়তো আমাকে মারার জন্য এত ফন্দি করা লাগতো না। সম্মান, বোঝাপড়া, ভালোবাসা, এই 3 স্তম্ভে গড়ে ওঠে সুখের সংসার। কিন্তু যখন অশান্তির ঝড়ে ভেঙে পড়ে এই স্তম্ভগুলো, তখন নারীর জীবনে নেমে আসে জাহান্নামের আগুন। আমিও এই আগুনে দগ্ধ হওয়া এক অসহায় নারী। বাবা তো কথা বলে না আমার সাথে। অনেক কষ্ট পেয়েছি বাবার ব্যবহারে, ভেবেছি কাল বাড়ি যাওয়ার পরে আব্বুর কাছে মাফ চাইব। সে তো আমার বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে এত বড় করেছে। তার তো আমার উপর অভিমান থাকতেই পারে, তাই বলে কি আমি তার রাগ ভাঙাবো না? সে যতই আমাকে গালি দিক দুলছাই করুক, আমি জানি সে আমাকে কতটা ভালোবাসে। এমনিতেও তার শরীরের অবস্থা ভালো না। খাটতে খাটতে, পরিশ্রম করতে করতে তার মুখটা কালো হয়ে গেছে। চিন্তায় চিন্তায়, রোগে শোকে, বয়সের তুলনায় আমার বাবা বেশিই বুড়ো হয়ে গেছে। আমার আব্বু আম্মু কতদিন যে নতুন কাপড় গায়ে দেয় না তার ঠিক নেই। এই তো ঈদের সময়ও তারা পুরনো লুঙ্গি পুরনো শাড়ি ধুয়ে পড়বে। মা বলল ঈদের পরই নাকি ভাইটার স্কুলের পরীক্ষা, ফি দিতে না পারলে পরীক্ষা দিতে পারবে না। ভাইটার স্কুলের ব্যাগও ছিঁড়ে গেছে, বই খাতা নিলে তা ছিঁড়ে পড়ে যায়। সেও ছোট মানুষ, নতুন জামাকাপড় কেনার জন্য কান্নাকাটি করছে। বাবা কোথায় পাবে না পাবে সে তো বোঝে না। কিন্তু আমি তো বুঝি বুঝে কেমন স্বার্থপরের মতো বাবা মায়ের উপর জুলুম করছি। সামান্য পেটের দায়ে তাদের উপর চাপ সৃষ্টি করছি। খুব অসহায় লাগে নিজেকে। রাত 4টা বাজে, সেরি খেতে উঠেছি সবাই। হঠাৎ তুষারের ফোনে কার যেন কল আসলো। কল রিসিভ করতে বাইরে চলে গেছে সে। কি জানি কার কল এলো এত রাতে। 5-7 মিনিট পরে ফিরে এসে আমাকে বলল, অনু খাবার খেয়ে রেডি হও, এক্ষুনি তোমাদের বাসায় যাব আমরা। এখন কেন? এমনিতেই তো সকালে যাওয়ার কথা আমাদের। সূর্যের তেজ হওয়ার আগেই গেলে ভালো না? আমি আর প্রতি উত্তর করলাম না। সত্যিই তো এখন গেলেও যেতে হবে, 2 ঘন্টা পর হলেও যেতে হবে। তার চাইতে ভালো এখনই যাই। কয়েক ঘন্টার ব্যবধানে পৌঁছে গেলাম বাড়ি। বাড়ির সামনে যখন গেলাম দেখি আমাদের বাড়ির সামনে অনেক মানুষ। ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। কেন জানি অজানা এক ভয় ঘিরে ধরল আমাকে। বুকের ভেতর হার্টবিটটা কেমন যেন অস্বাভাবিকভাবে বিট দিচ্ছে। আমাকে দেখে পাশের বাড়ির এক চাচি হাওমাও করে কাঁদতে লাগলো, জড়িয়ে ধরে কি যেন একটু বলল। আমি শুনলাম না তার কথা। এক মুহূর্তও সময় নষ্ট না করে দৌড় লাগালাম বাড়ির ভেতর। ভেতরে গিয়ে দেখি আমার আব্বুর নিথর দেহখানা পড়ে আছে বারান্দায়। আম্মু, আপা কাঁদছে পাশে বসে। ভাইটা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ওদের দিকে। ও হয়তো বুঝতেই পারছে না ওরা কেন কাঁদছে আর আব্বু কেন ওভাবে শুয়ে আছে। আশেপাশের কেউ কেউ সান্ত্বনা দিচ্ছে এক একবার। এসব দেখে আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। নিজেই নিজের মুখে চড় মারলাম, কেন এসব ভুলভাল স্বপ্ন দেখছি। আমার ভাবনা ভুল প্রমাণ করে মা এসে জড়িয়ে ধরল আমাকে। কেঁদে কেঁদে বলল, অনুরে তোর আব্বা যে আর নেই। ও অনু, তোর আব্বা যে চলে গেছে আমাদের ছেড়ে। কাল রাতে তোর বাবা স্ট্রোক করেছে অনু। মায়ের কথা শুনে হুঁশ ফিরল আমার। আমি কাঁদতেও ভুলে গেছি আজ। দৌড়ে গেলাম বাবার পাশে। আজকে মুখটা কি সুন্দর নিষ্পাপ লাগছে, যেন হাসছে। কই এতদিন তো এমন সুন্দর দেখায়নি। আমার খুব ইচ্ছে হলো এমন নিষ্পাপ মুখটা একটু ছুঁয়ে দিতে। বড় হওয়ার পর কখনো ধরা হয়নি কিনা। আমার কেমন সব উল্টাপাল্টা লাগছে। আমার তো মাফ চাওয়া হলো না আব্বুর কাছে। আমি হাসলাম বাবার মুখের দিকে তাকিয়ে। আমার মন বলছে আমি স্বপ্ন দেখছি। পাশ থেকে আপা জড়িয়ে ধরে বলল, অনু আমরা এতিম হয়ে গেলাম, আমাদের আর কেউ রইল না রে ছায়া দেওয়ার মতো। আমরা এতিম হয়ে গেলাম রে অনু, আর যে কেউ রইল না। আবারও তাকিয়ে রইলাম বাবার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে। চিৎকার করে ডাকলাম, আব্বুকে। ও আব্বু, আব্বু ওঠো না। আব্বু তুমি কি আমার উপর রাগ করেছ? ও আব্বু, আমি আর কোনোদিন তোমায় কষ্ট দিব না। আমি আর কোনোদিন টাকা চাইব না আব্বু। কথা বলো না আমার সাথে। আমি এত ডাকলাম তবুও উঠল না আমার বাবা। এত অভিমান আমার উপর। আচ্ছা বুঝেছি, পা ধরে মাফ চাইতে হবে তাই না? উঠে গেলাম পায়ের কাছে, দেখি আমার আব্বার পা দুটো ফেটে চৌচির হয়ে আছে। জায়গায় জায়গায় কাটার দাগ। কত কষ্ট করেছে আমার আব্বা। কখনো তার খাটনির কথা ভাবা হয়নি, কখনোই পায়ের দিকে তাকায়নি। আমি বেশিক্ষণ তাকাতে পারলাম না সেদিকে। এখন কি আর এসব দেখার সময় আছে? এখন তো আব্বুর রাগ ভাঙাতে হবে। আমার উপর অভিমান করেই এমন করছে। কিচ্ছু হয়নি আমার বাবার, কিচ্ছু না। ফেটে যাওয়া পা দুটো ধরে বললাম, ও আব্বু দেখো আমি তোমার অনুমেঘা। আমাকে মাফ করে দাও না আব্বু। ও আব্বু আর রাগ করে থেকো না। আব্বু তুমি বকা দাও মারো যা খুশিতে করো, তুমি শুধু ওঠো আর এমন শুয়ে থেকো না আব্বু। ও আব্বু ওঠো না। কত ডাকলাম বাবাকে, সে উঠলই না। এত অভিমান। গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদলাম। কত ডাকলাম, আব্বু ওঠো আব্বু ওঠো, উঠল না। তবে কি আমার আব্বু সত্যি সত্যি চলে গেল আমাদের ছেড়ে? না না, এ হতে পারে না। ও আল্লাহ, আমার আব্বুকে উঠায় দাও না। দরকার হলে আমার আয় নিয়ে নাও, তবুও বাবাকে উঠিয়ে দাও না। ও আল্লাহ, আমার বাবাকে ফিরিয়ে দাও না। আল্লাহ আর কিছু চাইব না তোমার কাছে, শুধু বাবাকে ফিরিয়ে দাও। আমার বাবা না ফেরার দেশে চলে গেলেন এই সপ্তাহখানেক হয়েছে। হয়তো আমার জন্যই আজ তিনি আমাদের মাঝে নেই। গরিব ঘরে জন্ম নিয়েছি, আমার জন্য দুনিয়া খুব কঠিন, এটা আমার বোঝা উচিত ছিল। না বুঝে বাবাকে চাপ দিয়ে ফেলেছি। একটা মানুষ কত কষ্ট করতে পারে, কত চিন্তা, কত টেনশন করতে পারে। খুব বেশি টেনশনে ফেলেছিলাম তাকে। তাই তো সে এই নিষ্ঠুর দুনিয়া ছেড়ে চলে গেল স্ট্রোকের বাহানা দিয়ে। আচ্ছা আমাকে কি একটুও মাফ করা যেত না? একটু বললেই তো হতো, আমার বুকে ব্যথাটা বেড়েছে একটু বললেই তো হতো, অনু তুই একটু সহ্য কর একটু বললেই তো হতো, অনুরে আমি পারছি না রে, কই কখনোই তো বলনি এসব।
আরও মাকে দিয়ে বলিয়েছ, ওরে চিন্তা করতে নিষেধ করো। আমি দেখছি কি করা যায়। ভালো সাজতেন কি তুমি? কেন আমাকে চিন্তা করতে নিষেধ করে নিজে দুশ্চিন্তায় ভুগতে? কেন তুমি রোগে ভুগতে? কেন ডাক্তার দেখানি তুমি? টাকার অভাবে? কই, আমাদের বেলায় তো এমন টাকার চিন্তা করনি। কেন বলতে? তুষারকে বল আমাদের কয়েকটা দিন সময় দিতে, ওদের যত চাহিদা সব পূরণ করে দেব। কেন এত পরিশ্রম করেছো তুমি আমাদের ভালো রাখতে? আমরা কি এখন ভালো আছি? তুমি কি জানতে না তুমি থাকলেই আমরা ভালো থাকি? তুমি ইচ্ছে করে এসব করেছো, তাই না? এত অভিমান তোমার? আমাকে এত গালি দিয়েছ, এত বকা দিয়েছ, আমি তো কখনো অভিমান করিনি। তুমি অভিমান করে চলেই গেলে। কেন করেছো এসব তুমি? ও আব্বু, তুমি থাকলেই তো ভালো থাকতাম আমরা। আব্বু, তোমাকে যে অনেক ভালোবাসি। তুমি কেন চলে গেলে আমাদের ছেড়ে? ও আব্বু, আমার সুখ যে তোমার দেখা বাকি ছিল। কেন চলে গেলে তুমি? একটু মাফ করলে কি হতো? ও আব্বু, তুমি ছাড়া যে আমরা খুব অসহায়। আমার হতভাগা মায়ের কথাটা ভাবলে না? সে তো তোমার অর্ধাঙ্গিনী, তোমার এই অভাবের সংসারে সর্বক্ষণ পাশে থেকেছে। তাকে তো বলতে পারতে। আমরা জানতাম তোমার কষ্টের কথা, কিন্তু তোমার যে বুকে ব্যথা হতো কখনোই তো বলনি। আব্বু, তুমি কি দেখতে পারছো তোমার অভাবে ওই মানুষটা কেমন জীবন্ত লাশের মতো বেঁচে আছে? ও আব্বু, তুমি কি দেখছো তোমার অভাবে তোমার কলিজার টুকরা ছেলেটা কেমন নিঃস্ব হয়ে গেছে? তুমি কি দেখছো আমাদের অসহায়ত্ব? তুমি কি দেখছো আমার ভাই আমার মা প্রতিদিন তোমার কবরের পাশে কান্না করে? আব্বু, তুমি কি দেখছো এই আমি তোমার অনু তোমার জন্য কত কষ্ট পাচ্ছি? ও আব্বু, তোমার কি আমাদের জন্য কষ্ট হয় না? রাতের আকাশে আজ অনেক তারা উঠেছে। একটা একটু বেশিই জ্বলজ্বল করছে। ছোটবেলায় শুনেছিলাম মানুষ মরলে নাকি তারা হয়ে যায়। আজ এই সময়ে এসে মনে হচ্ছে ওই জ্বলজ্বল করা সুন্দর তারাটি মনে হয় আমার বাবা। তার প্রতি যে অনেক অনেক অভিযোগ আমার, সেগুলোই বললাম তাকে। আচ্ছা, এই প্রশ্নগুলো কি তার কাছে পৌঁছেছে? ওই দূর ভৈরবের তীর থেকে তখনও ভেসে আসছিল, বাবা কতদিন কতদিন দেখি না তোমায়। কেউ বলে না তোমার মতো। কোথায় খোকা? ওরে খোকা আয়। বাবা, কত রাত দেখি না তোমায়। কেউ বলে না মানিক কোথায় আমার? ওরে বুকে আয়। বাবা মরার পর শ্বশুর বাড়ির লোকেদের তেমন কোন পরিবর্তন দেখিনি। তুষার প্রথম দুদিন একটু সহানুভূতি দেখিয়েতে আমায়। এই যেমন, অনু কেঁদো না, সবাইকে একদিন চলে যেতে হবে। তুমি ভেঙে পড়ো না। ব্যাস এতটুকুই। সেও এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আসলে আমি তো এ বাড়ির কেউ না, তো আমার কষ্টে তারা কেন কষ্ট পাবে শুনি? আরও আমাকে কথা শোনানোর জন্য তারা আরও সুযোগ পেয়ে গেছে। এই তো আমার শাশুড়ি সকালেই বলল, অলক্ষীটা কবে যে বিদেয় হবে। নিজের বাপকে তো খেয়েছে হারামজাদি, এখন আমার পরিবার খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আব্বু চলে যাওয়ার পর থেকে শরীরটা ভালো যাচ্ছে না। মাথা ঘুরে শুধু অস্থির অস্থির লাগে সব। তার উপর এমন গায়ে জ্বলানো কথা। খুব অসহায় নিজেকে, না জানি কিসের পরীক্ষা নিচ্ছেন সৃষ্টিকর্তা আমার। তুষারের বাড়ির সবার খাওয়ার পর যা থেকে যায় সেটা আমি আর ওদের বাড়ির কুকুরমতি খাই। যেদিন থাকে সেদিন খায়, আর না থাকলে নাই। রাতের খাওয়া দাওয়া শেষ সবার আমি ডাইনিংয়ে গিয়ে দেখি আজ আর কিছু নেই আমার জন্য। ওদের খাওয়ার পর যা ছিল তা মতিকে খেতে দিয়েছে। আমার আর রাতের খাওয়া হলো না। সব গুছিয়ে চললাম ছাদের সেই চিলেকোঠার ঘরে। সিঁড়ি বেয়ে উপরে উঠছি, হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল। তারপর আর কি হয়েছে কিছুই জানি না আমি। পরদিন যখন ঘুম ভাঙল তখন নিজেকে আবিষ্কার করলাম চিলেকোঠার ঘরে। তুষার আমার দিকে অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি জানি না তার রেগে থাকার কারণ কি। ভয় ভয় বললাম, কিছু হয়েছে? তোর মাসিক হয় না কতদিন রে? তার কথা শুনে হকচকিয়ে উঠলাম আমি। আমার পিরিয়ড হয়নি ৩-৪ মাসের মতো। আমি তো তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু তুষার এমন প্রশ্ন করছে কেন? তবে কি কি হলো বল। ২ মাস কেন? মাগি পেট বাঁধাইছিস তো? কি বলছেন এসব? তুই আমারে জানাসনি কেন? আমি নিজেই তো জানি না। আচ্ছা, যা হওয়ার তো হয়ে গেছে। আপনি খুশি হননি? তোর মতো ছোট লোকের বাচ্চা আমার বাড়ির উত্তরাধিকার জন্ম দিবে? একটু বেশিই ভেবে ফেললি না তুই? কি বলছেন এসব? আমি আপনার স্ত্রী। আমার গর্ভের সন্তান আপনার। তোকে তো। আর কিছু বলার সুযোগ পেল না সে, তার আগেই আমার শাশুড়ি ডাকলো তাকে। মা ডাকছে শুনে চলে গেল সে। ও চলে যেতেই আমার মায়ের কাছে ফোন করলাম। সবটা শুনে আমার মা অনেক খুশি হলো। বলল, তোর আর চিন্তা নেই মা, একটা বাচ্চা কাচ্চা হলেই ওরা ভালো হয়ে যাবে দেখিস। তুষারেরই তো সন্তান। এই কটা দিন কষ্ট কর, সব ঠিক হয়ে যাবে মা। মায়ের কথা শুনে আমিও একটু চিন্তামুক্ত হলাম। কিছুক্ষণ পর তুষার আবারও আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরল। এই প্রথম তুষার আমাকে জড়িয়ে ধরল। কতদিনের ইচ্ছে ছিল এটা আজ পূরণ হলো। কি যে শান্তি। কিছুক্ষণ এভাবে থাকার পর আমার কপালে চুমু খেয়ে বলল, অনু, এতক্ষণ তোমার সাথে মজা করছিলাম। আমি সত্যিই খুব খুশি হয়েছি। যে আসছে সে আমার সন্তান, আমার রক্ত। তুষারের কথা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। তবে কি মায়ের কথা ঠিক? কিছুক্ষণ পর আমার শাশুড়ি আর যা আসলো। তারা এসেই একে একে জড়িয়ে ধরল আমাকে। শাশুড়ি বলল, বৌমা, আমরা এতদিন যা করছি সব কিছুর জন্যই ক্ষমা চাই তোমার কাছে। যে আসছে সে আমাদেরই রক্ত। আমাদের উত্তরাধিকার রক্ষা করার দায়িত্ব কিন্তু তোমার। আজ থেকে কোন কাজ করা লাগবে না তোমার। তুমি শুধুই আমার নাতি নাতনির খেয়াল রাখবা। আমার খুশি আর দেখে কে? আমার এতদিনের দুঃখ তবে শেষ হলো তবে। দেখতে দেখতে চলে গেল 2টা সপ্তাহ। এই 15 দিনে আমি তুষারদের পরিবারের চোখের মণি হয়ে গেছি।
এই সপ্তাহে চেক আপ করিয়েছে, আলট্রা করিয়েছে, ভালো ভালো খাবার খেতে দিয়েছে, এক কথায় খুবই যত্ন করেছে আমার। কোন কাজই করতে দেয়নি আমাকে। আর এমনি আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, সারাদিন শুয়ে বসে থাকি। তেমনই এক পরন্ত বিকেলে চিলেকোঠার ঘরে শুয়ে আছি আমি। হঠাৎ তুষার আসলো, একটা ট্যাবলেট ধরিয়ে দিয়ে বলল, এটা খাও, তোমার তাহলে আর শরীর খারাপ লাগবে না। আমি অবাক হলাম ওর কথাই। এই প্রথম ও আমার শরীরের প্রতি খেয়াল রাখছে। আমার সব ইচ্ছে পূরণ হচ্ছে আস্তে আস্তে। সবকিছু হচ্ছে আমার অনাগত সন্তানের জন্য। ও আসছে আমার সৌভাগ্যের চাবি হয়ে। আমি আর কিছু না ভেবেই তুষারের হাত থেকে ওষুধটা নিয়ে খেলাম। আমি জানি না কিসের ওষুধ খাওয়ালো আমাকে। ওষুধটা খাওয়ার ঘন্টা 2 পর থেকে আমার পেটে অসহ্য ব্যথা হতে লাগলো। সে সহ্য করার মতো নয়, ব্যথা সহ্য করতে না পেরে আমি হয়তো জ্ঞান হারিয়েছি। আমার ডান হাতের বাহুতে কি যেন আছে, হয়তো কেউ শুয়ে আছে। হঠাৎ আমার হাতটা হালকা লাগছে। আমি চোখ মেলে তাকালাম, ছোট একটা বাচ্চা ছেলে, সাদা পাঞ্জাবি, সাদা টুপি পরা। আমার হাতের উপর থেকে উঠে চলে গেল সে। আমি তার দিকে তাকাতেই সে একটা হাসি দিয়ে খাট থেকে নেমে অদৃশ্য হয়ে গেল। ধরফরিয়ে উঠলাম আমি, তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। হঠাৎ খেয়াল করলাম আমার বিছানা লাল রক্তে চুপচুপি ভিজে আছে। আমি আবারও ভাবলাম হয়তো স্বপ্ন দেখছি। কিন্তু পেটে ব্যথা, ঘুমের মধ্যে কি ব্যথায় ছটপট করা যায়? না, এটা স্বপ্ন না, তবে কি হচ্ছে এসব? এত রক্ত দেখে মাথা ঘুরছে আমার। চিৎকার করে ডাকলাম সবাইকে। শুধু তুষারই আসলো আমার কাছে, আর কেউই এলো না। হয়তো সবাই জানতো এমন কিছু হবে। তুষার এসেই বলল, তোমার পিরিয়ড হয়েছে? ওর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কি বলছে এসব? আমি বললাম, কি বলছেন এসব, আমি তো স্বপ্ন দেখছি। না, তুমি স্বপ্ন দেখছো না, সত্যি তোমার পিরিয়ড হয়েছে। আমি কোনোমতে উঠে দাঁড়ালাম, শার্টের কলার ধরে বললাম, না না, এ হতে পারে না। আমি তো ওটা স্বপ্ন দেখছিলাম, আমার সন্তান আমার হাতের উপর শুয়েছিল, ও তো খেলতে গেছে। আপনি বলুন, আপনি মিথ্যা বলছেন। কি বলছো এসব? শোনো, এটা হওয়ার ছিল। এখন কাপড় পাল্টে এসে বিছানা পরিষ্কার করো। কি বললেন? এটা হওয়ার ছিল মানে? মানে তোমাকে তো আগেই বলেছিলাম আমার বংশধর তোমার গর্ভ থেকে আসবে না। হা হা হা। একটা শয়তানি হাসি দিয়ে চলে গেল সে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাথাটা চক্কর দিয়ে উঠল আবারও। জ্ঞান ফিরলে দেখি আমি ফ্লোরে শুয়ে আছি। রাত তখন 3টা কি 4টা, পেটের ব্যথাটা আগে চাইতে কমেছে। উঠে গেলাম ওয়াশরুমের দিকে। কাপড় চেঞ্জ করতে গিয়ে দেখি একটা টিকটিকির মতো কি যেন পড়ে আছে নিচে। তার সারা শরীরে রক্ত। আমার আর বুঝতে বাকি রইল না, আমার সন্তান। তাকে হাতে নিয়ে চিৎকার করে কাঁদলাম আমি। আমার কান্না শুনে নিচ থেকে তুষার আর আমার শাশুড়ি আসলো। আমি তুষারের কাছে গেলাম আমার বাচ্চাটাকে হাতে নিয়ে। কেন মারলেন আমার সন্তানকে? ওর কি দোষ ছিল? আমার পিরিয়ড হয়নি, এই দেখুন প্রসব হয়ে গেছে। আমার সন্তানকে কি কেন মারলেন আপনারা? আমার তখন পিরিয়ডের ব্যথা হয়নি, এই দেখুন আমার তখন প্রসবের ব্যথা হচ্ছিল। আমার এমন কান্না দেখে তুষার বাচ্চাটাকে হাতে নিল। ও পলকহীন হয়ে তাকিয়ে আছে আমার সন্তানের দিকে। তুষার আর কিছু বলল না আমাকে। আমার শাশুড়ি বলে উঠল, তোমার সন্তান তোমার রক্ষা করার কথা ছিল, তুমি তা পারোনি, সে দোষ কি আমাদের? আম্মু, আপনিও তো একজন মা, কিভাবে পারলেন আমার সন্তানকে মারতে? আপনার ছেলেই তো ওষুধ এনে দিল আমাকে। মা, আমাকে আবারও ঠকালেন আপনারা। তুমি একটা অলক্ষিতাই এমন হও। আর কিছু বলার আগেই তুষার থামিয়ে দিল ওর মাকে। বলল, মা থামো তো, আর ভালো লাগছে না এইসব। আমরা শেষে কিনে খু। চুপ কর তুষার, চুপ কর, বলে চলে গেল আমার শাশুড়ি। সে চলে যেতেই আমি ধপাস করে নিচে বসে পড়লাম। তুষার এখনও তাকিয়ে আছে আমার রক্ত মাখা মৃত সন্তানের দিকে। ওরও হয়তো খারাপ লাগছে। লাগবে নাই বা কেন, রক্তের বাঁধন কি এত সহজে শেষ হয়? কিছুক্ষণ এভাবে থাকার পর তুষার চলে যেতে লাগলো। ডেকে বললাম, কোথায় যাচ্ছেন? আমার দিকে না তাকিয়েই উত্তর দিল, পাপের বোঝা কমাতে। আমি তো কখনো মাফ করব না আপনাকে। শুধুমাত্র বংশমর্যাদার জন্য আপনারা আমার সন্তানকে মেরে ফেলেছেন। ওকে নিয়ে কোথাও যাবেন না আপনি, আমার কাছে দিন। পাগলামি করো না অনু, যা হওয়ার হয়ে গেছে, নিজেকে শক্ত করো। কিভাবে শক্ত করব নিজেকে? আপনি জানেন সন্তান হারানোর কষ্ট কি? আমার সোনা মানিক, আমার কলিজার টুকরাকে আপনি মেরে ফেলেছেন। আপনি শুধু আমার সন্তানকেই মারেননি, আমাকে মেরে ফেলেছেন। আপনি একটা খুনি। তুষার কোনো উত্তর না দিয়েই চলে গেল আর আমি ওভাবেই বসে রইলাম। আমার বুকের ধন, আমার সোনা মানিক, একবার ফিরে আয় তুই। এই অভাগী মায়ের যে তুই ছিলি একমাত্র সুখের সন্ধান। তুই শুধু ফিরে আয়, এই দুনিয়া আর কিছুই চাই না আমার। তোকে নিয়েই বেঁচে থাকবো সারা জীবন। ও আল্লাহ, আমার সন্তানকে ফিরিয়ে দাও তুমি। এই অভাগীকে আর কান দাও না। আল্লাহ গো, তুমি ফিরিয়ে দাও না আমার সন্তানকে, আমি ওকে নিয়ে চলে যাব অনেক দূরে। আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল আল্লাহ। ও আল্লাহ, তোমার ও নিষ্ঠুর দুনিয়া থেকে আমাকে মুক্তি দাও। ও আকাশ বাতাস পৃথিবী শোন, তোমরা আমাকে ক্ষমা করো না। আমি সেই হতভাগী যে নিজের সন্তানকে বাঁচাতে পারিনি। ও আকাশের চাঁদ, তুমিও আমাকে মাফ করো না। ও আকাশের মালিক, তুমিও আমাকে ক্ষমা করো না। আমি স্বামীর ভালোবাসায় ভুলে গিয়ে আমার সন্তানকে মেরে ফেলছি। তোমরা আমায় ক্ষমা করো না। আমায় ক্ষমা করো না তোমরা। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর, স্নেহ, ভালোবাসা, জড়ানো মায়ের বাঁধন। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। এই দুনিয়ায় সবচেয়ে আপন হলো মা। মা নামক মানুষগুলোর মধ্যে একটু বেশি মায়া, ভালোবাসা, স্নেহ থাকে। প্রতিটা সন্তানই পায় মায়ের কাছে সর্বনিশ্চিত নিরাপত্তা।
আমি আমার সন্তানকে আগলে রাখতে পারিনি, এটা আমার ব্যর্থতা। একজন মাই বুঝে সন্তান হারানোর যন্ত্রণা। সে সন্তান কেমন, কত বড়, দুনিয়ায় এসেছে কি আসেনি, তা দেখার বিষয় নয়। একজন মায়ের গর্ভের অনাগত সন্তানের প্রতি যে দরদ, একটা ভূমিষ্ঠ সন্তানের প্রতিও সেই দরদ। সন্তান হারানোর যন্ত্রণা একজন মা ছাড়া কেউ বুঝবে না। আমার সন্তানটাও যে আমার কলিজা ছেঁড়া ধন। আমার কষ্টটা কেউই বুঝতে চাইল না। আমার বাচ্চাটা খুন হয়েছে নিজের বাবার হাতে, আমার স্বামীর হাতে। একজন স্ত্রী তার কষ্ট ভুলে স্বামীর ভালোবাসায়, সেই স্বামী যদি হয় কষ্টের কারণে, ব্যথা যে সহ্য করার নয়। আমিও খুব ক্লান্ত, এ ব্যথা সহ্য করতে করতে। আমার সন্তান চলে গেছে 3 দিন হলো। এই 3 দিনে বাইরের আলো বাতাস দেখে নিয়ে আমি সারাদিন চিলেকোঠার ঘরটাতেই পড়ে থাকি। আমার কাছে তুষারদের বাড়ির কেউই আসে না। শুধু তুষার এসে 3 বেলার খাবারটা দিয়ে যায়। কোন কথা বলে না হয়তো অপরাধবোধে ভুগছে। আমার সাথে কথা বলার সাহস নেই ওর। আজ দুপুরে খাবার দিতে এসেছে তুষার। খাবারের প্লেটটা টেবিলে রেখেই ঘুরে চলে যেতে লাগলো। হঠাৎ কি মনে করে যেন দাঁড়িয়ে গেল। আমার দিকে না ফিরেই বলল, অনুমেঘা, তোমার মা আসছেন, তোমাকে নিতে তৈরি হয়ে নাও। তোমার মায়ের সাথে থাকবে না, তোমাকে নিয়ে চলে যাবে, সবকিছুই গুছিয়ে রাখো। সে আসলেই চলে যাচ্ছ তুমি? আমি ওর কথায় মোটেও অবাক হলাম না। কারণ এটাই হওয়ার ছিল। এরা বড়লোক হলে কি হবে? এদের কাছে মানুষের চেয়ে টাকার দাম বেশি। হ্যাঁ, চাইছিল আমাকে এমন কষ্ট দিক যাতে আমি নিজের ইচ্ছায় চলে যাই, মোহরানার টাকা যাতে দেওয়া না লাগে। হলো তাই, ওরা আমাকে এমন কষ্ট দিল যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। যাগ্যে সে কথা, ভাবলে সেমভাবে তুষারের কথার উত্তর দিলাম। আমার মা অতদূর থেকে আসবে, আজকে রাত থেকে কালকে যাবে, আর আমিও অসুস্থ, রাতে জার্নি করতে পারবো না। তুষার আমার দিকে এবার ফিরল, তবে তাকালো না আমার চোখের দিকে। আমার মা তোমার মাকে নিষেধ করেছে থাকতে, তাই তোমার মনে থাকা হবে না এখানে। আপনার মা নিষেধ করেছে? বাড়িটা তো আপনারও, তো আপনার কিছু বলার নেই? শোনো, তুমি এতদিনে বুঝতে পেরেছ আমি আমার মায়ের উপর কথা বলি না, তাই এখানেও আমার কিছু বলার নেই। বাহ বাহ, ভালো তো। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি একটা কলুর বলদ যে মায়ের কথা শুনে নিজের সন্তানকে মেরে ফেলতে পারে। আমার কথা শুনে হাসল তুষার। অন্যদিন হলে এতক্ষণে চড় 2-1টা পড়তো আমার মুখে। হাসতে হাসতে বলল, সত্যি বলেছ তুমি, আমি আসলেই একটা বলদ। আর হ্যাঁ, যত খুশি আজ বলো, আমাকে কিছুই বলবো না তোমায়। তুমি তো চলেই যাচ্ছ আজ। তুষারের কথা শুনে বুকের বাম পাশটায় মোচড় দিয়ে উঠল। ভাঙ্গা কণ্ঠে বললাম, আর হয়তো কোনোদিন ফিরে আসা হবে না বলুন। আমি জানি না, তবে তুমি ভালো থেকো, পারলে সব কিছুর জন্য আমাকে ক্ষমা কর। এত কিছুর পরও আপনি ক্ষমা আশা করেন আমার কাছ থেকে? হাস্যকর। আশা করাটা ভুল আমার। ওই যে বললে না কলুর বলদ আমি, ওই জন্যই মাফ চাচ্ছি। সত্যি যদি পারো মাফ করে দিও আমায়। আমি তোমার থেকেও অসহায়, খুব অসহায়, খুব খুব। আর দাঁড়ালো না, তোষায় চলে গেল সে বাইরের দিকে। কত যে স্বপ্ন নিয়ে এসেছিলাম এই বাড়িতে, সব শেষ, সব শেষ। আজ আমার শেষ দিন এই বাড়িতে। 16 বছরের এই জিন্দেগির যে অপূর্ণতায় ভরে গেল। কোথায় গিয়ে দাঁড়াবো আমি? মাথার উপরে যে বাবার ছায়াটাও নেই। বড় বোনটাও চলে যাবে কয়েকদিন পর বিদেশে দুলাভাইয়ের কাছে। অভাবের সংসার আমাদের। আব্বা মারা যাওয়ার পর মাও কেমন নরম হয়ে এসেছে। ভাইটার বয়স 5 বছর, ওর ভবিষ্যৎ এখনো ধরা। কি হবে আমাদের? এই অনিশ্চিত জীবনের শেষই বা কোথায়? আমার মা এসেছেন, অনেকক্ষণ হয়েছে। মা আসার পর একটু কথা বলে নি তার সাথে। আর আমি তো পড়ে রয়েছি সেই চিলেকোঠার ঘরটাতে। মার ভাই এসেছে আমি জানি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরেও যখন কেউ কথা বলল না, তখন আমার মা আমাকে জোরে ডাকলেন। মায়ের কণ্ঠ পেয়ে হট করছে উঠলাম আমি। আমার শরীরটা যে বড্ড অসুস্থ, তবুও নিজের শরীরটাকে টেনে হয়েছে নিয়ে আসলাম মায়ের কাছে। আমাকে দেখে মা হাউমাউ করে কেঁদে ফেললেন। অনু, মারে, কি অবস্থা হয়েছে তোর? আমাকে ক্ষমা করে দে মা, তোকে আমি জোর করে পাঠিয়েছিলাম। ভাই এসে জড়িয়ে ধরে বলল, আপনি কি হয়েছে তোমার? ভাইয়া মেলেছে তোমায়? তোমায় এমন দেখাচ্ছে কেন? শত কষ্টের মাঝেও ভাইয়ের কথা শুনে হাসলাম আমি। আফসোস লাগে খুব। আমার 5 বছরের ভাইটাও বুঝলো আমার কষ্ট, অথচ তুষার আমার স্বামী হয়ে বুঝল না। আমি মাকে জড়িয়ে ধরে জোরে চেঁচিয়ে বললাম, মা, এরা সবাই খুনি, সবাই খুনি, এরা সবাই মিলে মেরে ফেলেছে আমার সন্তানকে। আমি আসার পরে তুষারদের বাড়ির সবাই ঘিরে ধরল আমাদের। এবার আমার শাশুড়ি এসে বললেন, আপা আসুন, ভেতরে আসুন, কথা আছে আপনার সাথে। আমার মা রেগে গেল, খেকিয়ে বলে উঠল, ভিতরে আসবো মানে? এতক্ষণ কোথায় ছিলেন আপনারা? আমি যে একটা মানুষ এখানে এসে দাঁড়িয়ে আছি, কোথায় ছিলেন আপনারা? আর কি অবস্থা করেছেন আমার মেয়ের? আমার ভাসুর এসে বলল, আন্টি আপনি উত্তেজিত হবেন না। অনুর মিসক্যারেজ হয়েছে তা তো জানেনি, তাই এমন অসুস্থ দেখাচ্ছে। আমরা গ্রামের মানুষ দেখে কিছুই বুঝি না নাকি? একদমই মূর্খ মনে হয় আমাদের। আমার মেয়ের বাচ্চা নষ্ট হয়েছে না আপনারা মেরে ফেলেছেন? আবার আমার শাশুড়ি কথা কেড়ে নিয়ে বলল, আপা আপনি এসেছেন ভালোই হয়েছে। আপনাকে ভেতরে আসতে বলেছি, থাকার জন্য নয়। দেখুন আমাদের সাফ সাফ কথা, আপনার মেয়েকে নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যাব আপা। আপনাদের মতো এমন শিক্ষিত শয়তানদের কাছে আমার মেয়েকে রাখব না। আমার আম্মুর কথা শুনে তুষারের মায়ের রাগ হয়ে গেল। ঝাঁঝিয়ে তুষারে বলে উঠলেন, দেখেছিস তোর শাশুড়ির কত সাহস, আমাদের কিভাবে অপমান করছে বাড়ির উপর এসে। যত ছোট লোকটার ব্যাগ বসকা যা আছে নিয়ে আয়। আমি তুষারের দিকে তাকালাম। তুষার আমার দিকে একবার লোক থাকে চোখ নিচু করে চলে গেল চিলেকোটার ঘরটাতে আমার সবকিছু আনতে। কি নিয়তি আমার! হাই, আমি নাকি এমন স্বামীর পাঁজরের হাড় দিয়ে তৈরি।
কি পেলাম এই জীবনে? খুব কষ্ট হচ্ছে আমার। তুমি কি সত্যিই আজ আমাকে চলে যেতে হবে? কেন এসেছিল আমার জীবনে এমন ঝড়? আমি তো কোন অপরাধ করিনি। বিচ্ছেদের যন্ত্রণা এতটাই কষ্টদায়ক বলে বোঝানোর মতো না। আচ্ছা, তুষারের কি একটুও মনে পড়বে না আমার কথা? হ্যাঁ, আমি জানি ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক আঘাত দিয়েছ, আমাকে ভালোবাসি না আমি। তবুও আমার স্বামী তুষার। এই 1-1.5 বছরের সংসার জীবনে কত সুন্দর মুহূর্তই তো আমাদের আছে। সেগুলোর কথা মনে করে কি রাখা যায় না আমাকে ওর কাছে? আমাকে কষ্ট দিক যাই করুক, আমার সামনে তো ছিল। আশা ছিল একদিন না একদিন ভালো হয়ে যাবে, আমাকে ভালোবাসবে। কিছুই হলো না সেসব। অবশেষে বিচ্ছেদ। কিছুক্ষণের মধ্যে তুষার আমার ব্যাগপত্র নিয়ে আসলো। এনে ছুঁড়ে ফেলে দিল আমার পায়ের সামনে। আমার দিকে তাকালো না একবারের জন্য। এই কেমন কষ্ট! আমার মা ব্যাগটা হাতে নিয়ে আমার হাত ধরে টানতে টানতে বেরিয়ে গেল ওদের বাড়ি থেকে। আমি পিছু ফিরে একবার তাকালাম, আমরা বেরিয়ে আসতে সবাই যার যার কাজে চলে যেতে লাগলো, শুধু তুষারই দাঁড়িয়ে থাকলো মাটির দিকে ফিরে। ভৈরবে তীর থেকে তখনও ভেসে আসছিল, যার চলে যায় সেই তো বোঝে হাই বিচ্ছেদের কি যন্ত্রণা। আব্বা মারা যাওয়ার আগেই ঘরের চাল শেষ হয়ে গিয়েছিল। বড় বোনের শ্বশুরবাড়ি থেকে কয়েকবার বাজার সদাই পাঠিয়েছে। আর আশেপাশের বিত্তবান মানুষরা দই মুঠো করে খাবার পাঠিয়েছে কয়দিন। মা আর ভাই তাই খেয়ে দিন কাটিয়েছে এতদিন। আগে ছিল দুজন, এখন আবার আমিও জুটেছি, আর কতদিন দেখবে তারা আমাদের? আমি আসার পরেই আশেপাশের মানুষজন একঘরে করে দিয়েছে। খাবার দেওয়া তো দূরের কথা, কেউ আসে না আমাদের কাছে। বড় আপা শ্বশুর বাড়ির লোক যেন নাকি নিষেধ করেছে কিছু পাঠাতে। সকালে মা কথা বলছিল, আপার সাথে লুকিয়ে সব কথাই শুনেছিলাম তাদের। আপা বলছে, ওকে নিয়ে এসেছো কেন মা? আমার শ্বশুর শাশুড়ি বলছে, তোমার ওই লক্ষ্মী বোন নিয়ে এসেছে না তোমার মা, ওর সাথে সম্পর্ক রাখলে আমাদেরও অনর্থ করতে পারে। তাই আজ থেকে এই বাড়ির কোন জিনিস যাবে না তোমার বাপের বাড়িতে। যদি তুমি আমাদের উপরে গিয়ে কিছু করো তবে তোমাকেও বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। এখন ওর জন্য তোমাদেরও না খেয়ে মরতে হবে। ও মরলে একা মরতো, এখন তো তোমাদের সকলকে নিয়ে মরবে। তোরে না বলল? মারে, সন্তান তো আমার, তুই কি বুঝবি বল? যদি আমার বাচ্চাকে বাঁচাতে গিয়ে আমার মরতে হয় মরলাম, কারো দেখা লাগবে না আমাদের। আসলে মানব মানুষ বলে এমনই হয়। এমন না যে আপা আমায় ভালোবাসো না, ও আমায় খুব ভালোবাসে, কিন্তু এখন তো ও নিজের একটা সংসার আছে। আমার জন্য কি সব বিসর্জন দেবে নাকি এখন? একটা ঘর ভেঙে এসেছি তো, অপায় অলক্ষী না আমি? কেউ কেউ তো কানাঘুষো করছে, নিজের বাপকে খেয়েছি, পেটে একটা আসছিল সেটা কেউ খেয়েছি, এমনই এক রাক্ষসী আমি। এই জন্যই কেউ আসে না আমাদের কাছে। আর আমার চাচারা তো বাপকে দাফন কাফনের পরেই সম্পর্ক শেষ করে দিয়েছে। এখন তারা আমাদের চেনেই না। আমার আব্বা ছিল ভাইদের মধ্যে সবার বড়। আমার আব্বা ছোট থাকতেই দাদা দাদি মারা গেছে পিঠাপিঠি ভাইদের রেখে। তখন থেকেই সংসারের হাল ধরেছে আমার বাবা। ভাইদের জন্য সেই ছিল মা, সেই ছিল বাবা। কি না করেছে তাদের জন্য! তাদের মানুষ করতে গিয়ে নিজের সবকিছু বিসর্জন দিয়েছে। সময়ের ব্যবধানে চাচারা বড় হয়। সামান্য কিছু জমি জমার জন্য আব্বার সাথে হয় চরম শত্রুতা, যার জন্য আব্বা নিজের ভিটেবাড়ি ছেড়ে অন্য জায়গায় কিছু জমি কিনে বাড়ি বানায়, যেখানে আমরা এখন থাকি। আশেপাশের মানুষ জানতো, তাও আমাদের দেখেছে কয়দিন। আমার চাচা চাচিরা আসেনি আমাদের দেখতে। এই জন্যই বোধহয় বলে, আপনের চেয়ে পর ভালো, পরে চেয়ে অরুণ জঙ্গল ভালো। হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে অরুণ জঙ্গল। সপ্তাহখানেক হয়েছে আমি এসেছি। ঘরে যা ছিল এতদিন খেয়েছি আমরা, আর কিছুই অবশিষ্ট নেই। আজকে মা গিয়েছিল গ্রামের মেম্বার সাহেবের কাছে আমাদের বসতবাড়ির দলিল নিয়ে। জমিটা বন্ধক রেখে যদি কিছু টাকা পাওয়া যায়। মেম্বার আবার খুবই দয়ালু। টাকা দিবেন অল্প, সুদ নিবেন দ্বিগুণ হারে। দরকারের সময় গেলে তার কাছে এমন দয়া সবাই পায়। তার চরিত্রও আবার ফুলের মতন পবিত্র। শুধু গ্রামের মেয়ে মহিলাদের প্রতি তার একটু চোখ আছে। মেয়ে ছেলে দেখলেই তার গায়ে সুরসুরানি উঠে। আমি মাকে অনেকবার বারণ করেছিলাম এমন করতে, কিন্তু সে তো শুনলে না আমার কথা। এমন না করলে যে না খেয়ে মরতে হবে। সবকিছুর জন্যই আমি দায়ী। আমি না আসলে মা আর ভাইয়ের একটা ব্যবস্থা হইতি। শুধু শুধু এসে তাদেরও অশান্তিতে ফেলে দিলাম। ভেবেছিলাম বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে আমার। শরীরটাও দুর্বল হয়ে পড়ছে। মাঝে মাঝে হাঁটার শক্তিও হারিয়ে ফেলছি। টাকার অভাবে চিকিৎসাও করাতে পারছি না। এই সময় একটু পুষ্টিকর খাবার খাওয়ার দরকার ছিল। মন চায় পেট ভরে কয়টা ভাত খেতে পারতাম। কতদিন যে ভাত খায় না পেট ভরে। ভাইটাও মাঝে মাঝে খাওয়ার জন্য কান্দে। মন চায় ভালো মন্দ খেতে পারতাম পেট পুরে। এসব ভেবে নিজেই নিজেকে বলি, 2 বেলা 2 মুঠো ভাত খেতে পারছে না, তার আবার ভালো মন্দ। হাসাইলি রে সুখিনা, যাকগে সেসব কথা। এই অসুস্থ শরীর নিয়ে আমি কোথায় যাব? কোথাও যে যাওয়ার জায়গা নেই আমার। তাই মাকে আটকাতে চেয়েও পারলাম না। বড়ই স্বার্থপর আমি। জানি না এই টাকা পরিশোধ হবে কিভাবে। তবে বড় আপা আশ্বাস দিয়েছে যে বিদেশ গিয়ে দুলাভাইয়ের সাথে কথা বলে কিছু এমন পাঠাবে দেশে। আর মাও নাকি কয়েকটা বাসায় কাজ করবে। খুব মনে পড়ে বাবার কথা। আজ বাবা নেই বলেই আমাদের এমন দুর্দিন। মানুষটা কত কষ্ট করে আগলে রেখেছিল আমাদের পরিবারটাকে। কি থেকে কি হলো হঠাৎ করে। আর মা, সে তো জনম দুঃখিনী। জন্মের সময় তার মা মারা যায়। আমার মায়ের যখন 3 বছর বয়স, এখন তার বাবা হয়ে যায় অন্ধ। 5 বছরের সময় অন্ধ বাবাও মারা যায়। 5 বছরের অনাথ মেয়েটিকে একটা পরিবার দত্তক নেই, কিন্তু তাদের সন্তান হিসেবে পালন করতে নয়। আমার মাকে দিয়ে যাবতীয় সব কাজ করাতো। 5 বছরের বাচ্চা মেয়েটি কিছুই পারত না তখন।
তাই বিভিন্নভাবে অত্যাচার করতে তারা 7 থেকে 8 বছর বয়সে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে আসে সেই বাসা থেকে। তখন আমার বাবার এক দুঃসম্পর্কের চাচা খুঁজে পাই আমার মাকে স্কুলে ভর্তি করাই। আম্মু ক্লাস 5-এ যখন পড়তো তখন তারা আমার বাবার সাথে মায়ের বিয়ে দিয়ে দেয়। আমার বাবার সংসারে এসেও দেবরদের জ্বালা সহ্য করতে হয়। আমার চাচারা খুব জ্বালিয়েছে আমার মাকে। শুনেছি কয়েকবার নাকি গায়ে হাত তুলেছিল তারা। তখন বাবা ছিল ভাইদের অন্ধভক্ত, কোনো প্রতিবাদই করত না। মায়ের প্রথম জীবন গেল এভাবে। যখন আমার আপার জন্ম হয় তখন সংসার ভাগ হয়ে যায়। চাচারাও বিয়ে করেছে। সেই থেকে শুরু হয় অভাবের তাড়না। বাবা তো নিজের জন্য কখনো কিছুই করেননি, যা করেছে সব ভাইদের দিয়েছে। কষ্ট করতে করতে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে বাবা তো না ফেরার দেশে চলে গেল, শুধু রেখে গেল জনম দুঃখিনী মায়ের কাছে। এখন মায়ের মুখের দিকে তাকালে বুকের ভিতর হাহাকার শুরু হয়ে যায়। মায়ের কষ্ট যে আর সহ্য হয় না। এই যে মেম্বারের কাছ থেকে টাকা আনলো, অনেক বাজার করেছি আমাদের, আজ হয়তো দুটো পেট পুরি খেতে পারবো, কিন্তু মা কি করবে? মা মানুষের বাসায় কাজ করবে? এটা যে আমার সহ্য হয় না। আমার শরীরটা যদি একটু সুস্থ হতো, আমি যদি কিছু করতে পারতাম কতই না ভালো হতো। মেম্বারের কাছ থেকে টাকা এনে মা বলল, মারে আমি আর কতদিনই বা বাঁচব? তোর একটা পথ না করে গেলে যে শান্তি পাবো না আমি। তুই স্কুলে ভর্তি হ, আবার মেট্রিক পরীক্ষা দে। তোর ভাই পুরুষ মানুষ, একটা না একটা পথও করতে পারবে, কি উপায় হবে মা? তুই পড়াশোনা কর, তোর একটা চাকরি করবি, মানুষ করতে হবে তো তোকে। আমি আর কত কষ্ট করব? আমাদের অভাবের দিন দেখে নিসমা একদিন থাকবে না। তুই আবার পড়াশোনা কর, একটু কষ্ট কর। আচ্ছা মা, নামক মানুষগুলো এত ভালো হয় কেন? তাদেরকে কোন কষ্ট হয় না? অবশ্য একটা সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কেমন তা বুঝি আমি। আজ 7 দিন পর তুষার ফোন করলো আমার কাছে। ফোনের স্ক্রিন ওর নাম্বারটা দেখে বুকের ভিতর ধুকপুকানি বেড়ে গেল। হার্টটা অদ্ভুতভাবে বিট দিতে লাগলো। ভাবলাম হয়তো ওর ভুল বুঝতে পেরেছে। নিশ্চয়ই আমাকে বলবে, অনুমেঘা তোমাকে ছাড়া যেমন ঘুম আসে না, ফিরে এসো তুমি। তোমাকে আর কাঁদাবো না, খুব করে ভালোবাসবো। ফিরে এসো তুমি অনুমেঘা। মনে মনে কত কি না ভাবলাম আমি। খুশি খুশি ফোন রিসিভ করলাম। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো, গিয়েছ তো 1 সপ্তাহ হলো, ডিভোর্স লেটার পাঠানি কেন? এই কথাটা শোনো মাত্রই আমার চাতক পাখির মতন মনটা এক অসহ্য যন্ত্রণায় ভরে গেল। কি ভাবলাম আমি, আর কি হলো? তবুও নিজেকে শান্ত করলাম কোনো মতে। বললাম, আমি তো আপনাকে ছাড়তে চাই না। তাহলে আমি কেন ডিভোর্স লেটার? ডিভোর্স দিতে চাও না, তবে কি তুমি আবারও মরণ যন্ত্রণায় ভুগতে চাও? তাহলে আসতে পারো। আর যদি না আসো তাহলে ডিভোর্স পাঠাও, আমি বিয়ে করব। আমি বিয়ে করব, এই কথাটা শোনো মাত্রই যেন আমার কলিজা ছিঁড়ে গেল। আমার স্বামী আবার বিয়ে করবে? স্বামী যতই খারাপ হোক, কোন মেয়েই কি পারবে স্বামীর ভাগ অন্য কাউকে দিতে? ও আবার বিয়ে করবে? হাউ মাউ করে কাঁদতে লাগলাম আমি। আমাকে একটু ভালোবাসলে কি হতো? কান্না বিজড়িত কণ্ঠে বললাম, কি দোষ ছিল আমার? বলুন কি দোষ ছিল আমার? কেন এই জীবনটা বিষিয়ে দিলেন আপনার বিষাক্ত ছোবলে? পাগলি মেয়ে, তোমার দোষ একটাই, তুমি গরিবের ঘরের রাজকুমারী, যে আমার মায়ের মন জয় করতে পারেনি। কান্না থামিয়ে প্রশ্ন করলাম, এখন বুঝি খুব বড়লোকের রাজকন্যাকে বিয়ে করবেন? আর 1 সপ্তাহের মধ্যে মেয়ে খুঁজেও পেলেন? বাহ! আচ্ছা তুমি এত বোকা কেন? তোমাকে ঘরের বাইরে রেখে যে আমি ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতাম, তুমি কি ভাবতে আমি শুধু আমার বোনের সাথে, ফ্রেন্ডদের সাথে কথা বলতাম? হা হা, আমি কথা বলতাম নিশির সাথে। খুবই বড়লোক ওরা, ওকে বিয়ে করব আমি। দেখেছেন কেমন অন্ধবিশ্বাস করতাম আপনাকে? বোকা ছিলাম কিনা? আচ্ছা তোমার কি অবাক লাগছে না তোমার সাথে এমন শান্তভাবে কথা বলছি আমি? ওর কথা শুনে অবাক হলাম আমি। আসলেই তো ও কখনোই আমার সাথে এমন নরমভাবে কথা বলে না। বললাম, লাগছে। তো এর কারণ কি জানতে পারি? শোনো তবে, তোমাকে বলেছিলাম না আমি তোমার চেয়ে অসহায়? জানো, আমি আমার মাকে খুব ভালোবাসি। তোর চোখের পানি হলো আমার সবচেয়ে বড় দুর্বলতা, আমার অসহায়ত্বের কারণ। তোমার প্রতি আমার কোনো শোক তাপ নেই, কখনো ছিল না। আমার মায়ের তোমাকে পছন্দ হয়েছিল, বিয়ে করেছিলাম। আবার যখন তোমাকে অপছন্দ করতে শুরু করলো তখন অত্যাচার করেছি। কিন্তু আমার খারাপ লেগেছে বাচ্চাটার জন্য। সেদিন ওরকম রক্তাক্ত একটা ভ্রূণ দেখে সত্যি আমার খারাপ লেগেছে। ও তো আমারই রক্ত। আমি বুঝেছি তোমার সন্তানের প্রতি কষ্ট, তাই এই শেষ সময়ে এসে তোমার সাথে এমনভাবে কথা বলা, যাতে ক্ষমা পেতে পারি। ওর কথা শুনে ঘৃণায় গা গুলিয়ে উঠল আমার। বললাম, বাহ, মানুষ হিসেবে আপনি শয়তান হলেও লোক ভালো আছেন। মায়ের জন্য নিজের সন্তানকে মারলেন, বউকে তালাক পর্যন্ত দিয়ে দিচ্ছেন। এখন যাকে বিয়ে করবেন তাকে যদি আপনার মায়ের পছন্দ না হয়, তাকে কি ছেড়ে দিবেন? তাকে অপছন্দের কোন কারণে নেই মেঘ পাখি? সে অনেক বড়লোকের মেয়ে, আর আমাদের শুধু এটাই চাই। অনেকদিন পরে আমায় মেঘ পাখি নামে ডাকলেন বলুন? সেই বিয়ের প্রথমে ডাকতেন নেই নামে, মাঝে কতগুলো দিন হয়ে গেল। আচ্ছা সম্পর্কটা কি শেষ না করলে? আমার কথা শেষ না হওয়ার আগেই ওপাশ থেকে ভেসে আসলো, এটাই শেষ ডাক মেঘ পাখি, ডিভোর্স লেটার পাঠিয়ে দিও। আর যদি না পাঠাও, দেখেছ তো গ্রামের মানুষ কেমন ধিক্কার দিচ্ছে তোমায়। এর চেয়েও কঠিন পরিস্থিতিতে পড়তে হবে তোমায়। আল্লাহ হাফেজ। কেটে গেল ফোনটা। ঠান্ডা মাথায় কিভাবে হুমকি দিলামায় লোকটা। এটাই বুঝি শেষ জামানা? মানুষের দিলে কোন মায়া মহব্বত থাকবে না?
শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে যাবে সর্বনিকৃষ্ট। তুষাররা বোধ হয় ওই নিকৃষ্ট দলেরই অন্তর্ভুক্ত। কি গো অনুর্মা, কি করো? শুনলাম তোমার অনু নাকি শ্বশুর ঘর থইয়া চইলা আইছে। কাহিনী কি সত্যি নাকি? এই নিয়ে 5বার, সকাল থেকে 5বার আসছে মেম্বার সাহেবের এক প্রশ্ন নিয়ে। এই এখন আবার ভর দুপুরবেলায় এই একই প্রশ্ন নিয়ে আসলো। সে আসা মাত্রই আমি রাগ করে ঘরে চলে গেলাম। আমার মায়েরও বিরক্ত লাগছে, কিন্তু কিছু বলতে পারছে না। টাকা এনেছে তো সেই সুযোগে বারবার আসছে মেম্বার। মা রাগ সংবরণ করে সোজা সাথে উত্তর দিল, হ ভাইজান, যা শুনছেন ঠিকই শুনছেন। অনুরে নিয়ে আসি, ও আর যাবে না, আমিও আর যাইতে দিব না। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে মেম্বার একটা গা ঝালানো হাসি দিয়ে বলল, পাঠাবা না তো কি করবা এমন বিয়াত্তা মাইয়া? ঘরের খুঁটি বানাবা? আমার মায়ের আরও রাগ হলো, ঝাঁঝালো স্বরে বলল, শোনেন ভাইজান, আমার মাইয়ারে দিয়ে খুঁটি বানাবো না নদীতে ফালাইয়া দিব, এটা একান্তই আমার ব্যাপার। আপনি টাকা পাবেন, সময় হলেই টাকা ফেরত দিয়ে দেব। দয়া করে জ্বালার উপর পাঁচফোড়ন দিতে আইছেন না। আরে চেতো কেন? তুমি একে তো বিধবা, তার ওপর বিয়াত্তা মাইয়া ঘরে আনছো। কি দিয়ে কি করবা? আমি তো সরল মনে তোমাদের ভালোর জন্যই জিগাইলাম। যতই হোক মেম্বার তো আমি। ভাইজান, আমাদেরটা আমাদের বুঝতে দিন। আপনি আর আইছেন না দয়া করে। মা চলে গেল অন্যদিকে। সকাল থেকে এই এক কাহিনী, এক প্রশ্ন, এক উত্তর। বিরক্ত হয়ে গেছি আমি। দরজার আড়ালে এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। মা চলে যেতেই দেখলাম মেম্বার আর তার চামচা কি যেন ফাঁসুর ফুসুর করে বলছে। এরপর দুজন দাঁত কেলিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। টাকা এনেছে 1 সপ্তাহ হয়নি, তার মধ্যেই মেম্বার সাহেব দিনে 5-6 বার করে আসে আমাদের বাড়িতে। এমনি সে একটু গায়ে পড়া স্বভাবের, আর এইবার পেয়েছে সুযোগ। না জানি কি থেকে কি করে বসে। ব্যাটার 8-8টা বউ চলে গেছে এই কারণেই, আর 5টা এখনও আছে। যে 5টা বউ আছে তারা হচ্ছেন গরিব ঘরের মেয়ে, কারো বাপ নেই, কারো মা নেই। এই জন্যই পড়ে আছে মেম্বার বাড়িতে। বছর 5 আগে তখন মেম্বারের একটা বউ ছিল। আটখুরে মেম্বারের কোন সন্তান হয় না। একদিন ইন্টারনেটে গিনিস বুক সম্পর্কে জানল। সেই থেকেই সুর তুলেছে সে নাকি বিয়ে করে গিনিস বুকে নাম লেখাবে। সেই থেকে শুরু হলো মেম্বারের জীবনে বিয়ের লড়াই। করতে করতে 13টায় দাঁড়িয়েছে। 8টা গেছে, 5টা আছে। তবুও শালার গায়ে পড়া স্বভাব যায়নি। মেয়ে ছেলে দেখলেই যেন ওনার গায়ে সুরসুরি লাগে। অসহ্য। আমি আবার 10ম শ্রেণীতে ভর্তি হয়েছি। আর ভাই শিশুতে। 2 দিন হলো মা ও কয়েকটা বাড়িতে কাজ নিয়েছে। যে যে বাড়ি কাজ করে না সেখান থেকে কেউ কেউ খাবার দেন। আমরা 3জন তাই খেয়ে দিন কাটাচ্ছি। আর মেম্বারের কাছ থেকে নেওয়া টাকাটা আমার আর ভাইয়ের পড়াশোনার জন্য রেখে দিয়েছি। একটু হিসাব করে না চললে কিভাবে হবে? কষ্ট করে অন্তত পড়ালেখাটা শেষ করতে হবে আমার। একবার প্রতিষ্ঠিত হলেই মাকে আর কষ্ট করতে দেব না। কখনোই না। আমি ভেবেছিলাম কয়েকটা টিউশনই করব, কিন্তু আমি নিজেই পড়ি ক্লাস 10-এ। আমার কাছে আবার কে পড়বে? বাবা বেঁচে থাকলে কতই না ভালো হতো। আমাদের কোন কষ্টই হতো না। মানুষটা বটগাছের মতো ছায়া দিয়ে রেখেছিল আমাদের। ছায়াটা সরে গেছে আজ, তাই আমরা এমন খরায় পড়ে যাচ্ছি। কালকে স্কুলে গিয়েছিলাম, পুরনো বান্ধবীরা আমাকে দেখলেই ভান করে চলে যায়। ক্লাসে আমার কাছে কেউ বসলেই না, কথা বলা তো অনেক দূরের ব্যাপার। অথচ একদিন ছিলাম আমি সবার চোখের মণি। আমি স্কুলে পা রাখলে সব কটা ঝাঁপিয়ে পড়তো আমার উপর। আর আজ দেখো, কেউ আমাকে দেখেও দেখছে না। একজনকে ধরে কারণ জানতে চাইলাম। সে বলল, আরে তোর বিয়ে হয়েছিল না? শুনলাম তোর নাকি ডিভোর্স হয়েছে। তোর নাকি লিমন নামের কার সঙ্গে সম্পর্ক আছে, তাই তোর বর তোকে ছেড়ে দিয়েছে। তুই স্কুলে ভর্তি হয়েছিস শুনে তোর সাথে মিশতে নিষেধ করেছে সবাই। সঙ্গ দোষে লোহা ভাসে। তোর সাথে মিশলে আমরাও খারাপ হয়ে যাব, তাই জন্যই তোকে এড়িয়ে চলছে সবাই। আমার ভীষণ খারাপ লাগলো ওর কথায়। আমার সাথে যেটা হয়েছে এটা আমার কি দোষ ছিল? একটা মেয়ে তার সংসার সহসা ছাড়তে চায় না। কোন মেয়ে ইচ্ছা করে ডিভোর্সি ট্যাগ লাগাতে চায় না? আমি ইচ্ছা করে কিছুই করিনি, এটা ওদেরকে বোঝাবে? আর এমনিও স্কুলে যাওয়ার পথে সবাই কেমন আর চোখে তাকাচ্ছিল আমার দিকে, যেন আমি মনে হয় খুনটুন করে আসি কোথাও থেকে। রাগ করে তাই আজকে স্কুলেই যায়নি। ঘর থেকেও মন চায় না বের হতে। কিন্তু কতদিন কতদিন পালিয়ে বেরাবো জীবনের পরীক্ষা থেকে? তুষারের জন্য আমার মন কেমন করে। খুব মনে পড়ে ওকে। আমার জীবনটা শেষ করে দেখো কি সুন্দর দিন কাটাচ্ছে। আগামী সপ্তাহে তালাকনামা পাঠিয়ে দেবো ওর কাছে। এই তো গতকাল কেউ তুষার ফোন করেছিল, হুমকি দিয়েছে ডিভোর্স লেটার না পাঠালে আমাদের নাকি ভালো হবে না। না না, ওর হুমকিতে আমি ভয় পাইনি। কিন্তু মাথার উপর বাবার হাতটা নেই কিনা? আমি তো এতিম, আমার কিছু হলে আমার মাকে আর ভাইকে কে দেখবে? মনের কোথাও না কোথাও থেকে একটা ভয় কাজ করেছিল, তার জন্যই গিয়েছিলাম স্থানীয় পুলিশ ফাঁড়িতে নালিশ করব ওদের নামে। কিন্তু ওখানে যাওয়ার পরে কিছু অফিসার আমাদের কাছে মিষ্টি খাওয়ার জন্য টাকা চেয়েছে। না হলে তারা কোন দিতে পারবে না। আমাদের কাছে তো অত টাকা নেই যে ওদের মিষ্টি খেতে দেব। তাই আমাদের কোন অভিযোগ শুনেন ওরা। আর কি, বাধ্য হয়েই আগামী সপ্তাহে লেটার পাঠিয়ে দেব। আমার বিয়ে হয়েছিল এক হুজুরকে দিয়ে। কোর্টের কোন ঝামেলা নেই, তাই তালাকনামা পাঠাতে গেলেও তো তেমন সমস্যা হবে না। সে যাই হোক, আমি ভাবছি অন্য কথা। আচ্ছা, আমাদের তাহলে কি তুষার সব ভুলে যাবে? আমাকে আর মনে রাখবে না? রাতে ঘুমানোর সময় আমার বালিশটার দিকে তাকিয়েও কি আমার কথা মনে পড়বে না? বিচ্ছেদের কথা মনে করে বিষাক্ত একটা শ্বাস ছাড়লাম আমি। কষ্টগুলো কি বাতাসের সাথে মিশে গেল নাকি? কি আশ্চর্য, শ্বাস নিতে পারছি না যে। দম আটকে আসছে কেন? কান্নারাও সব দলা পাকাচ্ছে, উপরে আসতে চাইছে সব।
কিন্তু আমি তো আর কাঁদব না। কাঁদব না আমি। কিন্তু দেখো দেখো মির্জাফর মার্কা চোখ দুটোকে দেখো। বিচ্ছেদের কথা ভেবেই কেমন অশ্রু ছাড়তে শুরু করেছে। থেকে চোখের পানি তবে এখনো শেষ হয়নি? এখনো বের হচ্ছে? আমি তো ভেবেছি চোখের পানিও বোধ হয় এতদিন শেষ হয়ে গিয়েছে। এই কষ্টগুলো কি তবে ভালোবাসার জন্য? বিচ্ছেদের জন্য? তবে বিচ্ছেদের এত যন্ত্রণা কেন? আমি তো ভালোবাসবো না করেও ভালোবেসে ফেললাম তুষারকে। আর সে ভালোবাসি ভালোবাসি বলেও ভালোবাসতে পারল না। বিয়ের প্রথমে খুব বলতো তুষার, মেঘা, আমি তোমাকে ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না কখনো। সব মিথ্যা ছিল। সব সব সব। তবুও বেহায়া মনটা বারবার বলছে, যদি ওকে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারতাম, মনের বোঝাটা একটু হলেও হালকা হতো। আমাদের ঘরটা মাটির তৈরি, গোল পাতার ছাউনি, ঘরের পেছনেই বড় একটা পুকুর। সেখানেই বসে আছি আমি। মেম্বার যাওয়ার পরেই এসেছে এখানে। ভর দুপুরে পুকুর পাড়ে নির্জনতায় ভালোই লাগে। কেউ নেই এখানে। একাকিত্ব যে বড়ই সুন্দর। এমন একটা সুন্দর পরিবেশে বসে বেইমানের কথা মনে করে কাঁদছি। ছা। পুকুরের ওই পার থেকে দক্ষিণা হাওয়ার তালে তালে তখনও ভেসে আসছিল, আমারই কান্দাইয়ারে বন্ধু, কি সুখে ঘুমাও, কলম কি বানাইলারে বন্ধু, ঘাটে বাইন্ধা নাও, চোরের মায়ের বড় গলা, ধর ধর বেটিরে ধর। আমি আর ভাই সবে স্কুল থেকে ফিরছিলাম। আমাদের বাড়ির ভেতরে অনেক লোক জমা হয়েছে। আর এসব বলছে শুনেই দৌড়ে গেলাম ভেতরে। বাড়িতে ঢুকে দেখি আমার মাকে খুঁটির সাথে বেঁধে রেখেছে। আমি বুঝলাম না কি হয়েছে। দৌড়ে মায়ের কাছে গিয়ে বাঁধন খুলে দিতে লাগলাম। কিছু লোক আমাকে বাধা দিয়ে বলতে লাগলো, এই অনু তোর মা চুরি করছে, হাতে নাতে ধরা পড়ছে। চোরের মাইয়া আবার আসিস বাঁধন খুলতে। কথাটা শুনে আমার জন্য পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি মায়ের দিকে তাকালাম, উনি কাঁদছেন। আমি জানি আমার মা নির্দোষ, কিন্তু কি হয়েছে তা বুঝতে পারলাম না। এক লোক এসে আমাকে মায়ের কাছ থেকে উঠিয়ে নিল। বলল, অভাবে যে স্বভাব নষ্ট হয় তার প্রমাণ তোরা। অনু তোর মা চুরি করছে, সর সর এখান থেকে। ভাই মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমিও যেতে চাইলাম কিন্তু আমাকে যেতে দিল না। আমি জোরে চেঁচিয়ে বললাম, আমার মাকে ছেড়ে দিন আপনারা, আমার মা নির্দোষ। হঠাৎ মেম্বার সাহেব আসলেন, বললেন, দেখছি শোনু তোর মায়ের অবস্থা, কইলাম তোরে আমার লগে বিয়া দিতে। আমারই কি পরিমাণ ঝাড়ি দিল, এখন দেখ চুরি কইরা খাইতে হইতাছে। আমার লগে তোরে বিয়া দিলে তোদের কোন অভাব থাকতো? মেম্বারের কথা শুনে আমি আবারও মায়ের কাছে গেলাম। মা অঝরে কেঁদেই চলেছেন। জিজ্ঞেস করলাম, মা কি হয়েছে সব বলতো। আবার মেম্বার সাহেব মাঝখান থেকে বলে উঠলেন, কি আর হইব, তোর মায় চুরি করছে। আমি চেঁচিয়ে বলে উঠলাম, চুপ করবেন আপনি, আমার মায়ের সাথে কথা বলতে দিল আমাকে। ওরে আল্লাহ, চোরের মায়ের দেখি বড় বলা। বলে মেম্বার সাহেব তার কিছু চামচাদের আদেশ দিলেন আমাকেও বাঁধতে। 3-4টা লোক এগিয়ে আসল আমার দিকে। আমি ভয় পেয়ে গেলাম, 1 পা 2 পা করে পিছু হাঁটতে লাগলাম। হঠাৎ আমার ফোনে কল আসলো, দেখলাম তুষারের নাম্বার। ওই মুহূর্তে দাঁড়িয়ে কল রিসিভ করতে চাইলাম না আমি। তুষার 4-5 করে একাধারে ফোন দিতে লাগলো। বাধ্য হয়ে রিসিভ করলাম। আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো তুষারের কণ্ঠ, কি গো মেঘ পাখি, এখন কিভাবে বেঁচে থাকবে চোরের কন্যা হয়ে? সবচেয়ে ভালো হতো সেদিন আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়ে মেম্বারকে বিয়ে করে নিতে, তাহলে আর এই দিন দেখা লাগতো না। আমার আর বুঝতে বাকি রইল না যা হয়েছে তার জন্য তুষার আর মেম্বার দায়ী। আমার যেন বাকশক্তিও হারিয়ে গেছে তখন। আমার কোন উত্তর না পেয়ে তুষার আবারও বলল, আরে মেঘ পাখি, এখন কোন এক্সকিউজ দিও না গো আর। তোমাকে অনেক সময় দেয়া হয়েছে, কতবার বললাম ডিভোর্স লেটার পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। তুমি তো দিলা না, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হলো। বারবার ভুলে যাও কেন দুনিয়াটা টাকার গোলাম? যার টাকা আছে সেই সম্মানিত হোক, সে খারাপ মানুষ আর ভালো মানুষ। যার টাকা নাই সে শত ভালো হোক, তার কোন দাম নাই। সবই টাকার খেলা, বুঝলা? দেখছো না কিভাবে এখান থেকে বসে তোমার গ্রামে খেলা খেলছি? আর কত, আর কত নিচে নামবেন আপনি? আপনার জন্য আমি চরিত্রহীন হলাম। আপনার জন্য আমি আমার বাবাকে হারালাম। আপনার জন্য আমি আমার সন্তানকেও হারালাম। আর কত কষ্ট দেবেন আপনারা আমাকে? একটা কথা বলে রাখছি, আমি আপনাকে ছাড় দিলেও আমার আল্লাহর থেকে কষ্টই ছাড় দিবে না। আরে অনুমেঘা, কুল ডাউন, অভিশাপ দিও না। আমি এখনো তো তোমার স্বামী। তুমি না আমাকে ভালোবাসো? অভিশাপ দিও না। তুমি অভিশাপ দিলে তো আমি শেষ হয়ে যাব সোনা। বলেই হেসে উঠল তুষার, গা জ্বালিয়ে দেওয়া হাসি। আবারও বলল, ডিভোর্স লেটারটা পাঠিয়ে দাও, রাখছি। কেটে গেল ফোনটা। মেম্বারের ঠোঁটে বাঁকা হাসি। আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, কি হয়েছে আমাকে বলুন। আমার মা নির্দোষ। যেটা হয়েছে সেটা মেম্বারের জন্য, এই মেম্বার করেছে সব। আমার উপর খেপে গেল সবাই। মেম্বারের এক চামচা বলল, চুরি করছে তোর মা, আর দোষ মেম্বার সাহেবের? তোর মার চুরি করছে, আর চুরি যখন করছে তখন শাস্তি পেতে হবে। আমার মা তখনও নির্বাক, শুধু অঝরে কেঁদে চলেছেন। ভাইও কাঁদছে। আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই সেখানে। হঠাৎ করে একজন এসে আমাকে বেঁধে ফেলল মায়ের পাশে। তারপর একজন একটা কাছে নিয়ে মায়ের দিকে আসতে লাগলো। আমি কাঁদলাম, হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলাম। মায়ের দিকে তাকিয়ে বললাম, মা কিছু বলছো না কেন তুমি? কিছু বলো। মা নির্বাক পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমি কয়েকবার ডাকার পরে একবার জবাব দিল, আমাকে ভুল বুঝিস না, যেন আমি কিছু করিনি। বিশ্বাস কর আমি কিছু করিনি।
না, আমি জানি তুমি কিছু করিনি। ভিড়ের মধ্য থেকে একজন বলে উঠল, তোরা মা মেয়ে পড়ে জানাজানি করিস। আমরা যখন চোর ধরছি শাস্তি পেতে হইব। তারপর কাছি হাতে লোকটা এগিয়ে আসল মায়ের দিকে। আরেকজন কালি নিয়ে আসলো। আমার মায়ের চুলগুলো কাটতে লাগলো লোকটা। মা তখন হাউমাউ করে কেঁদে উঠল। আমার ভাই আর আমিও কাঁদতে লাগলাম। আমাদের কান্না দেখে সবাই হাসল। কেউ এলো না। আমার মায়ের মুখে কালি লাগিয়ে দিল, চুল সব কেটে দিল। এইবার আসলো আমার দিকে আসতেই মেম্বার থামিয়ে দিয়ে বলল, এই ওরে কিছু করিস না, আমি ওরে বিয়ে করুম। আর কেউ কোন সাহস করল না আমার দিকে আসার। নাটক শেষ। সবাই যার যার মতো করে চলে যেতে লাগলো। মেম্বার সাহেব দাঁড়ালেন কিছুক্ষণ। বললেন, কাল আইব, আমি যদি অনুরে আমার সাথে বিয়ে না দাও তবে তোমার এই ছেলে আর থাকবে না দুনিয়ায়। সে চলে গেল। যাওয়ার আগে আমার হাতের বাঁধনটা খুলে দিল। আমি ছাড়া পেয়ে আগে মায়ের বাঁধন খুললাম। মা আমাকে আর ভাইকে বুকে নিল, তারপর বলতে শুরু করলো কি হয়েছে। মারে, আমি আজকে গেছিলাম কাজে, সেখানে যাওয়ার পর সেই বাড়িতে মেম্বার আসে। অনেকক্ষণ গল্প টল্প কইরা চলে যায়। এরপর বাড়ির মালিক টাকা চুরি হয়েছে বলে চিল্লাতে থাকে। আমি সেখানে যাই চিৎকার শুনে। হঠাৎই ওরা আমাকে দোষারোপ করতে থাকে। একজন এসে বলে, ওর ব্যাগ চেক কর। আমি তো ব্যাগ রান্নাঘরে রেখেই কাজ করি। একজন আমার ব্যাগ নিয়ে আসে। ব্যাগ খুলে দেখা যায় ওর ভিতরে 5 লাখ টাকা। বিশ্বাস কর মা, ব্যাপারে কিছু জানি না আমি। এরপরে ওরা আমাকে টানতে টানতে বাড়ি নিয়ে আসলো। আমাকে অনেক মেরেছে ওরা। মারে, কেউ বিশ্বাস করছে না আমার কথা। আমি তোমাকে বিশ্বাস করি মা। তুষার ফোন দিয়েছে, ওকে ডিভোর্স পাঠায়নি কেন, আর মেম্বারের সাথে বিয়েতে রাজি হয়নি, তাই এইসব করেছে ওরা। আমারে মাফ করে দিস মা। তোকে যদি তখন বিয়ে না দিতাম তাহলে আমাদের সাথে এসব কিছু হতো না। মা আবারও বললেন, সব গুছিয়ে নে মা, আমরা রাতেই চলে যাব গ্রাম ছেড়ে। না হলে যে তোর ভাইটাকেও হারাতে হবে। আমি মাকে আর কিছু বললাম না। মা ভাইকে নিয়ে চলে গেল ঘরের ভিতর। আমি ভাবতে লাগলাম 5 দিন আগের ঘটনা, যেদিন থেকে এই ঝামেলা শুরু। 5 দিন আগে তুষারকে ডিভোর্স দেওয়ার দিন ছিল। ওই দিন আবার আপা বিদেশে গেছে। আপাকে বিদায় দেওয়ার ঝামেলায় তুষারকে আর লেটার পাঠানো হয়নি সেদিন। এদিকে ওই দিন আবার মেম্বার সাহেব আসে আমাদের বাড়িতে, আমাকে সে বিয়ে করতে চায়। আমার মা এক কথাই না করে দেয়। এটাই হচ্ছে আমাদের অপরাধ, যার জন্য আমাদের এই অবস্থা আজ। দেখতে দেখতে দিনের শেষে রাতের সূচনা হয়। আমরা সব গুছিয়ে চললাম অজানার উদ্দেশ্যে। কোথায় যাব, কি করব, কি খাবো, কিছু জানি না। রাত তখন 12 বাজে। আমরা গেলাম একটা স্টেশনে ঢাকা যাব। সেখানে গিয়ে দেখি রাতে আর কোনো ট্রেন নেই, সকালে ট্রেন আসবে। উপায় না পেয়ে অপেক্ষা করতে লাগলাম আমরা। 3জন মানুষ, একটা বাচ্চা, একটা মেয়ে, একজন মহিলা। কোনো পুরুষ নেই আমাদের সাথে। ভয়ে আমরা স্টেশনের এক কোণায় জড়সড় হয়ে বসে থাকলাম। সারাদিনের ক্লান্তি আঘাত সব মিলিয়ে আমরা 3জনই খুব ক্লান্ত ছিলাম। তবুও কারো চোখে ঘুম নেই। ভাই বারবার বলছে, আপনি সকাল হবে কখন, মা তো কথা বলছে না, তাই আমার কাছেই বারবার জিজ্ঞেস করছে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে অবশেষে সকাল হলো। একটা দোকান খুলল স্টেশনের। মায়ের হাতে সব ব্যাগগুলো আমার কাছে দিয়ে বলল, তোরা দাঁড়া, আমি কিছু খাবার নিয়ে আসি। একটু পরে ব্যাগটা খুলে দেখিস। দেখলাম দূর থেকে একটা ট্রেন আসছে। আমি অন্যমনস্ক হয়ে এদিক ওদিক দেখতে লাগলাম। হঠাৎ ভাইয়ের চিৎকারের আওয়াজ শুনে সামনে তাকাই। দেখি মা ট্রেনের সামনে চাপ দিয়েছে। আমি বিশ্বাস করতে পারলাম না, এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ভাই চিৎকার করে কাঁদতে থাকলো। আমি জ্ঞানে ফিরলাম। দৌড়ে যেতে লাগলাম মায়ের কাছে। ততক্ষণে আশেপাশে লোকজন জড়ো হয়ে গেছে। আমাকে তারা টেনে ধরলে, যেতে দিল না মায়ের কাছে। এর মধ্যে ট্রেন চলে গেল। আমি ট্রেনের রাস্তায় তাকিয়ে দেখি আমার মায়ের দেহখানা ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। সাথে সাথে জ্ঞান হারালাম আমি। সম্ভবত আশেপাশের লোকজন আমার মুখে পানি ছিটালো। 5 মিনিটের মধ্যে হুঁশ ফিরল আমার। কি করব কিছু ভেবে পেলাম না আমি। ভাই এসে জড়িয়ে ধরল, আমাকে বলল, আপনি মাকে উঠতে বলো না মাকে উঠতে। মা বলে কাঁদতে লাগলো ছেলেটা। আমিও চিৎকার করে কাঁদতে লাগলাম। মানুষজন সান্ত্বনা দিতে লাগলো আমাকে। কেউ মাথায় পানি দিচ্ছে, কেউ বা আবার মুছিয়ে দিচ্ছে। 8 ঘন্টার মধ্যে পুলিশ আসলো। তারা আমার মায়ের ছিন্নভিন্ন দেহখানা উঠিয়ে আমাদের সামনে রাখল। রক্ত আর রক্ত। একটা কাটা হাত নিলাম আমি। আমার সারা গালে মুখে বুলাতে লাগলাম, কাঁদছি না আমি, আমার কান্না থেমে গেছে সেই কখন। কিন্তু ভাই কাঁদছে, ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই। থাকলেও তা ভুলে গেছি আমি। মুখটা 2 ভাগ হয়ে গেছে মায়ের। আমি জোড়া লাগানোর চেষ্টা করলাম। অনেকক্ষণ পরে সফল হলাম আমি। এরপর ডাকলাম মাকে। ও মা ওঠো, মা ওঠো, তুমি তো বাবার মতো স্বার্থপর নও, তোমার শরীর তো মায়ার। তুমি আমাদের দুজনকে ছেড়ে যেতে পারো না মা। ওঠো না মা। ও আচ্ছা, অনেক কষ্ট পেয়েছো তুমি, তাই না? মা, আমাকে একটু সময় দাও, ওদের আমি শাস্তি দিব। মা, তুমি আমাদের একা করে চলে যেও না। মৃত্যুর যন্ত্রণা কেমন আমি জানি না, তবে মা হারানোর যন্ত্রণা মৃত্যুর থেকেও বেশি, তা এখন বুঝতে পারছি আমি। চিৎকার করে ডাকলাম, মা ওঠো। কিন্তু মা উঠল না। তো উঠলই না। ঘন্টা 2 পরে পুলিশ মায়ের লাশ নিয়ে চলে গেল। আশেপাশের লোকজন যে যার কাজে চলে গেল। বসে রইলাম আমি আর ভাই। এরপর ঢাকার ট্রেন আসলো। আমি ভাবলাম আমিও ঝাঁপ দিয়ে এই জীবন শেষ করে দিব। ট্রেন আসলেই ভাই ঝাঁপতে ধরে বলল, তুমিও মায়ের মতো আমায় ছেড়ে চলে যাবা তাই না? যেও না আপনি। আমি পারলাম না ওকে ছাড়িয়ে ট্রেনের কাছে যেতে। বসে রইলাম 2 জন। আমরা অনাথ হয়ে গেছি এই দুনিয়ায়, আমাদের আর কেউ রইল না।
হঠাৎ মায়ের বলা কথাটা মনে পড়ল, ব্যাগ খুলে দেখিস। কথাটা মনে পড়তেই ব্যাগ খুললাম আমি। দেখি মেম্বারের কাছ থেকে নেওয়া সেই টাকাটা আর একটা কাগজ। কাগজে লেখা ছিল এমন, অনুমেঘা, আমাকে তুই ভুল বুঝিস না। একবারের জন্য ভাবিস না আমি তোদের একা ফেলে চলে গেছি। আমি সবসময় আছি তোদের সাথে মা। কিন্তু তুই কখনো তোর ভাইকে ফেলে যাস না। ওর কিন্তু তুই ছাড়া আর কেউ নেই। আমি যদি বেঁচে থাকতাম তাহলে তোকে সারা জীবন শুনতে হতো চোরের মেয়ে, চোরের মেয়ে। আমি নেই এখন, লোকজন চোরের মেয়ে বলার আগে 10 বার ভেবে নিবে। মারে, আমাকে ভুল বুঝিস না। মেম্বারের কাছ থেকে নেওয়া এই টাকাটা কাছে রেখে দিস, তোদের অনেকদিন চলে যাবে এটাতেই। তোর আপার সাথে যোগাযোগ করিস, এরপর দেখিস তোদের সাহায্য করবে। আর যদি না করে তাহলে তুই একটা কাজ খুঁজে নিস মা। জীবনে তোকে অনেক বড় হতে হবে। অনেক 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 বড় হবি তুই। তোর উপর কিন্তু এখন অনেক দায়িত্ব, ভাইকে মানুষ করতে হবে। তোর বাবার পাশে আমাকে কবর দিস। ভালো থাকিস তোরা, আমাকে মাফ করে দিস। ইতি, তোদের জনম দুঃখিনী মা। স্টেশনের বেঞ্চের কোণে আমি আর ভাই এখনো গুটিসুটি হয়ে বসে আছি। কতক্ষণ এভাবে কেটে গেছে নিজেও জানি না। চারপাশের কোলাহল আমার কাছে যেন দূরের কোনো পৃথিবীর আওয়াজ। কোন শব্দই আমাদেরকে ছুতে পারছে না। ভাই তো কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলেছে। আর আমি তো সেই কখন কান্না বন্ধ করেছি। আমার কি এখন কান্না করলে চলবে নাকি? উহুম কান্না করে ভেঙে পড়া যাবে না। আমার যে এখন অনেক কাজ। তাছাড়া কান্না করবই বা কিভাবে? চোখের পানিও যে আমায় ছেড়ে পালিয়েছে। চোখের পাতাটা কেমন ব্যথা করছে। এ ব্যথা আমায় ছুতে পারছে না। মানুষজনের আনাগোনা স্বাভাবিক হয়ে গেছে। যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে। এই স্বার্থপর দুনিয়ায় কি কার জন্য বসে থাকে শুনি? থাকে না। কেউ কারো জন্য বসে থাকে না, থেমে থাকে না। তবে মাঝে মাঝে দু একজন এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। হয়তো মায়া লাগছে আমাদের জন্য। লাগবে নাই বা কেন? কিছুক্ষণ আগে যে আমাদের জীবনের সবচেয়ে আপন মানুষটি চলে গেছে আমাদের ছেড়ে। আমার শরীরে এখনো মায়ের তাজা রক্ত। এখনো মায়ের সেই চিঠিখানা আমার হাতে। ভাই আমার কোলে শুয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মায়ের চিঠির প্রতিটা লাইন আমার মনে গেঁথে গিয়েছে। তুই অনেক বড় হবি মা। ভাইকে দেখে রাখিস। মায়ের এই কথাটা আর আমার কোলে শুয়ে থাকা নিষ্পাপ বাচ্চাটার ভালোবাসাটাই হয়তো এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে। না হলে আমিও মায়ের মতো কিছু করতাম। কিন্তু এত দায়িত্ব, এত কষ্ট আমার ছোট্ট মস্তিষ্ক আর নিতে পারছে না। কি করব আমি? কোথায় যাব? এই নিস্তব্ধ কোণগুলোতে সবচেয়ে বেশি চেনে মানুষ, মানুষের মুখোশ। সেই মানুষগুলো যারা ভালোবাসা বলে কাছে এসেছিল, যারা প্রতিজ্ঞা করেছিল সবসময় পাশে থাকব, তারাই সবচেয়ে আগে ছেড়ে গিয়েছে। ঝড়ে নয়, রোদে নয়, ঝলমলে রৌদ্র ভরা দিনে। হঠাৎ করেই। বিশ্বাস করেছিলাম, চোখে চোখ রেখে বলেছিল, তোমাকে কষ্ট দিব না। কিন্তু কষ্টটা ঠিক ওদের থেকেই এলো। যেভাবে আস্তে আস্তে বিশ্বাসে ফাটল ধরল, তাতে মৃত্যুও যেন কোমল মনে হলো। মানুষ বড় নিষ্ঠুর। আরেকজনকে গুড়িয়ে দিতে এরা একটুও কাঁপে না। আরেকজনের চোখের জল তাদের কাছে শুধু এক পশলা বর্ষা, যা অঝরে ঝরলেও ওদের কাছে কোনো ব্যাপার না। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, বেইমানি সবসময় শত্রুরা করে না। যারা আমার হাত ধরেছিল, যারা আমার ওর পাশে হেঁটেছিল, তারাই ছুরি চালিয়েছে পিঠে, নিঃশব্দে। তবু মানুষ ভালোবাসে, তবু আবার হাত বাড়ায়, তবু বিশ্বাস করে। এই তো বেইমানির এই চক্রটাই অন্তহীন। আর এই বেইমানি করেছে আমার স্বামী, তার পরিবার। একটা 14 বছরের মেয়ে, একটা বিয়ে, তারপর অত্যাচার, স্বামীর বেইমানি, অবহেলা, নিজের সন্তান হত্যা, বাবার মৃত্যু, নিজের গায়ে লাগা কলঙ্ক, মানুষের ধিক্কার, তারপর একটা অপবাদ, আর মায়ের আত্মহত্যা। কি পাইনি আমি? সবই পেয়েছি। নিয়তির কাছ থেকে আর কিছু চাওয়ার নেই। সূর্যের তাপ আস্তে আস্তে বাড়তে থাকে। তেজি সূর্যটাও আজ একটা জীবন্ত মরা মানুষকে পোড়াতে চাচ্ছে। যে মানুষটা আগেই ভিতর থেকে পুড়ে ছারখার হয়ে গেছে, তাকে আর কি পোড়াবে সূর্য? আমার জানা নেই। হাত পা ছড়িয়ে ছিটিয়ে ওভাবেই বসে আছি। মন চাচ্ছে চিৎকার করে কাঁদতে, পৃথিবীতে আমার দুঃখ জানাতে। জানতাম দুনিয়া স্বার্থপর, কিন্তু এতটা স্বার্থপর এই দুনিয়াকে দেখছে না এই ছোট্ট অনুটা আর পারছে না। দুঃখের বোঝা বইতে বইতে এই আমিটা নিয়ে পড়েছি। স্বার্থপর এই দুনিয়ার একজন বোধহয় দেখল, পাশের দোকানের চাওয়ালা। সে কয়েকবার এসেছে, আমাদের কাছে সান্ত্বনা দিয়েছে। তার দোকানে কাস্টমার আসা এসে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি। এই তো মাত্রই এসে দুই ভাই বোনকে চা আর বিস্কুট দিয়ে গেল। কিন্তু আমার যে খিদে নেই। ভাইও বোধহয় খিদের কথা ভুলে গেছে। চাওয়ালা চা রেখে দিয়েছে মেঝেতে, যা ওভাবে পড়ে আছে, আমরা ধরিনি, ছুঁইনি, খাইনি। কিভাবে খাবো? গলা দিয়ে নামবে না তো। দুপুর 2টা। কিছু পুলিশ অফিসার আসলো আমাদের নিতে। গন্তব্য আমাদের বাড়ি। মায়ের লাশ দাফন করতে হবে কিনা, বাবার কবরের পাশে মাকে দাফন করতে হবে। মর্গ হয়ে একবারে বাড়ি পৌঁছালাম আমরা। আমাদের গ্রামে সচরাচর পুলিশ বা পুলিশের গাড়ি আসে না। তাই যখন আমাদের নিয়ে পুলিশের গাড়ি গ্রামে ঢুকলো, মানুষ হুমড়ি খেয়ে পড়ল গাড়ির কাছে। কি হয়েছে করে পাগল করে দিতে লাগলো সবাই। এদিকে আমরা যে বাড়ি ছেড়ে পালিয়েছি এটা সবাই জেনে গিয়েছে সেই সকালেই। তাই আমাদেরকে যখন গাড়িতে দেখলো, গ্রামবাসীর কৌতূহল আরও বেড়ে গেল। মেম্বার সাহেবও এসে উপস্থিত হলো কিছুক্ষণের মধ্যেই। আমাদেরকে ধরে নামালেন কিছু অফিসার। আর মাকে? মায়ের শরীর তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ছোট্ট একটা বক্সের ভেতর আছে সেই কাটাছেঁড়া দেহখানা।
পুলিশ দেখতে দেয়নি আমাকে। মেম্বার সাহেব পান খাওয়া লাল দাঁতগুলো বের করে বিশ্রী হাসল। একজন পুলিশের দিকে ফিরে বলল, স্যার আপনারা এই দুইটেরে কনে পেলেন? আবার চুরি টুরি করিনি তো? আর এই গেমা কনে? থানায়? পুলিশ অফিসার আরিয়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বলার সুযোগ দিলাম না। আমি চেঁচিয়ে বলে উঠলাম, সওয়াতা নীরবা উচ্চা আমার মায়ের সম্পর্কে একটা কথাও বলবি না তুই। তোর মতন জানোয়ারের মুখে আমার পবিত্র মায়ের সম্পর্কে কোন শব্দই উচ্চারণ করবি না। আমার এমন ব্যবহারে সবাই হতবাক হয়ে গেল। মেম্বারও কিছুটা অপমান হলো, কিন্তু নিজের শয়তানি ঢাকতে মধুপুরা কণ্ঠে বলল, এ কি কইতাছ সোনু? 2 দিন পর তুই আমার বউ হবি আর এখন এসব কথা করছিস কেন? তোর মা কনে সত্যি করে কত? আমার ঘৃণায় গা গিনগিন করে উঠল। আমি কিছু বলার আগে আরিয়ান আমাকে থামিয়ে দিলেন। তিনি হয়তো কিছু আন্দাজ করেছেন। তিনি গম্ভীর স্বরে বললেন, ওর সাথে আপনার বিয়ে? ও তো এখনো বাচ্চা, ওর সাথে কিভাবে আপনার বিয়ে হবে? মেম্বার আবারও শয়তানি হাসল। খুব গর্বের সঙ্গে বলল, আসলে হয়েছে কি, আমি গিনিস বুকে নাম লেখাতে চাই, তাই বিয়ের মাধ্যমে এই কাজখান সম্পন্ন করতে চাই। ওরে বিয়ে করলে আমার। হট ননসেন্স। আপনার বয়স কত? আর বয়স কত ভেবেছেন কখনো? আরিয়ানের ধমকে ঘাবড়ে গেল মেম্বার। বলল, ওর মা কই? ওর মা তো সব কথা ফাইনাল করেছে, এখন আপনি তো বাধা দিতে পারেন না। আরিয়ান বললেন, ওর মা মারা গেছেন, আর তাকেই দাফন করতে এসেছি গ্রামে। অনুর মায়ের অবর্তমানে ওর দায়িত্ব আমাদের, তাই যা বলার আমাদের সাথেই বলুন। আমার মায়ের মৃত্যুর কথা শুনে পুরো গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। কেউ বিশ্বাসই করতে পারছে না বিষয়টা। কালো যেই মানুষটাকে নিয়ে এত আলাপ আলোচনা সমালোচনা হলো, আর আজ সেই মানুষটা দুনিয়ায় নেই। কেউ কেউ তো সরাসরি বলে দিল তারা এ বিশ্বাস করে না। বিশেষ করে মেম্বার, সে ভাবছে আমরা হয়তো কোনো চাল চেলেছি, তাই সে খেকিয়ে উঠল, কি কইতাছেন এইসব? কাল ভালো মানুষ বাড়ি ছাইরা পলাইলো, আজ সে মইরা গেছে? এ আমি মানি না। সত্যি কইরা কন, ওর মা কই? মেম্বারের এই অসহ্য মার্কা কথা আমার ব্যথাক্রান্ত হৃদয়ে আরও ব্যথা বাড়িয়ে দিল। আমি আর সইতে পারলাম না। একজন পুলিশের হাত থেকে সেই বাক্সখানা নিয়ে মেম্বারের সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে বললাম, এই দেখ, এই দেখ, আমার মা এখানে আছে, শুধুমাত্র তোদের জন্য। আমার মাকে মিথ্যা অপবাদ দিয়েছিলি না তোরা? এই দেখ, নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমার মা শেষ হয়ে গেছে। আমার এই কথায় গ্রামের মানুষ আরেকবার ধাক্কা খেল। সবাই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে লাগলো। আমি আরও কিছু বলতে যাব, ঠিক তখনই আরিয়ান আমাকে শান্ত হতে বললেন। আমি তার কথা শুনলাম, একদম চুপ হয়ে গেলাম। পুলিশ অফিসাররা আর দাঁড়ালেন না সেখানে, আমাদেরকে নিয়ে চললেন আমাদের বাড়ির দিকে। দুঃখই যার জীবন গড়া, তার আবার দুঃখ কিসের, তাই না? বাবার কবরের পাশে মাকে দাফন করা হবে। এলাকার কেউই আসেনি, কেননা আমরা হয়ে গেছি অপায়া পরিবার। আমাদের কোনো কিছুতে তারা শরিক হলে তাদেরও অঘটন ঘটতে পারে। এই জন্য আমার মায়ের শেষ জানা যায় ও কেউ আসেনি। পরের কথা কি বলবো, আমার বোনও তো বলল আমি অলক্ষী অপায়া। সেও আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। পারলে ভাইকে সে তার কাছে নিয়ে যাবে কিছুদিন পরে। আমার জন্য মা মরেছে, বাপ মরেছে, সবকিছুই আমার জন্য হয়েছে। ভাইকে যেন দেখে রাখি, ওকেও যেন আমার কালো ছায়া দিয়ে পিষে না ফেলি। ব্যাপারটা কেমন যেন দেখায় না? যে বোনকে ভাবতাম দ্বিতীয় মা, যে বোন ছিল আমার অর্ধেক পৃথিবী, আর সেই বোনই কিনা আজ সবকিছুর জন্য আমাকে দোষারোপ করছে। অবশ্য করবে নাই বা কেন? আসলেও তো সব আমার জন্য হয়েছে। আমি যদি মরে যেতাম তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। এসব কিছু করতই না। আমাদের সেই মাটির ঘরের বারান্দার খুঁটিতে ভর দিয়ে দাঁড়িয়ে ভাবছিলাম জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে। আমার ধ্যান ভাঙে পুলিশ অফিসার আরিয়ানের ধাক্কায়। সে আমাকে নাকি অনেকক্ষণ যাবৎ ডেকেছে। আমি শুনিনি, তাই এমন ধাক্কা দিয়েছে। সে বলল, কেউ তো এলো না অনু, কি করব এখন? কেউ আসবেও না। আপনারা যে কজন আছেন তারাই জানাজা পড়ান। আরিয়ান আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, লেডি অফিসাররা গোসল করিয়েছে তোমার মাকে, তুমি একবার দেখলে দেখে যাও। আর তোমার ভাইকে নিয়ে এসো, ওকে দেখানো যাবে না, ভয় পাবে। আরিয়ান আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকলেন। মনে মনে হয়তো ভাবছিলেন, এতটুকু মেয়ে কিভাবে মেনে নিচ্ছে এসব, কিভাবে এমন নর্মালি সামলাচ্ছি। তিনি দাঁড়ালেন না আর চলে গেলেন। নীল আকাশের নিচে তখন সবকিছু কেমন যেন থেমে আছে। বাতাস নেই, শব্দ নেই, শুধু কান্নার ভারে ভারাক্রান্ত এক শূন্যতা। বাড়ির উঠোনে লাশটা রাখা হয়েছে, মোড়া একখণ্ড সাদা কাপড়ে, যেন কোনো দিন মানুষের মতো ছিলই না আমার মা। আশেপাশের 2-1 চাচিরা এসেছে আমার মাকে শেষ দেখা দেখতে। আমি দাঁড়িয়ে আছি সবার পেছনে, হাতে ছোট্ট ভাইটার কচি আঙুল আঁকড়ে ধরে। কারো চোখে জল, কারো চোখে করুণা, কিন্তু আমার চোখে না কান্না, না চিৎকার, শুধু একটা থেমে যাওয়া। আমার হঠাৎ কি যেন হয়, আমি দৌড়ে সবার সামনে চলে যাই। একদম কাঠের খাটিয়া, যেখানে আমার মাকে সাদা কাফনে মুড়িয়ে শুইয়ে রাখা হয়েছে। আমি হাঁটু গেড়ে বসে যাই মায়ের মাথার কাছে। কাপা কাপা হাতে কাপড়টা সরিয়ে মায়ের মুখটা দেখি শেষবারের মতন। ঠান্ডা ঠান্ডা ঠোঁট, জুলফির ফাঁকে জমে থাকা ধুলোর ছোঁয়া, সারা মুখে সেলাই আর সেলাই। অথচ কাল সকালেও মানুষটা দিব্যি ভালো ছিল। আমি মাকে ডাকলাম, বললাম, মা জানো, আমার খুব ইচ্ছে ছিল আমি বড় হয়ে চাকরি করে তোমার সব কষ্ট মুছে দেব। শব্দগুলো কাঁপছে, আর তার সঙ্গে কাঁপছে সারা পৃথিবী। চারপাশে লোকেরা চুপ করে আছে। লেডি অফিসাররা আমার পাশে বসে আমাকে ধরে রেখেছে। ভাইটাকে ওরা অন্য পাশে নিয়ে গেছে।
আকাশে তখন একটা ধোঁয়াটে সাদা পাখি উড়ছে, নিঃশব্দ, একা। ঠিক আমি এই অভাগীর মতো। আমি আবার বললাম, মা রে, আজকে তোমাকে কবর দিবে জানো? এই মাটির নিচে তোমার নিঃশ্বাসহীন শরীরটা শোয়ানো হবে। আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকব, কারণ কান্না করাও এখন বিলাসিতা। আমি একটু থামি, গলার স্বর আটকে আছে। কিছুক্ষণ পর আবারও বলি, আচ্ছা মা, মানুষ মরলে এত নিঃসঙ্গ হয় কেন গো? তোমার জানা যায় কেউ এর না? যে পাড়াটা তোমাকে আমাকে অশুভ, অলক্ষী, অপয়া বলতো, তারা এখন দরজা বন্ধ করে রেখেছে। দেখো এই দুই একজন ছাড়া। কোথা থেকে ছোট ভাইটা দৌড়ে আসে, আমার হাত শক্ত করে চেপে ধরে। ও বুঝে গেছে আজকের পর থেকে আমাদের আর কেউ নেই। তোমার মুখে সাদা কাপড়, চোখ দুটো ঢেকে রেখেছে। তবু আমি তো জানি, চোখ বন্ধ করে থাকলেও তুমি আমাদের খুঁজে যাও। কিন্তু তুমি কেন চলে গেলে মা? তুমি তো আমার সব ছিলে মা। তুমিও মরলে আমার ভেতরটাও মরে গেল। আমি আর কিছু বলিনি। বললে কান্না এসে যাবে। আর এই সমাজ, অভাগীদের কান্না দেখে না, ওরা শুধু খোঁজে নাটক, খোঁজে দোষ। আমি দাঁড়িয়ে আছি কবরস্থানের একটু দূরে। মাকে শেষবারের মতো জড়িয়ে ধরিনি, চোখে চোখ রাখিনি। ভালোবাসি মা, এই কথাটা বলে উঠিনি কখনো। আজ বলতে চাই, আজ চিৎকার করে বলতে চাই। মা, তুমি শুনছো তো? আমি তোমাকে ভালোবাসি। তোমার সব কষ্ট, সব অভিমান, সবকিছু ফিরিয়ে নিতে চাই। অনেক কষ্ট দিয়েছি মা তোমাকে। সময় তোমাকে নিয়ে গেল মা, নিয়তি আমায় আর কিছু দিল না। মাটির গর্তটা এখন তৈরি। চোখ রাখলেই বুকটা ছিঁড়ে যায়। এই গব্বরেই মা শুয়ে থাকবে, যে মা সারা জীবন নিজের কষ্ট করেছে। নিজের দিকে কখনোই তাকায়নি, নিজের কথা ভাবেনি কখনো। শুধু বলতো আমার ছেলেমেয়েরা বড় হলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা, তুমি আমাকে সময় দিলে না। দুই কাঁধে ধরে নামানো হলো মাকে। কবরের ভেতর 3 হাত মাটির নিচে, জীবনটা এক মুহূর্তে থেমে গেল। মাটি দাও, কেউ একজন বলল। আমি দূর থেকে শুনেই কুকড়ে গেলাম। মারও মুখটা মনে পড়ল, ঘামে ভেজা, মলিন, কিন্তু শান্ত। দেখলাম ভাই এক মুঠো মাটি তুলল। যেই হাতে ও সবসময় মায়ের মুখের ঘাম মুছে দিত, আজ সেই হাতে প্রথম আঘাত করল। মাটির আঘাত। ও বেচারা কাঁদছে না, কিন্তু চোখ ঝাপসা হয়ে গেল আমার। আমি আর দেখতে পাচ্ছিলাম না, শুধু কাঁদছিলাম নিঃশব্দে। একটা সময় পরে সবাই চলে গেল। পুলিশ অফিসাররাও আমাদের বাড়ির দিকে গেল। শুধু আমি আর ভাই রইলাম মায়ের কবরের পাশে। চুপ করে বসে রইলাম। পাশের গাছ থেকে একটা শুকনো পাতা ঝরে পড়ল। ঠিক মায়ের মতো, নিঃশব্দে, কষ্ট ছাড়া কিছু না বলে। আমি মাথা রাখলাম কবরের উপর। চোখ বন্ধ করে শুধু বললাম, মা, তুমি রেগে আছো? তুমিও অভিমান করে চলে গেলে। এই অভাগীর কথা ভাবলে না একটিবারও। মাটি নড়ল না, গাছ দুলল না। কিন্তু আমার বুকের ভেতরটায় হাহাকার বেজে উঠল। এই পৃথিবীর সবচেয়ে বড় শূন্যতা। তুমি রেখে গেলে মা। মাঝখানে কেটে গেছে একটা বছর। সময় তো আর আমার জন্য বসে থাকবে না। সে তো তার নিয়মেই চলবে। আমার আর ভাইয়ের আশ্রয় হয়েছে পুলিশ অফিসার আরিয়ানের বাড়ি। সেও অনাথ, একলা থাকে। বয়স 23-24 হবে তার। ছোটবেলায় নাকি তার বাবা মা মারা গেছে। এক সম্পদশালী লোক তাকে পড়াশোনা করিয়ে পুলিশ অফিসার বানিয়েছে। সে লোকটাও মারা গিয়েছে কয়েক বছর হলো। মোট কথা, সে একলা থাকে আর আমরা আশ্রিতা হয়ে তার বাড়ি থাকি। আমাদের গ্রামের মানুষের অবস্থা তো সে দেখেই এসেছে। তাই আমাদেরকে সে একা ছাড়েনি। আমাকে কয়েকদিন আগেই কলেজে ভর্তি করিয়েছে, ভাইকেও ভালো স্কুলে লেখাপড়া করাচ্ছে। 2 ভাই বোনই পড়াশোনা করছি, আমাদের পড়াশোনার দায়ভারও সে নিয়েছে। কথায় আছে, মা মরলে বাপে হয় তালয়। আমার বাপ মা মরার পর আমার বড় ভালোবাসার বোন হয়েছে, সেই মা মরলে বাপে হয় তালয় প্রবাদের স্বার্থপর তালুইয়ের মতন। আপাও কোনো খোঁজ খবর নই না আমাদের। কয়েক মাস হলো আমরা খোঁজ নিতে চাইলেও সে সামনে আসে না। আসলে দুনিয়া হচ্ছে একটা স্বার্থপর জায়গা। এই জায়গায় যে বেঁচে থাকতে হলে স্বার্থপর হতে হবে। আমার বোনও তাই হয়েছে। পেজন্যই আরিয়ান আমাদের উপর দয়ামায়া করে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, আবার পড়াশোনাও করাচ্ছে। কিন্তু এটা আমি কখনোই চাইনি। কতবার বললাম যে মায়ের দেওয়া টাকাগুলো আছে আমার কাছে, সেগুলো দিয়েই আমি সব খরচ বহন করতে পারবো অনায়াসে। তার মধ্যে আমি কিছু একটা কাজ জোগাড় করে নিতে পারবো। কিন্তু কে শোনে কার কথা? অফিসার আমাকে বললেন, তোমার কোনো কিছু করতে হবে না। শুধু মন দিয়ে পড়ালেখা করো। জীবনে কিছু করো। অতীতের প্রতিশোধ নিতে হবে, শক্ত হও। তোমার কাছে যেটা আছে ওটা পুঁজি হিসেবে গুচ্ছিত রাখো। আমি কিছু বলিনি সেদিন, কেননা আমি আদৌ কখনো অতটা শক্ত হতে পারবো কিনা জানি না। আমি তো শক্ত হতে চেয়েছিলাম মা থাকতে। আমি তো সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই চেয়েছিলাম। কিন্তু মা তো আর নেই। আমি মাকে মিস করি, ভীষণ করে। এখনো অনেক রাতে ঘুম ভেঙে যায় আমার। অন্ধকার ঘরটায় তাকিয়ে মনে হয় মা হয়তো পাশের ঘরে আছে। ডাক দিলেই এসে জড়িয়ে ধরবে। কিন্তু কিছুই ঘটে না। অফিসারের পাকা ঘরটা শুধু নিস্তব্ধই থেকে যায়। শুধু হৃদয়ের গভীর থেকে এক ফাঁকা সুর আসে মা নামে। আমি জানি মা আর কোনোদিন আসবে না। তবু অবচেতন মনে প্রতিদিন সকালে ঘুম ভাঙার সময় হাত বাড়িয়ে মাকে খুঁজি। রান্নাঘরের জানালা দিয়ে রোদের ফাঁকে মায়ের হাসি খুঁজি। কিন্তু মায়ের জায়গা জুড়ে এখন কেবল এক চিলতে শূন্যতা। এক ফোঁটা আলো নেই, একটুও না। রেললাইনের ধারে দাঁড়িয়ে থাকা সেই শেষ মুহূর্তটা বারবার আমার মনে ফিরে আসে, যেন ওটা হৃদয়ে গেঁথে আছে। ভুলতেই পারি না। মা তাকিয়েছিল আমার দিকে। কি ছিল সেই দৃষ্টিতে? অন্তিম ভালোবাসা? অথবা গভীর অনুশোচনা? আমি তা জানি না।
শুধু জানি পৃথিবীতে যত দুঃখ আছে তার সবটাই যেন আমার বুকের মধ্যে জমে আছে। মায়ের একটা শেষ ছোঁয়া, একটা শেষ কথা যদি পেতাম আমি, হয়তো বুকের ভার কিছুটা হালকা হতো। কিন্তু এখন কেবল রাত গভীর হলে কাঁথায় মুখ গুজে চুপচাপ কাঁদি। একটা শব্দও বের হয় না, কারণ পাশে যে ভাই ঘুমিয়ে থাকে। আমি কাঁদছি দেখলে সেও কাঁদে, তাই আমার কান্নার শব্দ হয় না। ও ছোট্ট মানুষ, এইটুকু বয়সে কত ঝড়ঝাপটাই পুড়িয়েছে। ওর শৈশবটা নষ্ট করলে চলবে না, তাই আমি কাঁদি না। শুধু মনে মনে বলি, মা তুমি আমাকে ফেলে কোথায় চলে গেলে? কেন চলে গেলে? শরীরটা কত ক্লান্ত থাকে সারাদিনের কাজকামের জন্য, তবুও রাতে আমার ঘুম আসে না মাকে ছাড়া। খুব ইচ্ছে করে মায়ের কোলে মাথা রেখে ঘুমায়। আমার দুঃখ ভরা মনটা বারবার গিয়ে ওঠে, তোমায় ছাড়া ঘুম আসে না মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। রাতের চোখে ঘুম, চাঁদের পাশে মেঘ যে থামে। আমার পাশে নেই কো তুমি মা, মাগো তোমায় ছাড়া ঘুম আসে না মা। আরও একটা সুন্দর সকালের আগমন ঘটেছে। আমি রেডি হচ্ছি কলেজে যাওয়ার জন্য। ভাই অনেক আগেই চলে গেছে। কাজের বুয়া ওকে স্কুলে আনা নেওয়া করে, আর আমাকে আরিয়ান কলেজে নামিয়ে দিয়ে যায়। আমি উদাস মনে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল বিনুনি করছি। এমন সময় আরিয়ান আমার ঘরের দরজা নক করেই হুড়মুড়িয়ে ঢুকলেন। কাছে গিয়ে বললেন, আজকের খবর দেখেছ অনুমেঘা? আমি বললাম, কই না তো। কেন, কিছু হয়েছে স্যার? তোমাদের গ্রামের সেই মেম্বার সাহেব তো খুন হয়েছে। আমি চকিতে উঠলাম আরিয়ানের কথা শুনে। মেম্বার সাহেব খুন হয়েছে? আমি উৎসাহের সাথে বললাম, কে মেরেছে তা এখনও ভালোভাবে জানা যায়নি। আমি ওখানে যাব এখন। কেন জানি আমার অনেক হাসি পেল। আমি হিহি করে হেসে উঠলাম। তাচ্ছিল্যের হাসি, শয়তানি হাসি, আবার প্রাণখোলা হাসিও। হৃদয়ে একটা শান্তি শান্তি অনুভব হচ্ছে। অনেকদিন এমন হাসি না। সে যাকগে। আমি বললাম, আমাকে নিয়ে চলুন প্লিজ, আমিও যেতে চাই। কে শয়তান মেরে হাত গন্ধ করল? আরিয়ান হাসলেন আমার কথায়। উনি জানে আমি কতটা ঘৃণা করি ওই লোকটাকে। একটু মজা করে বলল, আরে অনুমেঘা, আমি তো জানতাম ইঁদুর মেরে হাত গন্ধ করে, শয়তান মারলেও যে হাত গন্ধ হয় জানতাম না তো। এটা নতুন আবিষ্কার হয়েছে। স্যার আমাকে নিয়ে যান না স্যার। আচ্ছা আচ্ছা, ঠান্ডা হও, নিয়ে যাব তোমাকে। দুপুরের মধ্যেই আমরা পৌঁছালাম সেখানে। আরিয়ানের টিমের আরও অনেকে আছে। তারা প্রথমে আমাকে নেওয়াটা মানতে চাইছিল না। পরে যখন শুনল ওই গ্রামে আমার বাড়ি, তখনই আমার যাওয়াটা অ্যাকসেপ্ট করেছে তারা। মেম্বারের বাড়ির সামনে গিয়ে দেখি অল্প কয়েকজন লোক একটা মহিলাকে বেঁধে রেখেছে গাছের সাথে। কিছুক্ষণের মধ্যেই জানলাম মেম্বারের বড় বুসে। সে মেম্বার সাহেবকে বিষ খাইয়ে মেরেছে। আমাকে দেখার পর তো বাকি বউয়েরা এসে সে কি কান্না, কত বিলাপ করছে তারা। তোমার অভিশাপে মরছে আমার স্বামী গো। কে এন ও অভিশাপ দিইলা গো। আমার কি হাসি আসছিল তার বলো বোঝানো যাবে না। মরার সামনে দাঁড়িয়ে হাসাটা বেমানান, তাই ওখান থেকে সরে পড়ি আমি। সোজা চলে যাই মায়ের কবরের কাছে। আজকে গ্রামের বাতাসটা কেমন মুক্ত লাগছে, কি আনন্দ আকাশে বাতাসে। আমি সেই তখনই বাবা মায়ের কবরের কাছে চলে গিয়েছিলাম। কিছুক্ষণ আগে আরিয়ানের টিমের একজন গিয়ে ডেকে আনলো আমাকে। আমি আসার পরই আরিয়ান আমাকে খুলে বলল সকল ঘটনা। আমাকে সকল এভিডেন্সও দেখিয়েছে সে। কারণ আরিয়ান চেয়েছে আমি যেন মেম্বারের মৃত্যুর সমস্ত কিছু সচক্ষে দেখি। আরিয়ান দেখেছে আমি এই একটা বছর কতটা কষ্ট করে অতীতের ড্রামা থেকে বের হয়েছি। মেম্বারের এর করুণ মৃত্যুতে আমি যেন খুশি হই, তাই এই কারসাজি আরিয়ানের। খুঁজো তুমি মেঘের আড়ালে সংসার দিবস তুচ্ছতলে। ঘর করিবার শখ মোর, নিদ্রায় যায় অথই দূর। যে ঘরে মেম্বারের লাশ পাওয়া গিয়েছে সেখানেই দেয়ালে লেখা এটা। আরিয়ান কনফিউজড হয়ে যাচ্ছে, কে করতে পারে খুনটা। মেম্বারের বাকি বউয়েরা বলছে বড় বউ খুন করেছে, মেম্বারের বড় বউকে গ্রেফতার করা হয়েছে, আরিয়ানের টিম নিয়ে যাবে তাকে। এমন সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, চাচি, আপনি সত্যিই হত্যা করছেন? ওই লেখাটার মানে কি চাচি? তিনি একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে দেখলেন আমাকে, কিন্তু কিছু বললেন না। আমি আবারও কিছু বলতে যাব, তার মধ্যেই আরিয়ান থামিয়ে দিল। বলল, অনুমেঘা, আমার মনে হয় এখন এসব বলা ঠিক হবে না। উনি এখন সেই পরিস্থিতিতে নেই। আমরা থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করব। কেমন? আমি মাথা নাড়িয়ে সাই জানালাম। এরপর আমরা সবাই গাড়িতে উঠতে নিলে হঠাৎ করে মেম্বারের বড় বউ কিছু একটা শব্দ করল। আমরা তার দিকে তাকালেই সে আমাকে ইশারায় মাথা নিচু করতে বলল। আমরা সবাই অবাক। আমি কৌতূহলবশত তার কাছে গিয়ে মাথা নিচু করি। সে তার বাঁধা হাত দুটো আমার মাথায় রেখে বলল, আমিই মেরেছি ওই শয়তানকে। তোর সাথে যেই অন্যায়টা হয়েছে জানি, সেটার প্রতিবাদ করতে পারিনি, কিন্তু এটা মনে করবি মেম্বার তার পাপের শাস্তি পেয়েছে, আর সেই শাস্তি তোর দেওয়াও লাগে নাই। বিধাতা আমারে দিয়া সেই শাস্তি দিয়ে দিছে। আমি মাথা নাড়িয়ে মুচকি হাসলাম। বললাম, এটা তো হওয়ার ছিল। কথায় আছে, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। ঠিক কইছি শোনু। আমি জানতাম তোর মা নির্দোষ ছিল, কিন্তু স্বামী ভক্তির কারণে সেটা বলিনি। আর আজ সেই স্বামীর প্রাণী আমি নিলাম। দেয়ালে ওটা লিখেছেন কেন? কি মানে ওটার? উনি হাসলেন কিছুক্ষণ, এরপর ধীরে ধীরে বললেন, আমারে প্রথম বিয়ে করছিল সে। একটা সুখের সংসার গড়তে চাইছিলাম তার সাথে, কিন্তু সে একের পর এক বিয়ে করে আমার সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। সন্তান হয় না, এটা তার সমস্যা, কিন্তু সে এটা মেনে না নিয়ে নির্দোষ মেয়েগুলোর জীবন নিয়ে খেলছে। তাই আর সহ্য করতে না পেরে শাস্তি দিলাম তাকে। আমার ঘর করার শখ তার মৃত্যু দ্বারা পূরণ করেছি, এছাড়া আর কিছু না।
এরপর আর বেশি কথা হলো না আমাদের। ওনাকে অন্য গাড়িতে তোলা হলো, আর আমি উঠলাম অন্য গাড়িতে, আরিয়ানের পাশে। আরিয়ান আমাকে বলল, তোমার কি মনে হয় ওই মহিলা কেন করেছে এসব? স্যার, যখন একটা মানুষের দেয়ালে পিঠ থেকে যায় না, তখন মানুষ পাথরের থেকেও কঠিন শক্ত হয়ে যায়। ইনিও এমন শক্ত হয়ে গেছেন। প্রাণের স্বামীকে হত্যা করেও কঠিন মন নরম হয়নি। বুঝুন তবে কতটা ঘৃণা করত মেম্বারকে। তবে আমি চেষ্টা করব যাতে ওনার সাজা কম হয়। মানুষটা কব দেখে আমার বড় মায়া হচ্ছে। কত কষ্টই না পেয়েছেন তিনি। আমিও এটাই বলতে চাইছিলাম স্যার, আপনি একটু চেষ্টা করবেন যাতে ওনার কম কষ্ট হয়। আরিয়ান আমার দিকে কিছুটা ঝুঁকে এলেন, কানের কাছে এসে ফিসফিস করে বললেন, তুমিও এটাই ভাবছিলে অনুমেঘা? আমি অপ্রস্তুত হয়ে সরে যাই কিছুটা। ধীরে ধীরে বললাম, না মানে আমি ভাবছিলাম যে মেম্বারের বউকে যদি কোনোভাবে শাস্তি কম দেওয়া যেত। আরিয়ান আবারও আমার কাছে চলে এলো, বলল, আমিও এটাই ভাবছিলাম। দেখেছ কত মিল আমাদের মাঝে। এরই মাঝে হঠাৎ করে কল আসে আরিয়ানের ফোনে। আরিয়ান আমার কাছ থেকে কিছুটা সরে গিয়ে কল রিসিভ করল। ওপাশ থেকে কি বলল শুনতে পেলাম না। আরিয়ান বলল, মার্ডার নাকি মৃত্যু, তারা কনফিউজড। ওপাশ কি যেন বলল। তা শুনে আরিয়ান বলল, আচ্ছা আমি যাচ্ছি, আপনি ঠিকানাটা পাঠিয়ে দিন আমার কাছে, আর অফিস থেকে কয়েকজনকেও সেখানে পাঠিয়ে দিন। কল কেটে দিল। আরিয়ান আমাকে বলল, আচ্ছা অনুমেঘা, তুমি বাসায় চলে যাও, আমায় আরেক জায়গায় যেতে হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন স্যার? আরিয়ান আমাকে ঠিকানা বলল। সাথে সাথে আমি হকচকিয়ে উঠলাম। এটাই আমার শ্বশুরবাড়ির ঠিকানা, মানে তুষারের বাসার ঠিকানা। আমি আরিয়ানকে বললাম আমাকে যেন তার সাথে নেয়, কিন্তু এবার আর আরিয়ান রাজি হলো না। মূলত আরিয়ান জানে না ওটা তুষারের বাসার ঠিকানা। আমি ওকে বললাম আমার যাওয়ার কারণ কি, এবং অনেক বোঝানোর পরে আরিয়ান রাজি হলো আমাকে নিয়ে যাওয়ার জন্য। তবে শর্ত হলো আমার মুখ ঢেকে যেতে হবে, যাতে ওরা আমাকে চিনতে না পারে। আমি বললাম, কেন? মুখ ঢাকতে হবে কেন? আরিয়ান কিছুক্ষণ আমতা আমতা করে বলল, তোমার প্রাক্তনের যদি আবার তোমাকে পছন্দ হয়। আমি হেসে ফেললাম তার কথায়। বললাম, সে এতদিনে বিয়ে শাদী করে ফেলেছে, আমার জন্য বসে নেয়, আর আমি তাকে ক্ষমা করিনি যে সে পছন্দ করলেই ফিরে যাব। সেই দোতলা বাড়িটা, যার প্রতিটি কোনায় কোনায় লেগে আছে আমার প্রতি অত্যাচারের চিহ্ন। ছাদের উপরে সেই চিলেকোঠার ঘরটা আর নেই, থাকবেই বা কিভাবে? ওটা তো আমার জন্য বরাদ্দ ছিল। আমিও নেই, ওটার অস্তিত্বও নেই। আমি আর আরিয়ান পৌঁছালাম তুষারের বাড়িতে। চারপাশে লোকজনের ভিড়, ভেসে আসছে ভেতরে মহিলাদের কান্নার আওয়াজ। হয়তো তুষারের মা আর তন্নি কাঁদছে। আমি তখনও জানি না এখানে কি হয়েছে। আমি শুধু আশপাশ দেখছি আর ভেবে চলেছি কি অত্যাচার করেছিল আমার প্রতি। হা, ক্ষণে ক্ষণে আমার বুক চিরে বেরিয়ে আসছে দীর্ঘশ্বাস। এর কারণ আমার জানা নেই। আরিয়ান ভেতরে গিয়েছিল, আর আমি ছিলাম বাহিরে ভিড়ের মধ্যে ঘোরাঘুরি করছিলাম। হঠাৎ আরিয়ান ডাকলো আমাকে, বলল, ভেতরে তুষার। আর কিছু বলা লাগলো না আমাকে। আমি বুঝে নিলাম পরের অংশটুকু। আমার যেন ভয় প্রাণটাই চলে যাওয়ার উপক্রম। ভেতরে গিয়ে দেখি তুষারের নিথর দেহ পড়ে আছে মেঝেতে। ওর শরীর থেকে গুমোট পচা গন্ধ বের হচ্ছে। এইবার বুঝলাম সব মানুষ কেন বাহিরে দাঁড়িয়ে আছে। কারণ ভেতরের অবস্থা ভয়াবহ। তুষারের নাক থেকে ছোট ছোট মাকড়সা বেরোচ্ছে। মুখ দিয়ে মনে হয় রক্ত পড়েছে মরার আগে। চারপাশে রক্তের দাগ। আমি বেশিক্ষণ দেখতে পারলাম না ওর শরীরটা। দেখে মনে হচ্ছে শরীরের বিভিন্ন স্থান থেকে মাংস খুবলে খাওয়া হয়েছে, আর সেখান থেকে পোকা বেরোচ্ছে। তুষারের থেকে চোখ ফিরিয়ে আশেপাশে তাকালাম। ঘরটা সুন্দর করেই সাজানো। পাশে টেবিলে দেখলাম তুষারের পাশে অন্য একটি মেয়ের ছবি বাঁধাই করা রয়েছে। বুঝলাম এ নিশ্চয় তুষার নতুন বউ। এরপর হঠাৎ আমার চোখ গেল পাশে থাকা দেয়ালে। রক্তে লেখা নাম ছিল, ছায়া ছিল ভয়। জ্বলন্ত চাঁদের নিচে হাসল সে মরণ ভয়। অত্যাচারের হিসাব জমেছে কালো পাতায়। প্রেতেরা ফিরে আসে শ্মশানের রাতের গাথায়। যে বিষ দিয়েছে চোখে, সে বিষেই চোখ গেছে। আজ রাতের পর কেউ আর ফিরে না বাঁচে। আমি কিছুক্ষণ তাকিয়ে দেখলাম সেদিকে। কি হতে পারে এই লেখার মানে? সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না, তা সবারই জানা। তারা চলে তাদের নিজস্ব গতিতে। ঠিক তেমনিভাবেই জীবন কখনো থেমে থাকে না কারো জন্য। জীবন একভাবে না একভাবে চলেই যায়। দিন যায়, মাস যায়, এমনি করে বছরও কেটে যায় দিব্যি। যায় না কেবল স্মৃতিরা। মনের ভেতর কেমন কষ্টের পাহাড়াকে নিয়ম করে। স্মৃতি যে শুধু কাদায় তা নয়। এই স্মৃতিরাই আবার কখনো কখনো খিলখিল বা মুচকি হাসির কারণ হয়ে দাঁড়ায়। এই যেমন কয়েক বছর আগে বাবা মা ছিল বেঁচে, বোন ছিল পাশে, আর আমি ছিলাম তখন গ্রামের দোষী মেয়ে। কখনো এই গ্রাম তো কখনো ওই গ্রাম চড়িয়ে বেড়াতাম। গ্রামের মেঠোপথ দিয়ে সকাল বিকাল দৌড়ে বেড়াতাম। মা যে কি বকাবকি করত। তখনের জীবনটা কি যে ভালো ছিল। এসব এখন মনে হলে কেবল হাসিই পায়। পর মুহূর্তেই যখন মনে পড়ে জীবনের সেই ভয়ঙ্কর ঝড়ের কথা, তখন আমি থাকি না। বুক চিরে বেরিয়ে আসে শুধু হাহাকার আর হাহাকার। কি নিদারুণ নিয়তির পরিহাস। কত নিষ্ঠুরভাবে নিয়তি কেড়ে নিয়েছিল সবকিছু আমার থেকে। যা কগে সে কথা। মানুষ সবকিছু পেয়ে এই স্মৃতির কারণেই সুখী হতে পারে না। একজন্য মানুষ যদি স্মৃতি বদলাতে পারত, তবে সবার আগে মানুষ খারাপ স্মৃতি বদলাত। কেটে গেছে প্রায় 8টা বছর। আরিয়ান আমাকে বিয়ে করেছিল 5 বছর আগে। আজ আমার 4 বছরের একটা ফুটফুটে মেয়ে আছে।
আমার সেই ছোট ভাইও আজ ছোট নেই, সেও এখন ভালো স্কুলে পড়াশোনা করছে। আমিও ওকালতি করছি জেলা আদালতে। শুক্রবার ছিল বিধায় পরিবার সমেত এসেছিলাম গ্রামে বাবা মায়ের করব জিয়ারত করতে। সেখানে বসেই স্মৃতিচারণ করছিলাম। আজ আমি পরিপূর্ণ, অথচ সেই আমিই ছিলাম বছর কয়েক আগে অভাগী অনু। কি না হারিয়েছি জীবনে, কে না কথা শুনিয়েছে আমাকে। বাবা মা, স্বামী, সন্তান, সংসার, বসতিটা সব কিছুই হারিয়েছি আমি। জীবন আমার থেকে সবকিছু কেড়ে নেওয়ার পরও তার বিনিময়ে আমাকে দিয়েছিল একটা আরিয়ানকে, যে দুঃখগুলোকে মুছে দিতে দিতে এখন সুখের পাহাড় বানিয়ে দিয়েছে। বাবা মা মরা আমার ভাইটাকে দিয়েছে একটা সুন্দর ভবিষ্যতের রাস্তা। একটা কথা আছে, সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমার সাথে যারা অন্যায় করেছিল কেউই তারা ভালো নেই আজ। কেউ মরেছেন নৃশংসভাবে, কেউ মরছে প্রতিদিন জেলের ঘানি টেনে। পুরো একটা পরিবার ধ্বংস হয়েছে আমার চোখের পানিতে। তুষারের মৃত্যুর কারণ ছিল কালো জাদু। ওর দ্বিতীয় বউ করেছিল এটা, যাতে মায়ের কথা না শুনে। এদিকে ওর মাও কালো জাদু করেছিল যাতে বউয়ের কথা না শোনে। মোটামুটি 2 জাদুর ফলে ওর শরীর আস্তে আস্তে খারাপ হতে থাকে। শরীর অসুস্থ হওয়ার কারণে তুষারের মা আবারও কবিরাজি চিকিৎসা করায়, কিন্তু সেটা কাজের কাজ করে না, বরং করে উল্টোটা, যার ফলে তুষারের এমন ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। তুষারের ছোট ভাইও এখন জেলে আছে। নারী পাচারকারী চক্রের সাথে যুক্ত থাকায় এমনটা হয়েছে। অসহায় মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে তাদের বিক্রি করে দিত নিষিদ্ধ কোনো পল্লীতে অথবা আরব আমিরাতের কোনো দেশে। এই তো 3 বছর আগেই ধরা পড়েছে। আমি আদালতে লড়ছি ওর বিরুদ্ধে। ওর পাগলপ্রায় বৃদ্ধ বাবা মা কতবার যে এসেছে আমার কাছে তা বলার বাহিরে। কতবার বলেছে ওর পক্ষে কেসটা লড়তে। আহা, কই গেল সেই দিন, যেদিন আমার বাচ্চাটাকে মেরেছিলে তোমরা? কই গেল সেই দিন, যেদিন আমাকে ধরে পিটিয়েছিলে তোমরা? কই গেল সেই দিন, যেদিন যৌতুকের কারণে মানসিক নির্যাতন করেছিলে তোমরা? কই গেল? শুনেছি তুষারের বড় ভাইয়ের কোনো সন্তান হয় নাই, আর কখনো হবে না। আর শাওন, তুষারের দুলাভাই ছিল যে, একদিন যে আমার ইজ্জত নিতে চেয়েছিল, সেও ভালো নেই। তার আদরের ছোট্ট মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সেই কেসটাও আমার হাতে আছে। ওদের পরিবারে এমন শেষ হয়ে যাওয়াটা প্রতিবারই উপভোগ করেছি আমি, কিন্তু খারাপ লেগেছে শুধু সামনের মেয়ের বেলাটায়। ওর তো কোন দোষ ছিল না, তবুও সৃষ্টিকর্তা ওকে সাজা দিল। হয়তো আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, দেখ অন্যের সন্তানকে কষ্ট দিলে কেমন লাগে। কেউ ভালো নেই ওরা, কেউ না। মনে হয় না আর কখনো ভালো থাকতে পারবে। আমাদের দেশের প্রায় প্রতিটি ঘরে ঘরে আমার মতো অভাগী আছে, যারা প্রতিনিয়ত ধুকে ধুকে পুড়ছে, মরছে শ্বশুরবাড়ি নামক জাহান্নামে, যৌতুক নামক এক বিষাক্ত ছুরির আঘাতে। হয়তো কেউ সাহস বেরিয়ে আসছে সেখান থেকে, নয়তো কেউ নির্যাতিত হচ্ছে। যদি কেউ বের হয়ে আসেও তার নিস্তার দিচ্ছে না সমাজ, ডিভোর্সি ট্যাগ লাগিয়ে দিয়ে। সে গল্প না হয় অন্য একদিন বলবো। ভাগ্যের এই নির্মম পরিহাসে অনেকে ধসে গেলেও সবার ভাগ্যে আরিয়ানরা থাকে না, যারা আবার অভাগী অনুদের উঠে দাঁড়াতে সাহায্য করে। আমি আজ অনেক সুখে আছি, কিন্তু ওরা কেউ ভালো নেই। শুনেছি লিমন নাকি অ্যাক্সিডেন্টে 2 পা হারিয়ে বসে আছে। কি বিচার নিয়তির! আমার গল্প শেষ। আমি আমার দীর্ঘ জীবনের গল্প থামালাম। মাথা উঁচু করে তাকিয়ে দেখলাম আরিয়ানের চোখে পানি চিকচিক করছে। ভাইও কাঁদছে, আর আমার মেয়েটা পাশেই পড়ে থাকা কিছু বকুল ফুল বাবা মায়ের কবরের উপর ছুঁড়ে ছুঁড়ে মারছে। ভাইকে আমি ধমক দিয়ে থামিয়ে দিয়ে আরিয়ানকে বললাম, কাঁদছেন কেন? আরিয়ান চোখের পলক ফেলে পানিগুলো গড়িয়ে পড়তে দিল। বলল, অনুমেঘা, তোমার জীবনের কষ্ট আমি দূর করতে পেরেছি তো? আলবাত পেরেছেন। আমি আজ বড্ড সুখী আরিয়ান। আপনি আমাকে জীবনের মানে বুঝিয়েছেন। আপনি আমাকে শিখিয়েছেন জীবনে যুদ্ধ করলে সুখ পাওয়া যাবেই যাবে। আমি আজ সত্যি ভালো আছি। কথা বলতে বলতে আমিও কেঁদে ফেলেছি কখন যেন। এরই মধ্যে আমার মেয়ে আরশিয়া এসে কোলে চেপে বসল, কপালে একটা চুমু এঁকে দিয়ে বলল, মাম্মাম তুমি কাঁদছ? আমি আতি না, তুমি তেদো না মাম্মাম। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে নিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, কাঁদছি না মা, তুমি আছো না? তুমি তো আমার মা, আমার সেই অভাগী মাকেও যে আমি তোমার মাঝে খুঁজে পাই। আরিয়ান আমাকে এক হাতে জড়িয়ে নিল, অন্য হাতে ভাইকে ডাক দিয়ে তাকে জড়িয়ে নিল। মাঝখানে সে বসে আছে, 2টা অনাথের অভিভাবক হয়ে। আরিয়ান বলল, আমিও ছোটবেলায় বাবা মা হারিয়েছি, তারা কেমন দেখতে এটা মনে নেই আমার। তোমাকে ধন্যবাদ অনু, আমাকে একটা পরিবার দেওয়ার জন্য। এই সুখের সময়ে আমার মনে গিয়ে ওঠে একটা কবিতা। ভাগ্যের ঘরে ছিল আধার, চোখে তার নিত্য কান্নার ধার। অভাগী নামেই সবাই চিনত, হৃদয় তার কষ্টই লিখত। তবু একদিন এলো আলো, ভালোবাসা দিল বুকের পালো। যে ছিল একা সে আজ গানে ভাসে, সে সুখের নতুন টানে। জীবন বুঝি এমনই হয়, অন্ধকার শেষে আলো রয়। ভালোবাসা যদি পাশে দাঁড়ায়, অভাগীরাও স্বর্গ খুঁজে পায়। সমাপ্ত।